Hello, hello, guys. Wait on. Let's start the class. সময় চলে এসেছে পড়ালেখা করার। সবাইকে মে দিবসের শুভেচ্ছা। একটা আন্তর্জাতিক বন্ধের দিন আমরা পড়ালেখা করতে আসছি, তার মানে আসলে আমাদের পড়ালেখার এবং জানার আগ্রহ তীব্র, জানার সেই ক্ষুধাটা আমাদের আরো একবার টেনে নিয়ে আসছে ক্লাসে। তো যারা এই বন্ধের দিনেও ক্লাস করতে আসছেন তাদেরকে স্বাগতম। আপনারা আসলে জগতের মায়া মমতা সবকিছু ত্যাগ করে ফেলছেন। বন্ধ থাকুক, ছুটি থাকুক, যাই থাকুক না কেন, বাইরের ওয়েদার কি সুন্দর বৃষ্টি হচ্ছে, তাও আপনারা চুম্বকের ক্লাস করতে আসছেন। কি ভাই, স্যালুট ভাই, লাল সালাম, শাবাশ, তোমাদের দিয়ে কাজ হবে। ওকে ওকে গাইস, ওয়েলকাম টু দ্য ক্লাস। ও মাই গড, হ্যালো দাদা, হ্যালো, কি অবস্থা? গাইস শুনো, আজকে আসলে আমাদের অনেক কিছু পড়া লাগবে। আমরা এই কয়েকদিন তো কিছু থিওরিটিক্যাল পড়াশোনা করছি, লাস্ট ক্লাসে আমরা যদিও ম্যাথ করছি। আজকের ক্লাসটাও পুরোপুরি ম্যাথমেটিক্সের উপরে যাবে, এবং ম্যাথ আসলে মজার জিনিস। ফিজিক্সে ম্যাথ করার মতো মজার আর কি বা থাকতে পারে। সো আমরা আজকে বেশ কিছু ম্যাথ সলভ করবো, এবং এর মধ্যে বেশ কিছু ইঞ্জিনিয়ারিং প্রবলেম আছে। আমি প্রথমেই বলে রাখি, আমি বলে দিব কোনটা এইচএসসি পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ, কোনটা ইঞ্জিনিয়ারিং এর জন্য গুরুত্বপূর্ণ। সো যাদের টার্গেট ইঞ্জিনিয়ারিং না, তারা চাইলে সেই প্রবলেমগুলো স্কিপ করতে পারো। বাট মানে প্রবলেমগুলো যে অনেক কমপ্লেক্স এমন না, এই প্রবলেমগুলো সলভ করলে তোমার নিজের আন্ডারস্ট্যান্ডিং আরও বেটার হবে। সো ইটস কমপ্লিটলি আপ টু ইউ। তোমার যদি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেওয়ার ইচ্ছা না থাকে, সেক্ষেত্রে ইউ ক্যান স্কিপ দোজ ম্যাথস। আমি বলে দিব এটা ইঞ্জিনিয়ারিংয়ের জন্য। আর তোমার যদি মনে হয় যে না ভাই, আমার বেটার আন্ডারস্ট্যান্ডিং দরকার, সেক্ষেত্রে ম্যাথগুলো ফলো করো। তোমার বুঝার যে ব্যাপারটা বা আন্ডারস্ট্যান্ডিংয়ের যে ডেপথটা, সেটা অবশ্যই আগের চেয়ে বেটার হবে। ওকে, সো আমাকে জাস্ট একটু জানাই দেওয়া লাগবে সব কিছু ঠিকঠাক আছে কিনা, লাইক তোমরা আমার কথা ঠিকঠাক শুনতে পারতেছো কিনা, সব কিছু ঠিকঠাক দেখতে পারতেছো কিনা। যদি সব কিছু ঠিকঠাক থাকে, আমরা আসলে দেরি না করে ক্লাস শুরু করে দিব, কারণ পড়া অনেক বেশি, সময় অনেক কম, পড়া লাগবে। লেটস গো গাইস। ও মাই গড, চৌম্বকের আকর্ষণে চলে আসছি। ওকে, ওয়েলকাম। দুইটা ক্লাস জমে গেছে দাদা, করে ফেলতে হবে। ক্লাস জমে গেছে, করে ফেলতে হবে। আজকে ফার্স্ট লাইভ ক্লাস। এই তোকে না আমি দেখতেছি সেই কবে থেকে, তোর আজকে ফার্স্ট লাইভ ক্লাস। তুই কি এলিটসে আসিস নাকি? হইতে পারে ফ্লেমসে ফার্স্ট লাইভ ক্লাস, বাট তোকে তো আমি মেলা দিন ধরে দেখতেছি। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। চলো, সবকিছু ঠিকঠাক আছে, এখন আর দেরি না। আমরা কি করব? আমরা হচ্ছে পড়াশোনা করব। কি পড়বো ভাইয়া? অসীম দৈর্ঘ্যের তারের জন্য চৌম্বক ক্ষেত্র। দেখো লাস্টের ক্লাসে আমরা ফাইনাইট লেন্থের তারের জন্য চৌম্বক ক্ষেত্র বের করা শিখছিলাম। আমি যদি তোমাদের একটু রিকল করাই দিই, তোমাদের মনে আছে কিনা? প্রথমত আমরা শিখছিলাম কি? প্রথমত শিখছিলাম হচ্ছে বায়োট-স্যাভার্ট ল। দুইটাই আজকে লাগবে। ওকে, একটু পর যখন আমরা সার্কুলার লুপের জন্য পড়াশোনা করতে যাব, তখন বায়োট-স্যাভার্ট ল লাগবে। ওকে, বায়োট-স্যাভার্ট লটা কি ছিল মনে আছে কিনা? জাস্ট ফর্মুলাটা লাগবে। দেখেন, যদি এরকম একটা র্যান্ডম তার হয় যার মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করতেছে আই পরিমাণ, আমাকে জিজ্ঞাসা করছে যে এই পয়েন্টে চৌম্বক ক্ষেত্রের মান কত, আমরা কি পুরা তারের কারেন্টের জন্য বলতে পারবো? বলতে পারবো না। বায়োট-স্যাভার্ট ল দিয়ে আমরা তারের একটা এলিমেন্টাল পার্ট, ধরো ডিএল পরিমাণ দৈর্ঘ্য, এই ডিএল দৈর্ঘ্যের জন্য এই পয়েন্টে কতখানি চৌম্বক ক্ষেত্র তৈরি হবে, এই যে আর মিটার দূরে, সেটা আমরা বলতে পারবো। সেটা কত হবে ভাইয়া? সেটা হবে হচ্ছে ডিবি ইজ ইকুয়ালস টু মিউ নট বাই 4 পাই ইন্টু আইডিএল সাইন থিটা। হোয়াট? আইডিএল সাইন থিটা ডিভাইডেড বাই আর স্কোয়ার্ড। এই ছিল আমাদের ফর্মুলা, মনে আছে? এটা ছিল হচ্ছে বায়োট-স্যাভার্ট ল। এখানে এই যে সাইন থিটা, থিটাটা কি ছিল? থিটা ছিল হচ্ছে আর ভেক্টর। আর ভেক্টর কোনটা? এই যে এইটা হচ্ছে আর ভেক্টর, এবং ডিএল ভেক্টর, এটা হচ্ছে ডিএল ভেক্টর। এই দুজনের মধ্যবর্তী কোণ ছিল হচ্ছে থিটা। এই জিনিস আমরা পড়ে আসছি। এবং আরেকটা জিনিস আমরা শিখছিলাম, সেটা হচ্ছে ফাইনাইট লেন্থের ওয়্যারের জন্য। কিসের জন্য? ফাইনাইট লেন্থের ওয়্যার। ওকে, তার জন্য চৌম্বক ক্ষেত্র নির্ণয় করা। মনে আছে কিনা? এটা লাস্ট ক্লাসেই শিখছি। কি ছিল ফর্মুলা? ধরেন আপনার কাছে এরকম একটা সুষম দৈর্ঘ্যের তার আছে, সুষম না, একটা নির্দিষ্ট দৈর্ঘ্যের তার আছে, এবং এই তারের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করতেছে। এটা হচ্ছে আমাদের তার বা ওয়্যার, ঠিক আছে? তার মধ্যে কি করতেছে? কারেন্ট ফ্লো করতেছে। দাগটা বাঁকা হয়ে গেছিল। এখন তোমাকে বলছে এরকম একটা পয়েন্টে চৌম্বক ক্ষেত্রের মান কত। সেক্ষেত্রে আমরা কি করতাম? আমরা এখান থেকে হচ্ছে একটা লম্ব দূরত্ব নিতাম। বলেন তো, এখান থেকে কি করতাম? আমরা একটা লম্ব আঁকতাম। এই লম্বের যে দৈর্ঘ্যটা, সেটাকে আমরা বলতাম হচ্ছে এ, তাই না? দেন এই পাশ থেকে তারের এক প্রান্ত জয়েন করতাম, এই পাশ থেকে তারের আরেক প্রান্ত জয়েন করাইতাম। এই পাশের যে অ্যাঙ্গেলটা, সেটাকে আমরা ধরতাম φ1, এই পাশের যে অ্যাঙ্গেলটা, সেটাকে আমরা ধরতাম হচ্ছে φ2। যদি এরকম হয়, তাহলে এই পয়েন্টে চৌম্বক ক্ষেত্রের মান কত হইতো? এই পয়েন্টে চৌম্বক ক্ষেত্রের মান হইতো b is equals to mu naught I divided by 4 pi a into sin φ1 plus sin φ2, if I'm not wrong.
ঠিক আছে? সো এই ছিল আমাদের মোটামুটি ফর্মুলাগুলো এবং এগুলাই আমাদের এখন কাজে লাগবে, একটা একটা করে আমরা অ্যাপ্লাই করা শুরু করব। আবারও বলতেছি এই ফাই ওয়ানটা কি? ফাই ওয়ান হচ্ছে এই লম্ব দূরত্ব এবং তারের এক প্রান্তের সংযোজক সরল রেখা, এই দুইজনের মধ্যবর্তী কোণ। ফাই টুটা কি? এই লম্ব দূরত্ব বা এই লম্বটা এবং তারের অপর প্রান্তের সংযোজক সরল রেখার মধ্যবর্তী কোণ। এবং ফাই ওয়ান আর ফাই টু অবশ্যই অপোজিট ডিরেকশনে নেওয়া লাগবে। তুমি যদি ফাই ওয়ান এই দিকে নাও, ফাই টু নেওয়া লাগবে তার উল্টা দিকে। মানে ফাই ওয়ানটাকে তুমি যদি ক্লকওয়াইজ কাউন্ট করো, ফাই টুকে কাউন্ট করা লাগবে অ্যান্টি ক্লকওয়াইজ। দুইটা কিন্তু সেম ডিরেকশনে কাউন্ট করা যাবে না। কেন করা যাবে না? কারণ এই সূত্রটা যখন আমরা প্রমাণ করছিলাম তখনই আমরা ধরে নিয়েছিলাম ফাই ওয়ান এবং ফাই টু দুইটা অপোজিট ডিরেকশনের অ্যাঙ্গেল। ওকে, সো মাথায় রাখা লাগবে এখানে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আগের দিনের ম্যাথে এটা খুব বেশি কাজে লাগে নাই, কারণ ফাই ওয়ান ফাই টু খুব সুন্দর মতো ডিফাইন্ড ছিল। বাট আজকের যে ম্যাথ সেখানে কিন্তু ফাই ওয়ান ফাই টু পেঁচানো থাকবে, যেগুলো আমি তোমাদের হোমওয়ার্ক দিয়ে রাখছিলাম। ওকে, তাহলে আসেন ফাই ওয়ানটা কি? ফাই ওয়ান যদি আমি নেই ক্লকওয়াইজ, ওকে, তাহলে ফাই টু কেমনে নেওয়া লাগবে? ফাই টু নেওয়া লাগবে অ্যান্টি ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লক। আর যদি আমি ফাই ওয়ানকেই নেই অ্যান্টি ক্লক, তোমার ইচ্ছা তুমি কেমনে নিবা। যদি নাও অ্যান্টি ক্লক, সেক্ষেত্রে ফাই টুকে নিবা হচ্ছে ক্লক। ওকে, কমপ্লিটলি আপ টু ইউ। ওকে, ফাইন। তাহলে আসেন আমরা এখন সলভ করা শুরু করি। প্রথমে যেটা আমরা পড়বো সেটা হচ্ছে অসীম দৈর্ঘ্যের একটা তারের জন্য চৌম্বক ক্ষেত্র। তার মানে কি? মানে হচ্ছে ভাইয়া এইবার আমাদের কাছে যে তারটা থাকবে তার দৈর্ঘ্য সসীম না, তার দৈর্ঘ্য হচ্ছে অসীম। কিরকম অসীম ভাইয়া? ধরো একটা তার আছে, ঠিক আছে, এবং এই তারটা অসীম দৈর্ঘ্যের তার। তার মানে এই তার এইখানেও আছে ইনফিনিটি পর্যন্ত। কোনখানে ভাই? এখান থেকে ইনফিনিটি পর্যন্ত। এখানে আছে নেগেটিভ ইনফিনিটি পর্যন্ত। ওকে, সো এটা হচ্ছে আমাদের পজিটিভ ইনফিনিটি, এটা হচ্ছে আমাদের নেগেটিভ ইনফিনিটি। এই তারের মধ্যে দিয়ে ধরো কারেন্ট প্রবাহিত হচ্ছে। কোন দিকে কারেন্ট প্রবাহিত হচ্ছে? লেটস সাপোজ এই দিকে কারেন্ট প্রবাহিত হচ্ছে। এখন তোমারে বলছে এই তারের জন্য, অসীম দৈর্ঘ্যের তারের জন্য এই পয়েন্টে চৌম্বক ক্ষেত্র কত? কোন পয়েন্টে? এই পয়েন্টে। ওকে, এখন এই ম্যাথ কেমনে সলভ করা যায়? সেম নিয়মে সলভ করব। তাহলে যেই পয়েন্টে তোমাকে চৌম্বক ক্ষেত্র নির্ণয় করতে বলছে, তোমার প্রথম কাজ হচ্ছে ওই পয়েন্ট থেকে তারের উপর একটা লম্ব আঁকা। আঁকছো, এই লম্বের যে দৈর্ঘ্য সেটা কি? সেটা হচ্ছে এ। ওকে, লম্বের দৈর্ঘ্য হচ্ছে। ফর্মুলা কি ভাইয়া? একটা তারের জন্য চৌম্বক ক্ষেত্রের মান মিউ নট আই ডিভাইডেড বাই 4 পাই এ ইন্টু সাইন ফাই ওয়ান প্লাস সাইন ফাই টু। ভাই এখানে ফাই ওয়ান ফাই টুর মান কত? আচ্ছা, ফাই ওয়ান কি ছিল? ফাই ওয়ান ছিল হচ্ছে এই লম্ব রেখা এবং তারের এক প্রান্তের যে সংযোজক সরল রেখা তার মধ্যবর্তী কোণ। আচ্ছা, এখান থেকে যদি আমি এটাকে অসীমে নিয়ে যুক্ত করতে চাই, অ্যাঙ্গেল কত হবে? চিন্তা করে দেখেন তো, দুইটা সরল রেখা কখন অসীমে গিয়ে মিলিত হয়? যখন দুইটা সরল রেখা পরস্পরের সমান্তরাল হয়। আমি তোমাকে বললাম এই একটা সরল রেখা আছে, এই একটা সরল রেখা আছে, এরা কি অসীমে গিয়ে মিলিত হবে? না, এরাই যেখানে এসে মিলিত হয়ে যাবে। এই একটা সরল রেখা আছে, তারপর ধরো এই একটা সরল রেখা আছে, এরা কি অসীমে যে মিলিত হবে? না, এই যেখানে এসে মিলিত হবে। অসীমে কখন মিলিত হবে? দুইটা সরল রেখা অসীমে তখনই মিলিত হয় যখন তারা পরস্পরের সমান্তরাল হয়। ওকে, দুইটা সমান্তরাল সরল রেখা হচ্ছে অসীমে মিলিত হয়। লেখো, দুইটা সমান্তরাল সরল রেখা অসীমে মিলিত হয়। লেখেন লেখেন, সরল রেখা অসীমে মিলিত হয়। এটা কিন্তু মাথায় রাখা লাগবে, মিলিত হয়, একদম সহজ। তাহলে এবার তুমিই চিন্তা করো, এই রেখা মানে যে এই পয়েন্টটা, কোন পয়েন্টটা? এই পয়েন্টটা, এই পয়েন্টের সাথে তোমার এই পয়েন্টটাকে যুক্ত করা লাগবে। এই পয়েন্ট কোথায় আছে? অসীমে আছে। তার মানে যুক্ত করা লাগবে কোথায় গিয়ে? অসীমে গিয়ে। তাহলে সংযোজক সরল রেখাটা কেমন হবে? সেটা হবে হচ্ছে এই রেখার সমান্তরাল। কোন রেখার সমান্তরাল? এই রেখাটার সমান্তরাল। যদি সমান্তরাল হয় তাহলে তারা দুইজন অসীমে গিয়ে মিলিত হবে। এবং আমার টার্গেট কি? আমার টার্গেট হচ্ছে যেই পয়েন্টে চৌম্বক ক্ষেত্র নির্ণয় করতে বলছে এবং তারের যে একটা প্রান্ত, দুইটা প্রান্ত আছে তারের, একটা প্রান্ত পজিটিভ ইনফিনিটি আর একটা প্রান্ত নেগেটিভ ইনফিনিটি। সো আমার যেটা করা লাগবে, যেই পয়েন্টে চৌম্বক ক্ষেত্র নির্ণয় করতে বলছে তার সাথে তারের একটা প্রান্তকে যুক্ত করা লাগবে এবং সেই সংযোজক সরল রেখা আর এই লম্বের মধ্যবর্তী যে কোণ সেটাই হবে হচ্ছে আমার ফাই ওয়ান। তাহলে দেখো, আমি যদি এই পয়েন্টকে অসীমে নিয়ে যুক্ত করতে চাই তারের এই প্রান্তের সাথে, আমার এই রেখাটা বা সংযোজক সরল রেখাটা কেমন হওয়া লাগবে? অবশ্যই তারের সাথে সমান্তরাল। তুমি বললা না ভাইয়া আমি সমান্তরাল নিব না। কেমন নিবা? তুমি বললা ভাইয়া আমার রেখাটা তো এরকম হইতে পারে, এরকম। এরকম হইলে কি সে অসীমে যে মিলবে? যেখানেই সে মিলে যাবে। অসীমে গিয়ে কখন মিলবে? তার তো অসীম পর্যন্ত। অসীমে গিয়ে তখনই মিলবে যখন এই রেখা এই তারের সমান্তরাল হবে।
বুঝছেন? একদম সহজ। সিমিলারলি ভাইয়া আমি যদি এই প্রান্তে যুক্ত করতে চাই একদম নেগেটিভ ইনফিনিটিতে, মানে এই পাশেও ইনফিনিটিতে, এই পয়েন্টের সাথে, সেক্ষেত্রে আমি কেমনে যুক্ত করব? সংযোজক সরল রেখাটা হইতে হবে এই তারের সমান্তরাল, তাইলে এটা নেগেটিভ ইনফিনিটিতে এসে যুক্ত হবে। বুঝতে পারছেন? তাহলে সংযোগ সরল রেখা একটা হবে ওই দিকে সমান্তরাল, আর একটা হবে হচ্ছে এই দিকে সমান্তরাল। ক্লিয়ার? সো এটা অসীমে গিয়ে মিলবে, এটা অসীমে গিয়ে মিলবে। তাহলে বলতো ফাই ওয়ান কোনটা? ফাই ওয়ান হচ্ছে এই যে এটা। ফাই টু কোনটা? ফাই টু হচ্ছে এই যে এটা। দুইটার মানে কত হবে? দুইটার মানে এবার 90 ডিগ্রি। তার মানে ফাই ওয়ান ফাই টু দুইটাই আমাদের কি হবে? 90 ডিগ্রি। ওকে, এটা হচ্ছে ফাই ওয়ান, এটা হচ্ছে ফাই টু। একটা এই দিকে যে হিসাব করছি, আর একটা তার উল্টা দিকে। ক্লিয়ার? তাহলে ফাই ওয়ানের মান কত হবে বলো? ফাই ওয়ানের মান হবে 90 ডিগ্রি। ফাই টুর মান কত হবে? ফাই টুর মানও 90 ডিগ্রি। ক্লিয়ার? ভাই মাইনাস 90 না, না না, ফাই ওয়ান ফাই টু প্লাস মাইনাসের কোনো ব্যাপার স্যাপার নাই এখানে। ওকে, সো মান বসিয়ে দেন, তাহলে এখানে আসবে মিউ নট আই ডিভাইডেড বাই 4 পাই এ। এখানে আসবে সাইন ফাই ওয়ান মানে 90, সাইন ফাই টু মানেও কত? 90। সাইন 90 ভ্যালু কত ভাইয়া জানি না, সাইন 90 ভ্যালু 1, তাহলে 1 প্লাস 1 হয়ে যাবে হচ্ছে 2, তার মানে রেজাল্ট দাঁড়াবে মিউ নট আই ডিভাইডেড বাই 2 পাই এ। এই ফর্মুলা যেন মনে থাকে, খুবই ইম্পর্টেন্ট ফর্মুলা, তুমি কিন্তু বারবার এটা প্রমাণ করবে না। ওকে, এই ফর্মুলাটা মনে রাখা লাগবে। ইনফাইনাইট ওয়্যার এবং সেমি ইনফাইনাইট ওয়্যার, এই দুটোর জন্য আশেপাশে চৌম্বক ক্ষেত্রের মান একটু মনে রাখলে জীবনটা সহজ হয়ে যাবে। তাহলে দেখেন ফর্মুলা কি? বি ইজ ইকুয়ালস টু মিউ ডট আই ডিভাইডেড বাই 2 পাই এ। এইটা হচ্ছে একটা অসীম দৈর্ঘ্যের তারের আশেপাশে যে কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান। তাহলে ভাইয়া চৌম্বক ক্ষেত্রের মান তো বের করলাম, ডিরেকশন কোন দিকে হবে? ডিরেকশন তো আগের মতোই, কারেন্ট যাচ্ছে কোন দিকে? উপরের দিকে। বুড়ো আঙ্গুল বসাও, এই বাঁকানো আঙ্গুলগুলো এই বিন্দুতে কেমনে প্রবেশ করতেছে? এই যে দেখো ভিতরের দিকে, তল বরাবর ভিতরের দিকে। তাহলে ডিরেকশন কোন দিকে হবে? ডিরেকশন হবে তল বরাবর ভিতরের দিকে। কোন দিকে? তল বরাবর ভিতরের দিকে। বুঝতে পেরেছেন? একদম সহজ। যদি বাম দিকের কোনো বিন্দুতে চৌম্বক ক্ষেত্র বের করতে বলতো, সেক্ষেত্রে ডিরেকশন আবার আসতো তল বরাবর বাইরের দিকে, কারণ কারেন্ট গেছে এই দিকে। এই পাশে চিন্তা করো, এই যে বাঁকা আঙ্গুলগুলো তল থেকে বাইরে আসতেছে, সো এই পাশে ডিরেকশন তল বরাবর বাইরের দিকে, ওই পাশে ডিরেকশন তল বরাবর ভিতরের দিকে। তাহলে ভাইয়া আমাদের যদি এরকম প্রশ্ন করে, কিরকম প্রশ্ন করতে পারে? ধরো তোমাকে এরকম একটা প্রশ্ন করছে, এই হচ্ছে একটা তার, ওকে, এবং এটা একটা ইনফাইনাইট লেন্থের ওয়্যার, এরকম এরকম, এই পাশে আছে নেগেটিভ ইনফিনিটি, এই পাশে আছে পজিটিভ ইনফিনিটি। আমাদের ধরো 4টা পয়েন্ট দিছে। কয়টা পয়েন্ট? 4টা। একটা এখানে, একটা এখানে, আর একটা এখানে, আর একটা হচ্ছে এখানে। বলছে এই 4টা পয়েন্টে চৌম্বক ক্ষেত্রের মান নির্ণয় করো। কাজ খুব সহজ। দেখো তোমার কাজ কি? প্রত্যেকটা পয়েন্ট থেকে, যেই পয়েন্টে তোমাকে চৌম্বক ক্ষেত্রের মান বের করতে বলছে, সেই পয়েন্ট থেকে তার উপর একটা লম্ব আঁকবা। ধরো এটা আমার 1 নাম্বার পয়েন্ট, লম্ব আঁকলাম, ধরলাম লম্বের দৈর্ঘ্য হচ্ছে A1। কত? A1। এটা 2 নাম্বার পয়েন্ট, লম্ব আঁকলাম, ধরলাম লম্বের দৈর্ঘ্য হচ্ছে A2। 3 নাম্বার পয়েন্ট, লম্ব আঁকলাম, ধরলাম লম্বের দৈর্ঘ্য A3। এবং 4 নাম্বার পয়েন্ট, লম্ব আঁকলাম, ধরলাম লম্বের দৈর্ঘ্য A4। বলো চৌম্বক ক্ষেত্র কত হবে? খুবই সহজ। ফর্মুলা কিন্তু একটাই, ফর্মুলায় কোনো পরিবর্তন নাই। ফর্মুলা কি? মিউ নট আই ডিভাইডেড বাই 2 পাই এ। এখানে চেঞ্জ হবে শুধুমাত্র এ এর মান। এটা কি বলো তো? লম্ব দূরত্বটা হচ্ছে এ, সেই বরাবর কারেন্ট ফ্লো করছে আই পরিমাণ, তাহলে B1 হবে হচ্ছে মিউ নট আই বাই 2 পাই A1, B2 হবে হচ্ছে মিউ নট আই ডিভাইডেড বাই 2 পাই A2। বলো তো B3 কত হবে? মিউ নট আই ডিভাইডেড বাই 2 পাই A3, মানে জাস্ট লম্ব দূরত্বটা রিপ্লেস করা লাগবে, আর কিচ্ছু না। ডিরেকশন ভাইয়া খুবই সহজ, কারেন্ট যাচ্ছে কোন দিকে? এই দিকে, তাহলে বাঁকা আঙ্গুলগুলোকে ঘোরাও। দেখো এই বরাবর উপর থেকে হচ্ছে বা আঙ্গুলগুলো তল বরাবর বাইরে আসতেছে, তাই না? তল বরাবর বাইরে, তার মানে এখানকার যে কোনো পয়েন্টে ডিরেকশন হবে তল বরাবর বাইরে। ওকে, তল বরাবর কোথায়? বাইরের দিকে। আর আমরা যদি এই পাশের কথা চিন্তা করি, নিচের দিকটা, তাহলে দেখো আমার কারেন্ট গেছে এই দিকে, এই পাশের আঙুলগুলো এই তল বরাবর ভিতরে ঢুকতেছে, তল বরাবর ভিতরে ঢুকতেছে নিচে। তার মানে নিচের যে কোনো সাইডে বা নিচের যে কোনো বিন্দুতে আমাদের ডিরেকশন কোন দিকে হবে? ডিরেকশন হবে তল বরাবর ভিতরে। ঠিক আছে, তল বরাবর ভিতরের দিকে। বুঝেছেন? একদমই সহজ। ক্লিয়ার? আই গেস কোনো কনফিউশন নাই। সো আমাদের অসীম দৈর্ঘ্যের তারের জন্য চৌম্বক ক্ষেত্র নির্ণয় করার ফর্মুলা একটাই, জাস্ট চেঞ্জ হবে কি বলো তো? বিন্দু ভেদে শুধুমাত্র এই লম্ব দূরত্বের মানটা চেঞ্জ হবে। তো তুমি যদি লম্ব দূরত্ব বের করে ফেলতে পারো, তাইলে আসলে চৌম্বক ক্ষেত্রের মান বের করা কোনো ব্যাপারই না। বাট কেয়ারফুল, অনেক ক্ষেত্রে যেটা করবে, তোমাকে ইচ্ছা করে ছবির মধ্যে ধরো লম্ব দূরত্ব না দিয়ে এই দূরত্ব দিয়ে দিবে, পোলাপান কি করে? তারা হুড়া করে ওই দূরত্বই বসাই দেয়। ওই দূরত্ব বসালে কিন্তু হবে না, ফর্মুলাতে অবশ্যই লম্ব দূরত্বই বসাইতে হবে। এই ভুল যেন কোনোভাবে না হয়। পারবো? শিওর? গুড।
এটা গেল ইনফাইনাইট ওয়্যারের জন্য। এবার হচ্ছে ভাইয়া যদি ওয়্যারটা পুরোপুরি ইনফাইনাইট না হয়ে সেমি ইনফাইনাইট হয়, এখন এই সেমি ইনফাইনাইট ওয়্যারের জন্য সব পয়েন্টে চৌম্বক ক্ষেত্র নির্ণয় করার ফর্মুলা তোমাদের বইয়ে দেওয়া নাই, কারণ এটা কোনো জেনারেল ফর্মুলা হবে না। তোমাদের বইয়ে যে ফর্মুলাটা দেওয়া আছে সেটা আমি একটু দেখাই দিই। লেট সাপোজ এটা হচ্ছে একটা সেমি ইনফাইনাইট ওয়্যার। সেমি ইনফাইনাইট মানে কি, এক পাশ ইনফাইনাইট আর এক পাশ না, ওকে। এবং ধরো সেটা দেখতে হচ্ছে এরকম, এই, ঠিক আছে, এরকম। এটা চলে গেছে কোথায়, পজিটিভ ইনফিনিটিতে। তোমার বইয়ে দেখবা দেওয়া আছে এরকম একটা পয়েন্টে, কিরকম পয়েন্টে, এই যে একদম এই কোণার সাথে বরাবর, কোণার সাথে লম্ব বরাবর একটা পয়েন্টে তোমাকে বলছে এই পয়েন্টে চৌম্বক ক্ষেত্রের মান নির্ণয় করো। কি বলছে, এই যে এই পয়েন্টটা, এই পয়েন্টে চৌম্বক ক্ষেত্রের মান নির্ণয় করতে। কাজ খুব সহজ, যেই পয়েন্ট থেকে আপনাকে চৌম্বক ক্ষেত্রের মান নির্ণয় করতে বলবে সেই পয়েন্টে আপনি একটা লম্ব আঁকবেন। কি করবেন, একটা লম্ব আঁকবেন। লম্ব আঁকছো, ওকে। এবার কি করবা, ওই পয়েন্টের সাথে তারের দুই প্রান্তকে জোড়া লাগাবা। তাহলে দেখো এক প্রান্ত কোথায় আছে, এক প্রান্ত তো আছে ইনফিনিটিতে। ইনফিনিটিতে জোড়া লাগানোর জন্য আমার কি করতে হবে, তারের সমান্তরাল রেখা আঁকা লাগবে। তাহলে এই প্রান্তে যদি আমি জোড়া লাগাইতে চাই, আমার আঁকা লাগবে হচ্ছে এই যে সমান্তরাল সরল রেখা। এইটা গিয়ে যুক্ত হবে অসীমে তারের ওই প্রান্তের সাথে। আর তারের এই প্রান্তের সাথে যুক্ত করার জন্য, তারের এই প্রান্তের সাথে যুক্ত করার জন্য তো আপনার এই বরাবরই রেখাটা আঁকা লাগবে, ঠিক আছে। এই যে এরকম হবে, বুঝতে পেরেছো? সো এই যে পিঙ্ক কালারের যে লাইনটা দেখতেছো এটা হচ্ছে তারের উপর লম্ব, ওকে। এই পাশের যে হোয়াইট লাইনটা দেখতেছো এটা হচ্ছে এই বিন্দুর সাথে তারের ওই প্রান্ত, যেই প্রান্তটা অসীমে আছে তার সংযোজক সরল রেখা। আর নিচে যে হালকা ব্লু কালারের লাইনটা দেখতেছো সেটা হচ্ছে আমার এই বিন্দুর সাথে তারের যে অপর প্রান্ত তার সংযোজক সরল রেখা। তাহলে এখান থেকে বলো ফর্মুলা কি হবে, ফর্মুলা হচ্ছে b ইজ ইকুয়ালস টু, আমি একটু এই পাশে লিখি কারণ এই পাশে আমি আরেকটা কেস দেখাবো। b ইজ ইকুয়ালস টু মিউ নট i ডিভাইডেড বাই 4 পাই a ভিতরে sin phi 1 প্লাস sin phi 2। এখন কথা হচ্ছে phi 1 এবং phi 2 এর মান কত। দেখো phi 1 এর মান বোঝাই যাচ্ছে, phi 1 এর মান কত হবে বলো তো। phi 1 হচ্ছে এইটা, সংযোজক সরল রেখা এবং লম্বের মধ্যবর্তী কোণ কত হবে, এটা 90 ডিগ্রি। ইনফাইনাইট যে সাইডটা তার সাথে লম্ব দূরত্ব সবসময় 90 ডিগ্রিতেই থাকবে, ওকে। তার মানে phi 1 এর মান হবে 90 ডিগ্রি। phi 2 এর মান কত হবে, phi 2 এর মান 90 হবে না, এবার phi 2 এর মান হবে 0 ডিগ্রি। কি বলেন ভাইয়া 0 ডিগ্রি? ইয়েস। তোমার কি বের করা লাগবে, phi 2 মানে হচ্ছে এই লম্ব রেখা এবং অপর যে সংযোজক সরল রেখাটা সেই দুজনের মধ্যবর্তী কোণ। ভাই দুইজন তো একই লাইন বরাবর আছে, তুমি তো পয়েন্টটা নিছই এই বরাবর, তাই না? তোমার বই এখানে নিয়ে দেখাইছে। তার মানে এখান থেকে যদি আমি লম্ব আঁকি সেটাও যে রেখা, এখান থেকে যদি আমি তারের অপর প্রান্তের সংযোজক সরল রেখা আঁকি সেটাও সেম রেখা। দুটো যদি সমান্তরাল সরল রেখা হয় তাদের মধ্যবর্তী কোণ কত হবে, 0 ডিগ্রি। এই দুজন তো সমান্তরাল, এই দুজনের মধ্যবর্তী কোণ কত, অবশ্যই 0 ডিগ্রি। বুঝছেন? সো এখান থেকে আমাদের phi 1 এর মানটা হবে হচ্ছে 90 ডিগ্রি, phi 1 হচ্ছে 90 ডিগ্রি এবং phi 2 হচ্ছে 0 ডিগ্রি। ক্লিয়ার গাইস? খুবই সহজ। সো জাস্ট মানটা বসাই দিবা, আর কিছুই না। মিউ নট i ডিভাইডেড বাই 4 পাই a sin 90 প্লাস sin 0। sin 0 এর মান তো 0, sin 90 এর মান হচ্ছে 1, সো আলটিমেটলি রেজাল্ট হবে মিউ নট i ডিভাইডেড বাই 4 পাই a। এই হচ্ছে একটা সেমি ইনফাইনাইট ওয়্যারের একদম শেষ প্রান্ত বরাবর যে বিন্দু সেই বিন্দুতে চৌম্বক ক্ষেত্র নির্ণয় করার ফর্মুলা। এখন এটা হচ্ছে তোমাদের বইয়ে দেওয়া আছে। একটু ব্যতিক্রম কেস কি আসতে পারে, অবশ্যই আসতে পারে। কিরকম আসতে পারে সেটা আমি একটু দেখাই দিই, ওকে। ধরো তোমাকে যদি এরকম কিছু দিয়ে দেয়, কিরকম ভাইয়া, লেটস সাপোজ তোমাকে বললো এটা হচ্ছে একটা সেমি ইনফাইনাইট ওয়্যার, কোনটা, এইটা, ওকে। এটা একটা সেমি ইনফাইনাইট ওয়্যার, এই পাশটা ফাইনাইট এবং ওই সাইডটা হচ্ছে ইনফাইনাইট। এটা কোথায় চলে গেছে, ইনফিনিটিতে, ধরো পজিটিভ ইনফিনিটি। এবার তোমাকে এই বরাবর কোনো বিন্দুতে বলে নাই, তোমাকে বলছে হচ্ছে এই বরাবর এখানকার কোনো একটা বিন্দুতে চৌম্বক ক্ষেত্র নির্ণয় করতে। সেক্ষেত্রে কাজ কি, কাজ হচ্ছে সবার আগে এখান থেকে একটা লম্ব রেখা আঁকো। কি আঁকো, একটা লম্ব রেখা আঁকো। আঁকছো, ওকে। এই ডিসটেন্সটাই হচ্ছে, বাই দ্য ওয়ে, যে আমরা বারবার যে এ লিখতেছি এটা কি বলতো, এ হচ্ছে এই যে এই ডিসটেন্সটা, লম্ব দূরত্বটা, লম্ব দূরত্বটাই হচ্ছে এ, এর জন্য ভুল না হয়, ওকে। সিমিলারলি এটা হচ্ছে আমাদের এ, দুঃখিত, এটা হচ্ছে আমাদের এ, ওকে। এবার কাজ কি, এবার কাজ হচ্ছে এই বিন্দুর সাথে তারের দুইটা প্রান্তকে যুক্ত করো। আচ্ছা প্রথমে এই প্রান্তকে যুক্ত করি, এই প্রান্তকে যুক্ত করবো কেমনে, এখনো কি সমান্তরাল সরল রেখা আঁকবো, না না না, এই প্রান্ত তো ফাইনাইট, এটা তো আর ইনফিনিটিতে নাই, সো এখন তো আর সমান্তরাল সরল রেখা আঁকা লাগবে না, জাস্ট নর্মাল সরল রেখা আঁকো। ওই প্রান্ত কোথায় আছে, ওই প্রান্ত ইনফিনিটিতে আছে, তাহলে ওই প্রান্তকে যুক্ত করার জন্য আঁকা লাগবে সমান্তরাল সরল রেখা, ওকে। তাহলে দেখেন এখান থেকে আমরা বের করে ফেলতে পারবো আমাদের phi 1 যেটা, phi 1 হবে হচ্ছে 90 ডিগ্রি, ওকে।
ফাই 1 হবে 90 ডিগ্রি এবং ফাই 2 এর মান কোশ্চেনে যেটা দেওয়া থাকবে সেটাই হবে। যখন পয়েন্টটা একদম বরাবর ছিল তখন ফাই 2 হয়ে গেছিল 0, বাট এইবার এই সংযোজক সরলরেখা এবং লম্বের মধ্যবর্তী কোণ তো শূন্য না, সো যেটা হবে সেটাই আমরা বসাবো। তাহলে এইবার আমাদের চৌম্বক ক্ষেত্রের ফর্মুলা কি হবে? B is equals to mu naught I divided by 4 pi a, ফর্মুলা sin phi 1 plus sin phi 2 আলটিমেটলি থাকবে mu naught I divided by 4 pi a, sin phi 1 মানে হচ্ছে sin 90 plus sin phi 2. Okay, that means mu naught I by 4 pi a 1 plus sin phi 2. এইটা হচ্ছে ফর্মুলা যদি এরকম একটা হাইব্রিড কেস চলে আসে, ঠিক আছে? বাট এই ফর্মুলাটা একটু মাথায় রাখা লাগবে যে তোমাকে যদি দেখবা মোস্ট অফ দ্য কেসেস তুমি এটাই ফেস করবা, তোমার বইয়ের মধ্যে এটাই দেওয়া আছে, তোমার বইয়ের যে ম্যাথমেটিক্যাল প্রবলেম সেখানেও এটাই দেওয়া আছে। ওকে, এটা তুমি আসলে খুব বেশি ফেস করবা না, যদি দিয়েও দেয় সেক্ষেত্রে তোমার আসলে অ্যাঙ্গেলটা দিয়ে দিবে, অ্যাঙ্গেল দিয়ে থাকলে তো আসলে তখন আর সলভ করা কোনো ব্যাপার না। অথবা হয়তো বা তোমাকে এই দূরত্ব দিয়ে দিবে বা এই দূরত্ব দিয়ে দিবে, ত্রিকোণমিতিক কনসেপ্ট অ্যাপ্লাই করে তুমি হচ্ছে অ্যাঙ্গেলটা বের করে ফেলবা, দেন হচ্ছে এখানে বসাবা, তাইলেই কাজ শেষ। ওকে, আর মোস্ট অফ দ্য কেসেস তোমার এটা লাগবে, আর হচ্ছে ইনফাইনাইট ওয়্যারটা লাগবে। ইনফাইনাইট ওয়্যারের জন্য মিউ নট আই ডিভাইডেড বাই 2 পাই এ, আর যদি একটা সেমি ইনফাইনাইট ওয়্যারের একদম ফাইনাইট যে প্রান্তটা আছে, সেমি ইনফাইনাইট ওয়্যার মানে হচ্ছে একটা প্রান্ত ফাইনাইট আর একটা প্রান্ত হচ্ছে ইনফাইনাইট, সো ফাইনাইট প্রান্ত বরাবর যদি তোমাকে চৌম্বক ক্ষেত্র নির্ণয় করতে বলে সেক্ষেত্রে ফর্মুলা হবে হচ্ছে মিউ নট আই ডিভাইডেড বাই 4 পাই এ। ক্লিয়ার? গুড। এখন ধরো একটা ব্যতিক্রম না, খুবই সহজ জিনিস, ইম্পর্টেন্ট, কারণ মাঝে মধ্যে এই টাইপের প্রবলেমও তুমি পাবা। ধরো একটা সিনারিও যখন তোমায় দিবে, যদি ম্যাথ প্যাঁচাইতে চায়, এইচএসসিতে তো খুব বেশি প্যাঁচাবে না, অ্যাডমিশনে যদি প্যাঁচাইতে চায় তোমাকে কখনো এরকম একটা তার দিবে না, তোমাকে মাল্টিপল তার দিবে, 2টা তার দিবে, 3টা তার দিবে, প্রত্যেকটা তারের জন্য ইন্ডিভিজুয়াল চৌম্বক ক্ষেত্র পাবো, দেন সবগুলোকে হচ্ছে একসাথে হিসাব করে আমাদের টোটাল চৌম্বক ক্ষেত্রটা বের করা লাগবে, যেটা আমরা লাস্টের দিন বর্গের জন্য দেখছিলাম, ওরকম টাইপের প্রবলেম তুমি অনেক পাবা। তো যদি কখনো এরকম পাও, ধরো তোমার কাছে একটা ইনফাইনাইট ওয়্যারই আছে, কি আছে? একটা ইনফাইনাইট ওয়্যার। ওকে, এবং এই বরাবর আছে হচ্ছে মাইনাস ইনফিনিটি, এই বরাবর আছে হচ্ছে প্লাস ইনফিনিটি। তোমাকে বলছে এই পয়েন্টে চৌম্বক ক্ষেত্র কত, মাথায় রাখবা 0, আগের দিন আমরা এটা দেখছিলামও। সিমিলারলি তোমাকে যদি বলে এই পয়েন্টেও চৌম্বক ক্ষেত্র কত, সেটাও হবে 0। তার বরাবর যে কোনো পয়েন্টে চৌম্বক ক্ষেত্র সবসময় 0 হবে, সেটা হোক ফাইনাইট ওয়্যার হোক ইনফাইনাইট ওয়্যার। যদি এটা ইনফাইনাইট ওয়্যারও হয়, অসীম দৈর্ঘ্যের, তার মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করতেছে, তোমাকে জিজ্ঞাসা করছে তার যেই বরাবর আছে সেই বরাবর চৌম্বক ক্ষেত্র কত, সব সময় 0। ওকে, তারের আশেপাশে চৌম্বক ক্ষেত্র পাবা, তারের লাইন বরাবর তুমি কখনোই চৌম্বক ক্ষেত্র পাবা না। ক্লিয়ার গাইস? শিওর? ভেরি গুড। আসেন এবার হচ্ছে ম্যাথ করি। কি বলছে দেখো, এটা আমি তোমাদের আগের দিন হোমওয়ার্ক দিছিলাম। কোয়েশ্চেনটা কি বলছে? তারের মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহের জন্য এম বিন্দুতে চৌম্বক ক্ষেত্রের মান নির্ণয় করো। তার কোনটুকু বলো তো? তার হচ্ছে এতটুকু, এই যে এতটুকু হচ্ছে তার, এখান থেকে এই পর্যন্ত হচ্ছে তার, এগুলো তো জয়েনিং লাইন যেগুলো তোমার কোয়েশ্চেনে দিয়ে দিছে। সো তার আমাদের আসলে এতটুকু, এই তারের মধ্যে দিয়ে আই মানের একটা কারেন্ট ফ্লো করতেছে, তার জন্য তোমার বলছে কি চৌম্বক ক্ষেত্রের মান নির্ণয় করতে। কোন বিন্দুতে? এই যে এই বিন্দুতে। তাহলে বলেন প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে তারের উপর একটা লম্ব আঁকা। ভাই এখানে তো তারের উপর লম্ব আঁকা সম্ভব না, তাই না? তুমি কি এখান থেকে এটার উপর লম্ব আঁকতে পারবা? কোনোভাবে আঁকতে পারবা? সম্ভব না। সেক্ষেত্রে কি করব? তারটাকে আমরা একটু বর্ধিত করব। সো দেখো এখানে আমরা যেটা করছি, তারটাকে হচ্ছে একটু বর্ধিত করছি। ওকে, এটা হচ্ছে বর্ধিত তার, মনে মনে চিন্তা করছি, এবং সেই বর্ধিত অংশের উপর লম্বটা আঁকছি। তাহলে এটা কি? এটা হচ্ছে এই যে বর্ধিত অংশের উপর লম্ব। ওকে, এই ডিস্টেন্সটা হচ্ছে এ, এইটা হচ্ছে এ। ওকে, এইটা আমাদের এ, কিন্তু এটা না। তুমি যদি ডিটাকে এ হিসাবে বসাও তাহলে কিন্তু ভুল হবে। তোমার কোয়েশ্চেনে ডি দিয়ে দিছে, আমি যে একটু আগেই বলতেছিলাম যে অনেক ক্ষেত্রে তোমাকে ইচ্ছা করে অন্য ডিস্টেন্সটা দিয়ে দিবে, তোমাকে এ দিয়ে দিবে না, বাট ফর্মুলাতে কিন্তু তোমার এ বসানো লাগবে। এবং এটা কি? এটা হচ্ছে লম্ব দূরত্ব। এখানে যেটা দেওয়া আছে সেটা কি তারের উপর লম্ব দূরত্ব? না। তারের উপর লম্ব আঁকা সম্ভব না। কি করব? তারকে একটু বর্ধিত করব, বর্ধিত করে লম্বটা আঁকবো, যেটা পাবো সেটাই লম্ব দূরত্ব। ক্লিয়ার? গুড। এখন আমার ফর্মুলা কি? ফর্মুলা অ্যাপ্লাই করলেই হয়ে যাচ্ছে। বি ইজ ইকুয়ালস টু মিউ নট আই ডিভাইডেড বাই 4 পাই এ, ভিতরে হবে সাইন ফাই 1 প্লাস সাইন ফাই 2। ওকে, প্রথম কথা এ কোনটা হবে? এ হবে হচ্ছে যে এই ডিস্টেন্সটা। বাট ভাই আমার তো দেওয়া আছে ডি, আমি এর মান কেমনে বের করব? খুবই সহজ। এ অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি না? 90 ডিগ্রি। এই অ্যাঙ্গেলটুকু কত? এই যে এতটুকু, এতটুকু হচ্ছে 30 ডিগ্রি।
না কোশ্চেনে দেখেই বোঝা যাচ্ছে এতটুকু কত 30 ডিগ্রি। আচ্ছা তাহলে এটা যদি 30 হয়, এর যদি 90 হয়, এটা হচ্ছে আমার অতিভুজ, এটা হচ্ছে আমার ভূমি। আমি কি লিখতে পারি না cos 30 ইজ ইকুয়ালস টু ভূমি বাই অতিভুজ? অবশ্যই লেখা যায় ভূমি হচ্ছে এ, অতিভুজ হচ্ছে ডি, এ ডিভাইডেড বাই ডি। তার মানে এ হবে হচ্ছে ডি cos 30। ওকে, সো আমরা এখান থেকে এর মান পেয়ে গেলাম, এর মান হবে হচ্ছে ডি cos 30। এই টাইপের কোয়েশ্চেন আসলে তোমাকে ডি এর মানটা দিয়ে দিবে, সেখান থেকে প্রথমে এর মানটা বের করে নেওয়া লাগবে। ওকে, এবার আসেন sin φ1 এবং sin φ2। তার মানে আমার φ1 এবং φ2 এর মান লাগতেছে। আচ্ছা φ1 এবং φ2 আমরা কেমনে বের করতাম? খুবই সহজ। আমরা এই বিন্দুর থেকে তারের দুই প্রান্তের সংযোজক সরলরেখা আঁকতাম। যেমন তারের একটা প্রান্ত আছে এখানে আর একটা প্রান্ত আছে এখানে। সো দেখো যে এই পয়েন্টটা থেকে, যে পয়েন্টে চৌম্বক ক্ষেত্র নির্ণয় করতে বলছে, সেই পয়েন্ট থেকে আমরা এক প্রান্তের সংযোজক সরল রেখা আঁকছি। সে লম্বের সাথে যত কোণ উৎপন্ন করছে সেটাই কি বলতো? সেটা হচ্ছে φ1। ওকে, উপরের যে প্রান্তটা আছে সে তার আর এই বিন্দুর যে সংযোজক সরল রেখা, সেই সংযোজক সরল রেখা লম্ব রেখাটার সাথে যত কোণ উৎপন্ন করবে সেটা হচ্ছে φ1। সো আমরা তো বুঝতেছি φ1 এর মান কত হবে? φ1 এর মান হচ্ছে, এই কালারটা আবার তোমরা দেখতে পাও না, অন্য কালার দিয়ে লিখি। φ1 এর মান হবে হচ্ছে 60 ডিগ্রি। বোঝাই যাচ্ছে। ভাইয়া φ2 কেমনে বের করব? দেখো φ2 হবে হচ্ছে এই বিন্দু এবং তারের যে অপর প্রান্ত আছে তার সংযোজক সরল রেখা এবং এই লম্বের মধ্যবর্তী কোণ। তাহলে তারের অপর প্রান্ত আছে এখানে, এই আমার বিন্দু, তাহলে সংযোজক সরল রেখা কোনটা হবে? এইটা হবে। তাহলে এই সংযোজক সরল রেখা এবং লম্বের যে মধ্যবর্তী কোণ সেটাই কি হবে? সেটাই হবে φ2। তাহলে ভাই φ2 এর মান কত হবে? φ2 এর মান হবে হচ্ছে 30 ডিগ্রি। এবার কাজ কি? জাস্ট মানটা বসাও, ক্যালকুলেট করো, ম্যাথ হয়ে যাবে। বাট ম্যাথ ভুল হইছে কেন? ভাইয়া ম্যাথ ভুল হইছে কেন? ম্যাথ ভুল হইছে ম্যাথ কেন ভুল হয়েছে চিন্তা করো তো। এখানে ভুলটা কোথায় হয়েছে? এখানে ভুলটা হয়েছে হচ্ছে φ2 এর মান নেওয়ায়। কেন ভাইয়া φ2 এর মান নেওয়া কেন ভুল হইলো? মনে আছে আমরা শুরুতেই লিখে আসছিলাম φ1 এবং φ2 কখনোই সেম ডিরেকশনে নেওয়া যাবে না, অবশ্যই অপোজিট ডিরেকশনে নেওয়া লাগবে। তুমি এখানে φ1টা যেই ডিরেকশনে নিছো, φ2টাও কি সেম ডিরেকশনে নিয়ে ফেলছো না? সেম ডিরেকশনে নিছো। তুমি কি এটা ধরে প্রমাণ করছিলা? অবশ্যই না। সো সেম ডিরেকশনে কখনোই নেওয়া যাবে না, কি করতে হবে? উল্টা দিকে নিতে হবে। তাহলে এটাকে নিছি আমরা ক্লকওয়াইজ, তাহলে এবার আমরা φ2 কে নিব অ্যান্টি ক্লকওয়াইজ। অ্যান্টি ক্লকওয়াইজ মানে কি? φ2 মানে হচ্ছে লম্ব রেখা এবং সংযোজক সরল রেখার মধ্যবর্তী কোণ। তার মানে আমার এই রেখাটা এবং এই রেখা, এই দুইজনের মধ্যবর্তী কোণ লাগবে, বাট অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে। তাহলে অ্যাঙ্গেল কোনটা হবে? অ্যাঙ্গেল হবে হচ্ছে এই যে এটা দেখো, এখান থেকে লাগবে অ্যাঙ্গেলটা এই এই, বুঝতে পেরেছেন? এইটা হবে হচ্ছে অ্যাঙ্গেল, কারণ একটা অ্যাঙ্গেল আপনি নিয়েছেন কোন ডিরেকশনে? ক্লকওয়াইজ। তাহলে আর একটা অ্যাঙ্গেল কেমনে নিতে হবে? অবশ্যই অ্যান্টি ক্লকওয়াইজ। তাহলে যে সংযোজক সরল রেখা থেকে, সংযোজক সরল রেখা বলতেছি, লম্ব রেখা থেকে অপর যে সংযোজক সরল রেখা আছে সেই পর্যন্ত আমার যাওয়া লাগবে, বাট অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে। তাহলে আমার লম্ব রেখা, এইটা আমার সংযোজক সরল রেখা, চলে আসছি অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে। বুঝে গেছেন? তাহলে এই যে অ্যাঙ্গেলটা, এইটা হবে হচ্ছে φ2। φ1 আর φ2 কখনোই সেম ডিরেকশনে নেওয়া যাবে না বাবা, মনে থাকবে? ভেরি গুড। তাহলে আসেন আমরা এঁকে ফেলি। আমাদের φ2 হবে হচ্ছে এইটা, এইটা হবে হচ্ছে φ2। ভাই এটার মান কেমনে বের করব? দেখো এখান থেকে এই পর্যন্ত, কোন জায়গা থেকে কোন পর্যন্ত? এই যে এখান থেকে এই পর্যন্ত টোটাল অ্যাঙ্গেল কত? 360 ডিগ্রি। একটা বৃত্তাকার পথ ঘুরে আসা মানে হচ্ছে 360 ডিগ্রি ঘুরে আসা। এতটুকু কত? 30 ডিগ্রি। তাহলে বাকিটুকু কত হবে? 330 ডিগ্রি। ভাই 360 মাইনাস 30 কত? 330 ডিগ্রি। এটা হবে 330 ডিগ্রি। তুমি চাইলে -30 ডিগ্রিও বসাইতে পারো, কারণ আমাদের যেদিকে নেওয়ার কথা ছিল তার উল্টা দিকে আমরা নিছি। সো তুমি যদি প্লাস মাইনাসের ঝামেলা না চাও তাহলে হচ্ছে যেভাবে দেখাইলাম সেভাবে ক্যালকুলেশন করতে পারো, অথবা তুমি চাইলে -30 ডিগ্রিও বসাতে পারো, রেজাল্ট উইল বি সেম। -30 কেন আসতেছে? কারণ আমাদের নেওয়ার কথা ছিল অ্যান্টি ক্লকওয়াইজ, বাট আমরা নিয়ে ফেলছি ক্লকওয়াইজ, তার মানে আমাদের যেদিকে নেওয়ার কথা তার উল্টা দিকে অ্যাঙ্গেল নিয়েছি, তার জন্য অবশ্যই সেক্ষেত্রে -30 বসাইতে হবে। সো φ2 মান আইদার বসবে 330 ডিগ্রি, তোমার যেটা ভালো লাগে, 330 ডিগ্রি, অথবা হচ্ছে -30 ডিগ্রি। বাট মাইনাসটাকে আমি অ্যাভয়েড করতে বলবো, কারণ অনেকে যা প্লাস মাইনাসে ভুল করে। সো একদম প্রপারলি এভাবে হিসাব করাটাই হচ্ছে সবচেয়ে বুদ্ধিমানের কাজ, ভুল হওয়ার সম্ভাবনা কম থাকে। আর তুমি যদি বুঝে শুনে অ্যাপ্লাই করতে পারো সেক্ষেত্রে কোনো প্যারা নেই। ওকে, জাস্ট মানটা বসায় দাও। তাহলে φ1 এর মান হবে হচ্ছে 60 এবং φ2 এর মান হবে হচ্ছে 330। এখান থেকে ক্যালকুলেট করলে যেটা আসবে তত ওয়েবার পার মিটার স্কোয়ার অথবা টেসলা, এটা হবে অ্যান্সার।
বুঝছেন? জাস্ট অ্যাঙ্গেলটা প্রপারলি বসানো লাগবে। পারবো না বলো তো? একদম সহজ না, পারা লাগবে কিন্তু এই প্রবলেমগুলো। হ্যাঁ, কারো বুঝতে সমস্যা হলে জানাই রাখো কমেন্টে, আমি যার একটু পড়িয়েই হচ্ছে তোমাদের কমেন্টগুলো চেক করবো আর একটা ম্যাথ করে। আসো এই ম্যাথটা খেয়াল করো, কি বলছে? এটি একটা সেমি ইনফাইনাইট তার, তার মানে এই যে তারটা আমাদের এইটা হচ্ছে একটা সেমি ইনফাইনাইট ওয়্যার। ওকে, এই যে এইটা, এবং লেটস সাপোজ তোমাকে এই অ্যাঙ্গেলটা দিয়ে দিছে 60 ডিগ্রি। দিয়ে দিছে 60 ডিগ্রি। এখন তোমাকে একটা পয়েন্ট দিছে, কোন পয়েন্টটা? পয়েন্টটা হচ্ছে এইটা। কোনটা ভাইয়া? এই যে এইটা হচ্ছে আমাদের এম পয়েন্ট। বলছে এই পয়েন্টে চৌম্বক ক্ষেত্রের মান নির্ণয় করো। হ্যাঁ, তার কোনটা? তার কি এটা কি তার না? আমাদের তার হচ্ছে এইটা। দেখো আমি যেখান দিয়ে দেখাই, গ্রিন কালার দিয়ে দেখাচ্ছি, তার হচ্ছে এইটা। এবং এই তার কোন পর্যন্ত আছে? ওই যে ইনফিনিটি পর্যন্ত আছে। সো একটা সাইড হচ্ছে ফাইনাইট আর একটা সাইড হচ্ছে ইনফাইনাইট। ওকে, গুড। এখন আমাদের বলছে এই যে পয়েন্ট, এই এম পয়েন্টে চৌম্বক ক্ষেত্রের মান নির্ণয় করতে। ভাইয়া এই দাগ কেন দিচ্ছে? এই দাগটা হচ্ছে অ্যাঙ্গেলটা 60 ডিগ্রি, এটা বোঝানোর জন্য যে এই ডিরেকশনের সাথে বা আনুভূমিকের সাথে অ্যাঙ্গেলটা কত আছে? 60 ডিগ্রি। জাস্ট এটা বোঝানোর জন্য হচ্ছে দাগটা দেওয়া হয়েছে। এখানে একটা এক্সট্রা আই চলে আসছে আই গেস। এটাকে আমি একটু সরাই দিব, এটাকে একটু সরাই দিই। জীবনটা একটা বেদনা। সরে যাও বাবা, সরে গেছে, আই সরে গেছে। ওকে, আসো এখন আবার আমরা ব্যাক করি। সো প্রথম কথা, আমাকে যেই পয়েন্টে চৌম্বক ক্ষেত্রের মান নির্ণয় করতে বলছে সেখান থেকে আমার তারের উপর একটা লম্ব আঁকা লাগবে। এটা কি তারের উপর লম্ব? দেখি কি লম্ব মনে হচ্ছে? তুমি বলতে পারো হ্যাঁ ভাইয়া লম্বই তো। এটা কি তার নাকি? তার তো এইটার উপর লম্ব আঁকা লাগবে। এই রেখা আর এই তারের মধ্যবর্তী কোণ কি 90 ডিগ্রি? দেখে 90 ডিগ্রি মনে হচ্ছে? অবশ্যই না। তাহলে আমরা কি করব? তারটাকে একটু বর্ধিত করব। কোন দিকে বর্ধিত করব? যেই দিকে বর্ধিত করলে লম্বটা আঁকা যাবে। ঠিক আছে, এই যে বর্ধিত করলাম। এখন এই পয়েন্ট থেকে তারের বর্ধিত অংশের উপর তুমি লম্বটা আঁকো। লম্বটা হবে হচ্ছে এরকম। ঠিক আছে, এইটা হবে হচ্ছে লম্ব, ইফ আই এম নট রং। হ্যাঁ, মোটামুটি ঠিক আছে। সো এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি। ওকে, এই অ্যাঙ্গেলটা কত? 90 ডিগ্রি। আচ্ছা, আর এই যে লম্ব দূরত্বটা, এইটাই হচ্ছে আমাদের এ। হ্যাঁ, এই যে এটা হচ্ছে আমাদের কি? এটা হচ্ছে এ। যে লম্ব দূরত্বটা আমার ফর্মুলাতে বসাইতে হবে। এখন এই এর মান কেমনে বের করবো? দেখো এর মান বের করা খুব সহজ, একটু খেয়াল করে দেখো তো। এই টোটাল অ্যাঙ্গেলটা কত হবে আমাকে একটু বলবা? কোন টোটাল অ্যাঙ্গেল ভাই? যেটা এখান থেকে এই পর্যন্ত অ্যাঙ্গেল কত হবে? 180। কারো কি এটা নিয়ে ডাউট আছে? এখান থেকে এই পর্যন্ত অ্যাঙ্গেল কত হবে? 180। কারো যদি ডাউট থাকে তাহলে বলো, তোমার সাথে আমিও ক্লাস 4-এ আরেকবার ভর্তি হব। ইন্টারমিডিয়েট এখন আর পড়ালেখা করা যাবে না তাইলে, যদি এটা 180 ডিগ্রি বুঝতে সমস্যা হয়। ঠিক আছে, দেখো এখান থেকে এই পর্যন্ত অ্যাঙ্গেল কত? 180 ডিগ্রি। আচ্ছা, এতটুকু কত? 60 ডিগ্রি। এতটুকু কত? দেখেই বোঝা যাচ্ছে 90 ডিগ্রি। তার মানে এখান থেকে এই পর্যন্ত অ্যাঙ্গেল হচ্ছে 60 প্লাস 90, 150। টোটালটা হচ্ছে 180। তাহলে এতটুকু কি হবে? এতটুকু হবে 30 ডিগ্রি। ভাইয়া কি বললেন? কিছুই বুঝি নাই। এতটুকু হচ্ছে 60, এতটুকু হচ্ছে 90, দুইটা মিলে 150। টোটালটা হচ্ছে 180। তাহলে এতটুকু কত হবে? পুরোটা 180, এতটুকু 150, তাহলে এইটুকু হবে হচ্ছে 30 ডিগ্রি। দ্যাট মিনস এই যে অ্যাঙ্গেলটা আমাদের, কোন অ্যাঙ্গেলটা? এইটা হচ্ছে 30 ডিগ্রি। কত? 30 ডিগ্রি। ভাই এই অ্যাঙ্গেলের কাজ কি? অ্যাঙ্গেল দিয়ে আমি কি করব ভাইয়া? তোমাকে প্রশ্নে দিয়ে দিছে ডি, তুমি কি ডি বসাবা ফর্মুলাতে? অবশ্যই না, তোমার তো বসাইতে হবে এ। সেই এ কে তোমার ডি এর সাপেক্ষে প্রকাশ করা লাগবে, কারণ কোয়েশ্চেনে তোমাকে ডি এর মানটা দিয়ে দিবে। ওকে, তাহলে এখান থেকে আমরা এর মান কেমনে বের করব? এটা 90 ডিগ্রি, এটা হচ্ছে 30 ডিগ্রি, এইটা হচ্ছে আমাদের অতিভুজ এবং এটা হচ্ছে আমাদের লম্ব। তাহলে আমরা লিখতে পারি সাইন থিটা ইজ ইকুয়ালস টু লম্ব বাই অতিভুজ। ওকে, তাহলে এ সমান কত হবে? এ সমান হবে হচ্ছে ডি সাইন 30 বা ডি বাই 2। বুঝতে পেরেছো? সো আমরা এর মান পেয়ে গেছি। এবার কাজ কি? এবার ম্যাগনেটিক ফিল্ডের ফর্মুলা অ্যাপ্লাই করব। ভাইয়া ফর্মুলা কোন ফর্মুলা? এই ফর্মুলা পড়ে আসছি না। ফর্মুলা আবার কোন ফর্মুলা? বি ইজ ইকুয়ালস টু মিউ নট আই ডিভাইডেড বাই 2 না 4, মিউ নট আই ডিভাইডেড বাই 4 পাই এ, ভিতরে সাইন ফাই 1 প্লাস সাইন ফাই 2। আচ্ছা, আগের একটা লেকচারে, গতকালের লেকচারে মনে হয় কোনটার মধ্যে আমি এখানে 2 পাই এ লিখছি। ঠিক আছে, কে যেন স্ক্রিনশট দিছিল টেলিগ্রামে, ওটা কিন্তু 4 পাই এ হবে। হ্যাঁ, ওটা মাই ব্যাড, আমার ভুল হয়েছিল আর কি। আচ্ছা, সো আমরা এখান থেকে এর মান পেয়ে গেছি। এর মান কত? এর মান হচ্ছে ডি বাই 2। ওকে, এবার আমার ফাই 1 এবং ফাই 2 এর মান লাগবে।
আচ্ছা φ1 এবং φ2 যেন কেমনে বের করব? প্রথম কথা এই যে যে বিন্দুটা আছে সেই বিন্দুর সাথে আমার দুইটা সংযোজক সরলরেখা আঁকা লাগবে। কয়টা? দুইটা। ভাই দুইটা সংযোজক সরলরেখা আমি কোথায় কোথায় আঁকবো? একটা হচ্ছে তারের এই প্রান্তের সাথে, আর একটা হচ্ছে তারের এই প্রান্তের সাথে। তারের দুইটা প্রান্ত কোথায় আছে বলো তো? একটা প্রান্ত আছে এখানে, আর একটা প্রান্ত আছে অসীমে। তাহলে আমি এই বিন্দু থেকে যদি অসীমে একটা সংযোজক সরলরেখা আঁকতে চাই, সেই সরলরেখাটা কেমন হওয়া লাগবে? অবশ্যই তারের সমান্তরাল, কারণ দুইটা সমান্তরাল সরলরেখাই পরস্পরকে অসীমে গিয়ে ছেদ করে। তাহলে আসেন আমি যদি ওই প্রান্তের সংযোজক সরলরেখা আঁকতে চাই, সেটা কেমন হওয়া লাগবে? সেটা হতে হবে এই তারের সমান্তরাল। এইটা হচ্ছে অসীমে গিয়ে তারকে ছেদ করবে, মানে অসীমে গিয়ে তাদের দেখা হবে। তাহলে φ1 অ্যাঙ্গেল কোনটা হবে? φ1 কি এই অ্যাঙ্গেল নাকি? না 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 না, φ1 হচ্ছে সংযোজক সরলরেখা এবং লম্ব রেখার মধ্যবর্তী কোণ। তাহলে এইটা হচ্ছে আমার উপরের সাইডের সংযোজক সরলরেখা। লম্ব রেখা কোনটা? লম্ব রেখা তো এইটাই, যে পিঙ্ক কালারের যেটা, এইটা হচ্ছে লম্ব রেখা। এই মধ্যবর্তী কোণ কত হবে? আমি যদি নাও বলে দেই তাও এই মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি। একটু আগে বলেই আসছি, অসীমের যে প্রান্তটা থাকবে সেই প্রান্তের সংযোজক সরলরেখা সবসময় লম্ব রেখার সাথে 90 ডিগ্রি কোণে উৎপন্ন করবে। তাহলে এটা আমার লম্ব রেখা, এটা আমার অসীমের সাইডের সংযোজক সরলরেখা। এই অ্যাঙ্গেল অবশ্যই কত হবে? 90 ডিগ্রি হবে। তাহলে দেখেন আমরা φ1 ক্যালকুলেট করে ফেলছি। φ1 এর মান কত এসেছে? φ1 এর মান এসেছে 90 ডিগ্রি। এটা হচ্ছে φ1 কত? 90 ডিগ্রি। ভাইয়া φ2 কত হবে? φ2 বের করার জন্য কি করা লাগবে? অপর প্রান্তের সংযোজক সরলরেখা আঁকা লাগবে। সেটা কিন্তু ছবিতে আঁকাই আছে, খেয়াল করছো কিনা? তারের অপর প্রান্ত হচ্ছে এইটা, এবং আমার এই পয়েন্টে চৌম্বক ক্ষেত্রটা নির্ণয় করা লাগবে। এই দুজনের মধ্যবর্তী সংযোজক সরলরেখা কোনটা হবে? কালার কই গেল? ও মাই গড, দাঁড়াও, কালার হচ্ছে এখানে আছে। ওকে, এই কালারটাকে একটু রিপ্লেস করে দিই, কালার হচ্ছে এখানে আছে। ঠিক আছে, তাহলে আমার সংযোজক সরলরেখা আঁকা লাগবে হচ্ছে এই যে প্রান্তের সাথে বিন্দুর সংযোজক সরলরেখা। এই সংযোজক রেখা লম্ব রেখার সাথে যে কোণটা উৎপন্ন করবে সেটাই হচ্ছে আমার φ2। তাহলে ভাই যে এই অ্যাঙ্গেলটা কত হবে? সবসময় সংযোজক সরলরেখার মানে লম্ব রেখা থেকে সংযোজক সরলরেখার দিকে আমরা অ্যাঙ্গেলটা নিব। দেখো যেখানে যখন অ্যাঙ্গেলটা নিছি, কোন দিক থেকে কোন দিকে নিছি? লম্ব রেখা থেকে সংযোজক সরলরেখার দিকে। এখানেও সেম, লম্ব রেখা থেকে সংযোজক সরলরেখার দিকে। ঠিক আছে, তাহলে অ্যাঙ্গেল কোনটা হবে? ভাইয়া এই যে অ্যাঙ্গেল হবে এইটা, এটা হচ্ছে 30, এটা হচ্ছে 90, তাহলে এটা হবে হচ্ছে 60 ডিগ্রি। তাহলে ভাইয়া φ1 এর মান পেয়ে গেছি 90, φ2 হবে 60। ওকে ভাইয়া, বসাই দিলাম, কাইটাও দিল। কেন? সেম ভুল করছো। দেখো আবারও তুমি অ্যাঙ্গেল সেম ডিরেকশনে নিছো। সেম ডিরেকশনে যদি অ্যাঙ্গেল নাও তাহলে φ2টাকে নেগেটিভ বসাইতে হবে, অথবা অপোজিট দিকে ঘুরে φ2 নেওয়া লাগবে। ওকে ভাই, আমি যদি অপোজিট দিকে ঘুরতে চাই তাহলে কি করব? সব সময় লম্ব রেখা থেকে শুরু হবে, সংযোজক সরল রেখায় গিয়ে শেষ হবে। তোমার কার কার মধ্যবর্তী কোণ নেওয়া লাগবে? এই লম্ব রেখা এবং এই সংযোজক সরল রেখা কোন দিকে গিয়ে নেওয়া লাগবে? প্রথম অ্যাঙ্গেলটা নিছো তুমি ক্লকওয়াইজ, তাহলে অবশ্যই সেকেন্ড অ্যাঙ্গেলটা নেওয়া লাগবে তোমার অ্যান্টি ক্লকওয়াইজ। দ্যাট মিন্স এইবার আমরা অ্যাঙ্গেলটা নিব হচ্ছে এইভাবে, এখান থেকে শুরু করব, এই দিকে যাব। এইটা হচ্ছে অ্যাঙ্গেল। এই আমার লম্ব রেখা, এই আমার সংযোজক রেখা, দুজনের মধ্যবর্তী কোণ বাট অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে। বুঝতে পারছেন? তাহলে ডিরেকশনটা কিরকম হবে? এখান থেকে শুরু হবে অ্যান্টি ক্লকওয়াইজ ডিরেকশনে, এই যে সংযোজক সরল রেখা এই পর্যন্ত হবে হচ্ছে অ্যাঙ্গেলটা। তাহলে ভাইয়া এতটুকু যদি 60 ডিগ্রি হয়, পুরোটা তো 360 ডিগ্রি, তাহলে এখান থেকে এই পর্যন্ত কত হবে? 300 ডিগ্রি হবে। দ্যাট মিন্স আমাদের φ2 যে মানটা হবে, আমি জানি দেখতে অনেক কমপ্লেক্স লাগতেছে বাট কিছু করার নাই, φ2 যে মানটা হবে সেটা হবে হচ্ছে এখান থেকে এই পর্যন্ত, এইটা হচ্ছে φ2, এবং φ2 মান হবে হচ্ছে 300 ডিগ্রি। এতটুকু 60 ডিগ্রি, তাহলে এটা কি হবে? 300 ডিগ্রি। সো আইদার তুমি φ2 মান বসাবা -60 ডিগ্রি, কত? -60 ডিগ্রি, অথবা 300 ডিগ্রি, যেটাই বসাও রেজাল্ট উইল বি সেম। তাহলে মাথায় রাখবো সব সময় লম্ব রেখা এবং সংযোজক সরল রেখার মধ্যবর্তী কোণ নিব। সবসময় অ্যাঙ্গেলটা শুরু হবে লম্ব রেখা থেকে, শেষ হবে সংযোজক সরল রেখায় গিয়ে। একটা অ্যাঙ্গেল যদি ক্লকওয়াইজ নিই, আর একটা নিতে হবে অ্যান্টি ক্লকওয়াইজ। যদি এভাবে নিতে পারি, দুইটা অ্যাঙ্গেলই প্লাস বসাবো। আর যদি আমি না নিই, দুইটাকেই যদি আমি সেম ডিরেকশনে নিই, তাহলে একটা অ্যাঙ্গেলকে মাইনাস বসাইতে হবে। ঠিক আছে, বাট প্লাস মাইনাসের ঝামেলা যদি যেতে না চাও, সেক্ষেত্রে একটা অ্যাঙ্গেল যেই ডিরেকশনে নিবা আর একটা তার অপোজিট ডিরেকশনে নিবা, তাইলে আর ঝামেলা নাই। ওকে, আসো মান বসাই দাও, মান বসাইলেই কাজ শেষ। খেয়াল করেন φ1 এর মান কত? φ1 এর মান হচ্ছে 90, ওই পাশ তো অসীমে। φ2 এর মান কত? φ2 এর মান হচ্ছে আইদার -60 অথবা 300। বসাবা, ক্যালকুলেট করবা, যত আসবে
তত ওয়েবার পার মিটার স্কোয়ার অথবা টেসলা। ঠিক আছে, দেখো বুঝছো কিনা? যদি বুঝে থাকো তাহলে এই টাইপের প্রবলেম আমাদের সলভড। এখন আমরা চলে যাব হচ্ছে সার্কুলার লুপ টাইপের যে প্রবলেমগুলো আছে সেগুলোতে। সেগুলো তোমার এইচএসসি পরীক্ষার জন্য খুব গুরুত্বপূর্ণ, স্পেশালি সার্কেল আর সেমি সার্কেল, এই দুটো তো লাগবেই। আর তারপর হচ্ছে আরো কিছু অ্যাডভান্স প্রবলেম আছে যেগুলো হচ্ছে তোমাদের ইঞ্জিনিয়ারিং এর জন্য লাগবে বা ভার্সিটির জন্য লাগতে পারে। ভার্সিটি ইদানিং খুব ভালোই কঠিন প্রশ্ন করে, সো কিছুটা কনসেপচুয়াল প্রশ্ন, এগুলো ছোট ছোট প্রশ্ন। ধরো তুমি যদি পারো, তোমার সলভ করতে 30 সেকেন্ড 40 সেকেন্ডের মতো লাগবে, না পারলে কিন্তু মাথা ঘুরে যাবে। ঠিক আছে, সো দেখেন এই পর্যন্ত সবাই বুঝছেন কিনা? যদি বুঝেন তাহলে সামনে আগে যাবো। লেটস গো বাচ্চারা, কি অবস্থা বুঝতে পেরেছো? ভাত খাই দৈনিক, প্রমিত ভাইয়ের সৈনিক, ধন্যবাদ। তুমি ভাতের পাশাপাশি একটু মুড়িও খাও, ওকে? দেখো দাদা, 5-1 আর 5-2 ধরতে সমস্যা হচ্ছে, এটাই তো বুঝাইলাম এতক্ষণ ধরে। দেখো আরেকবার একটু বলি। লেট সাপোজ তোমাকে আমি এরকম একটা তার দিলাম, যাদের 5-1 5-2 নিয়ে সমস্যা আছে, এখন একটু ভালো মতো খেয়াল করো। ধরো এই হচ্ছে একটা তার, ঠিক আছে? আমি তোমাকে বললাম, যেগুলো নর্মাল ওগুলো তো এমনিই পারবা। ধরো তোমাকে বললাম এই পয়েন্টে চৌম্বক ক্ষেত্র নির্ণয় করো, সেক্ষেত্রে তোমার প্রথম কাজ কি? তোমার প্রথম কাজ হচ্ছে এই তারের উপর এই পয়েন্ট থেকে একটা লম্ব আঁকা। দেখো যাদের সমস্যা আছে আর একটা বার বুঝা নাও। সো আমাদের এই তারের উপর তো লম্ব আঁকা সরাসরি সম্ভব না, সেক্ষেত্রে আমরা কি করব? তারটাকে একটু বর্ধিত করব। এই ধরো হালকা একটু বর্ধিত করছি, এইবার তারের উপর লম্ব আঁকা সম্ভব। ওকে, লম্বটা আঁকো। লম্ব কোনটা ভাইয়া? এই যে এইটা হচ্ছে লম্ব, এটা হচ্ছে তারের উপর লম্ব। ওকে, এইটা আমাদের লম্ব, তার মানে এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা হচ্ছে 90 ডিগ্রি। ওকে, এবার কি করবা? এই বিন্দু থেকে তারের দুইটা প্রান্তে সংযোজক সরলরেখা আঁকো। একটা প্রান্ত কোথায়? এখানে, আরেকটা প্রান্ত কোথায়? এখানে। তাহলে চলো প্রথমে উপরের প্রান্তটা আঁকি। তাহলে উপরের প্রান্তের সংযোজক সরলরেখা হচ্ছে এইটা, ঠিক আছে? এইটা হচ্ছে সংযোজক সরলরেখা। ওকে, এই সংযোজক সরলরেখা এবং লম্ব রেখার যে মধ্যবর্তী কোণ সেটাই হবে হচ্ছে φ1। তাহলে φ1 হবে, এবং অ্যাঙ্গেল সবসময় কোন জায়গা থেকে নিবা? সবসময় লম্ব রেখা থেকে শুরু হবে, সংযোজক সরলরেখায় গিয়ে শেষ হবে। তাহলে φ1 হবে হচ্ছে এইটা, এটা হচ্ছে φ1। ওকে, বার একটু বাম দিকে লেখো, এটা হচ্ছে φ1। φ2 কেমন আঁকবো ভাইয়া? φ1 তো বুঝে গেছে তাই না? আমাদের লম্ব রেখা এবং উপরের সাইডের যে সংযোজক সরলরেখা তার মধ্যবর্তী কোণ, সেটা হবে φ1। এবার φ2 আঁকার জন্য তোমার আরো একটা সংযোজক সরলরেখা লাগবে, সেটা কোন প্রান্তে? অপর প্রান্তে বা নিচের প্রান্তে। তাহলে আসো আমরা নিচের প্রান্তের সংযোজক সরলরেখা আঁকছি। এই φ2টা কি হবে? φ2 হবে হচ্ছে লম্ব রেখা এবং অপর সংযোজক সরলরেখার মধ্যবর্তী কোণ। লম্ব রেখা কোনটা? এইটা। অপর সংযোজক সরলরেখা এইটা। এই দুজনের মধ্যবর্তী কোণ কোনটা? এইটা। বাট তুমি খেয়াল করো, তুমি যদি মধ্যবর্তী কোণটা এই বরাবর নাও, কোন বরাবর নাও? এই বরাবর নাও, সেক্ষেত্রে দুইটা অ্যাঙ্গেল তো একই ডিরেকশনে নেওয়া হচ্ছে। সেম ডিরেকশন অ্যাঙ্গেল নেওয়া যাবে না, অ্যাঙ্গেল উল্টা ডিরেকশনে নেওয়া লাগবে। তার মানে এই দুজনের মধ্যবর্তী কোণই আমার নেওয়া লাগবে, বাট অপোজিট ডিরেকশনে। তার মানে এই যে এইটা হবে হচ্ছে φ2। বুঝছো? দেখো এইবার আসলে φ1 φ2 নিয়ে খুব বেশি সমস্যা থাকার কথা না। সবসময় লম্ব রেখা থেকে সংযোজক সরল রেখার দিকে আমরা যাব। একবার যেদিকে যাব, একবার যদি ক্লকওয়াইজ যাই, আর একবার যাব উল্টা দিকে অ্যান্টি ক্লকওয়াইজ। ওকে, এক্ষেত্রে দুইজনের মধ্যবর্তী কোণ যা হবে, একবার হবে হচ্ছে φ1 আর একবার হবে হচ্ছে φ2। দেখেন বুঝছেন কিনা? ক্লিয়ার হয়ে যাওয়া উচিত। ক্লিয়ার ক্লিয়ার দাদা ক্লিয়ার। ডেইলি এক্সাম, আচ্ছা এই যে ডেইলি এক্সাম নিয়ে হচ্ছে আমি বলবো একটু, হ্যাঁ? কারণ হচ্ছে দেখো ওই প্রত্যেকটা এই ক্লাসগুলোর উপর না ডেইলি এক্সাম নেওয়া খুব টাফ, মানে কোয়েশ্চেন বানানো যায় না। যেমন ধরো আমি ম্যাগনেটের যে প্রথম ক্লাসটা নিছি, সেই ক্লাসের উপর আসলে কোয়েশ্চেন কই থেকে পাবো বলো? 5টা কোয়েশ্চেন বা 10টা কোয়েশ্চেন, কোয়ালিটিফুল কোয়েশ্চেন বানানো ইজ ভেরি ভেরি টাফ ওখান থেকে। সো হয়তো বা যেই চ্যাপ্টারগুলো একটু বেশি ম্যাথমেটিক্স, সেগুলোতে হয়তো আমরা উইকলি এক্সাম নিব, মানে হচ্ছে সপ্তাহে একটা করে পরীক্ষা নিব, একটু বড় পরীক্ষা নিব, তাইলে আশা করি আর সমস্যাটা হবে না। কারণ প্রত্যেকটা লেকচারের উপর কোয়েশ্চেন বানানো আসলেই টাফ, এমসিকিউ কোয়েশ্চেন বানানো। যেমন ধরো আমি আজকের যে ক্লাসটা নিতেছি, এখান থেকে রিটেন কোয়েশ্চেন বানানো কোনো প্যারা না, তোমাকে রিটেন কোয়েশ্চেন দেওয়া যাবে, ওটা কোনো প্যারা না। বাট এমসিকিউতে ধরো ওই জিনিস টাইপ করা ওই ছোট জায়গার মধ্যে দেখতেই পারবা না। এই কোয়েশ্চেনটা যদি আমি এভাবে দিতাম, ধরো এই কোয়েশ্চেনটাই এটা যদি এমসিকিউতে দেই, এটা কোনোভাবে জাস্টিফাইড না, এবং এই ছবিটা আসলে ভালো মতো বোঝাও যাবে না। ওকে, সো দেখা যায় প্রত্যেকটা ক্লাসের উপর, এই টাইপের ক্লাসগুলোর উপর আসলে ডেইলি এক্সাম নেওয়াটা একটু চ্যালেঞ্জিং হয়ে যায়, এর জন্য হচ্ছে নেওয়া হচ্ছে না। বুঝতে পারছেন? ওকে, আমি লাস্টে একটা অ্যানাউন্সমেন্ট দিবনি পরীক্ষার ব্যাপারে। আসো, সো আই গেস এই পর্যন্ত কারো কোনো কনফিউশন নাই, এগুলা ক্লিয়ার? পারবে এগুলা? ইনফাইনাইট ওয়্যার, সেমি ইনফাইনাইট ওয়্যারের জন্য কোনো সমস্যা হবে না। ফর্মুলা একটু মাথায় রাখা লাগবে। ইনফাইনাইটের জন্য ডিরেক্ট ফর্মুলা কি ছিল? μ0I ডিভাইডেড বাই 2πs। সেমি ইনফাইনাইট ওয়্যারের যেটা ফাইনাইট প্রান্ত, তার বরাবর যে ম্যাগনেটিক ফিল্ড, সেটা কি ছিল? μ0I ডিভাইডেড বাই 4πa। এগুলো কিন্তু লাগবে। ওকে, আসেন এবার আমরা দেখবো হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড ডিউ টু সার্কুলার কারেন্ট ক্যারিং লুপ।
মানে আমরা তো এতক্ষণ ধরে একটা তারের জন্য দেখতেছিলাম, এখন ধরো তার মিলে একটা লুপের মতো ক্রিয়েট করছে, সেই লুপের জন্য যদি তোমাকে ম্যাগনেটিক ফিল্ড বের করতে বলা হয় তখন তুমি কি করবা? সো ধরো প্রথম যে কেসটা সেটা হচ্ছে একটা সার্কিউলার লুপের জন্য, এটা সেমি সার্কেলও হইতে পারে, এটা কোয়াড্রেন্টও হইতে পারে, বা হচ্ছে একটা বৃত্তচাপ বা একটা আর্কও হইতে পারে। সো আমরা সবগুলো কেসের জন্যই দেখবো, বাট তুমি যদি বৃত্তাকার পথের জন্য পারো বা বৃত্তাকার লুপের জন্য পারো, অন্য যে কোনোটা তুমি পারবা, সমস্যা হবে না। ওকে, তাহলে আমাদের প্রথম টার্গেটটা হচ্ছে বৃত্তাকার পথের জন্য বা বৃত্তাকার লুপের জন্য শেখা, কারণ এইটা পারলে ভাইয়া বলছে আর একটাও জানা লাগবে না, বাকিগুলো এমনিই পারবা। দ্যাটস ট্রু। ওকে, সো ধরো আমাদের কাছে এরকম একটা লুপ আছে, এটা একটা সার্কিউলার লুপ, এবং এই লুপের মধ্যে দিয়ে কারেন্ট ফ্লো করতেছে আই আই আই, ওই সেম কারেন্টটাই একটা লুপের মধ্যে এভাবে ঘুরতেছে। তোমাকে জিজ্ঞাসা করছে এই লুপের সেন্টারে, হ্যাঁ সবসময় এই প্রশ্নই করবে, লুপের সেন্টারেই তোমাকে বের করতে বলা হবে, অন্য পয়েন্টের দিলে কিন্তু জীবন বেদনা হয়ে যাবে, অন্য পয়েন্টে দিবে না। তোমাকে বলবো হচ্ছে যে লুপের যে সেন্টারটা আছে, এই সেন্টারে চৌম্বক ক্ষেত্রের মান কত। আচ্ছা, তার জন্য আমরা কি করব? এর তো কোনো ফাইনাইট লেন্থের ওয়্যারের মতো না, এর তো দেখা যাচ্ছে এখানে কারেন্ট এই বরাবর, এখানে আবার কারেন্ট উল্টা দিকে। এখন ভাইয়া কি করা যায়? এখন আরেকবার বায়োট-স্যাভার্ট লর কাছে যাওয়া লাগবে। আচ্ছা, বায়োট-স্যাভার্ট ল আমরা এখানে কিভাবে অ্যাপ্লাই করতে পারি? খেয়াল করেন, খুবই সহজ। আমরা এখান থেকে একটা নির্দিষ্ট দৈর্ঘ্যের তার বা ছোট্ট একটা অংশ কেটে নিলাম, যেটাকে আমরা এলিমেন্টাল কারেন্ট বলতেছিলাম। ওকে, সেখান থেকে আমরা ডিএল অংশ কেটে নিলাম। আচ্ছা, এই ডিএল অংশটা কি বৃত্তের পরিধির উপর আছে না? পরিধির উপর আছে। আমাকে বলো তো তাহলে এই পরিধি থেকে সেন্টারের দূরত্ব কত হবে? এই বৃত্তাকার লুপের ব্যাসার্ধের সমান। আমার বায়োট-স্যাভার্ট ল অ্যাপ্লাই করার জন্য কি দরকার হয়? আর দরকার হয়, মনে আছে? আই ডিএল সাইন থিটা ডিভাইডেড বাই মিউ নট ডিভাইডেড বাই 4 পাই ইন্টু আই ডিএল সাইন থিটা বাই আর স্কোয়ার্ড। আরটা কি ছিল? আর ছিল হচ্ছে এই ডিএল এর মাঝখানের পয়েন্ট থেকে আমরা যেই বিন্দুতে চুম্বক ক্ষেত্র নির্ণয় করব সেই বিন্দুর দূরত্ব, এইটা ছিল হচ্ছে আমাদের আর, তাই না? এবং আর এর ডিরেকশন কোন দিকে ছিল? যেই পয়েন্টে চুম্বক ক্ষেত্র নির্ণয় করা হবে তার দিকে, এই বরাবর ছিল হচ্ছে আমাদের আর ভেক্টরের ডিরেকশন। ওকে, বা তুমি চাইলে এটাকে এ দিয়েও প্রকাশ করতে পারো, আপ টু ইউ। তুমি আর দিয়েও প্রকাশ করতে পারো, এ দিয়েও প্রকাশ করতে পারো, মানে সহজ কথা এটা হবে হচ্ছে বৃত্তাকার পথের ব্যাসার্ধের সমান। আচ্ছা, তাহলে বলেন তো আমার ডিএল ভেক্টর কোন দিক কাজ করবে? ডিএল ভেক্টর কাজ করবে হচ্ছে কারেন্ট যে দিক গেছে সেই দিক বরাবর, মানে এখানকার স্পর্শক বরাবর, তাই না? আমরা রাখছিলাম না ডিএল কাজ করবে হচ্ছে এই বরাবর। আমি এখানে আইটাকে একটু মুছে দিচ্ছি। ওকে, ডিএল কাজ করবে বা ডিএল ভেক্টরটা কাজ করবে এই বরাবর। ওকে, এবং তুমি যদি খেয়াল করো এখানে ডিএলটা কি স্পর্শক বরাবর না, এবং দূরত্বটা কি ব্যাসার্ধ বরাবর না? বৃত্তের পরিধির উপর যে কোনো বিন্দুতে স্পর্শক এবং ব্যাসার্ধের মধ্যবর্তী কোণ কত হয়? অলওয়েজ 90 ডিগ্রি। এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা কিন্তু সব সময় 90 ডিগ্রি হবে যে কোনো পয়েন্টে। তার মানে এই যে অ্যাঙ্গেল থিটা, এই থিটা হচ্ছে এইবার 90 ডিগ্রি। ওকে, থিটা কত? 90 ডিগ্রি। তাহলে বলো এই ছোট্ট এলিমেন্টাল পার্টের জন্য এই পয়েন্টে চৌম্বক ক্ষেত্র কত হবে? সেই ছোট্ট চৌম্বক ক্ষেত্রটা হবে ডিবি ইজ ইকুয়ালস টু মিউ নট বাই 4 পাই ইন্টু আই ডিএল সাইন থিটা। থিটার মান কত? আর, এবং ডিএল এর মধ্যবর্তী কোণ 90 ডিগ্রি ডিভাইডেড বাই আর স্কোয়ার্ড। ক্লিয়ার? সাইন 90 মান তো 1, সো আলটিমেটলি থাকবে মিউ নট আই ডিএল ডিভাইডেড বাই 4 পাই আর স্কোয়ার্ড। এটা হচ্ছে ডিবির মান। ওকে, এবং এই ডিবির ডিরেকশন কোন দিকে হবে? ডিরেকশন বের করা খুব সহজ। দেখো তো এই পার্টে কারেন্ট কোন দিক গেছে? কারেন্ট গেছে এই দিকে। তাহলে দেখো তো বুড়ো আঙ্গুলগুলা নিচের সাইডে কোন দিকে যাচ্ছে? তল বরাবর ভিতরের দিকে। আমি যদি এই বরাবর বুড়ো আঙ্গুলটা বসাই, যে বরাবর কারেন্টটা গেছে, দেখো ওই উপরের সাইড থেকে হচ্ছে চৌম্বক বাইরের দিকে আসতেছে বা চৌম্বক ক্ষেত্র বাইরের দিকে আসতেছে, আর এই পাশে এসে এটা প্রবেশ করতেছে। তার মানে এই সাইডে চৌম্বক ক্ষেত্রের ডিরেকশন কোন দিকে হবে? তল বরাবর ভিতরের দিকে। ওকে, সেই ছোট্ট চৌম্বক ক্ষেত্র যেটা আমরা পাইলাম হচ্ছে এখানকার জন্য, সেটা ডিরেকশন কোন দিকে? তল বরাবর ভিতরের দিকে। তল বরাবর ভিতরের দিকে। বুঝেছো? একদম সহজ। ফাইন। সো এরকম ছোট্ট ছোট্ট চৌম্বক ক্ষেত্র তো আমরা প্রত্যেকটা পার্টের জন্যই পাবো। তুমি বললা ভাইয়া আমি এই পার্ট নিব না, আমি এই পার্ট নিব, তার জন্য কি একটা চৌম্বক ক্ষেত্র পাবো না? অবশ্যই পাবা। দেখো তুমি বললা যে ভাইয়া আমি না ওই পার্টটা নিতে আমার ভাল লাগতেছে না, আপনি যেটা দেখাইছেন, আমি দেখি তো এইটা নিয়ে কি হয়। আমি বললাম নাও, সমস্যা নাই। এই হচ্ছে তোমার ডিএল। বলো তো ডিএল ভেক্টর কোন দিক কাজ করবে? ডিএল ভেক্টর কাজ করবে এই পয়েন্টে অঙ্কিত স্পর্শক বরাবর, এই বরাবর কাজ করবে হচ্ছে ডিএল ভেক্টর। ওকে, আর কোন বরাবর কাজ করবে? আর হচ্ছে এই যে সেন্টার থেকে কোন দিকে বলো তো? সেন্টার থেকে বিন্দুর দিকে।
কোন বিন্দু? যেই বিন্দুতে চৌম্বক ক্ষেত্র নির্ণয় করতে বলা হয়েছে, তার মানে ব্যাসার্ধ বরাবর। তাহলে এই বরাবর কাজ করবে হচ্ছে আমাদের আর ভেক্টর, এবং সেটার মান কত হবে? পরিধি থেকে সেন্টারের দূরত্ব কত? ব্যাসার্ধের সমান। তার মানে এইবারও আর এর মান হবে আগের সমানই, আলাদা হওয়ার কোনো সুযোগ নাই। থিটা কত হবে? থিটা হচ্ছে আর ভেক্টর এবং ডিএল ভেক্টরের মধ্যবর্তী কোণ। একটা ব্যাসার্ধ এবং স্পর্শকের মধ্যবর্তী কোণ কত হয় বৃত্তের? অবশ্যই 90 ডিগ্রি। তার মানে এই অ্যাঙ্গেলটা হবে আবারও 90 ডিগ্রি। ওকে, তার মানে তুমি এই পার্টের জন্য যদি সেই ছোট্ট চৌম্বক ক্ষেত্রের মান বের করো, সেম আসবে, নতুন কিছু আসার সুযোগ নাই। এবং ডিরেকশন কোন দিকে হবে? ডিরেকশন তল বরাবর ভিতরের দিকেই হবে। কেমনে বুঝলেন ভাইয়া? তুমি এই বরাবর বুড়ো আঙ্গুল নাও তো, দেখো যে ওই পাশ দিয়ে চৌম্বক ক্ষেত্র বের হচ্ছে এবং এই পাশে এসে চৌম্বক ক্ষেত্র প্রবেশ করতেছে। তার মানে ছোট্ট পার্টের জন্য এখানে তৈরি হওয়া চৌম্বক ক্ষেত্রের ডিরেকশন কোন দিকে হবে? তল বরাবর ভিতরের দিকে। সেম, সব কিছু সেম হবে, প্রত্যেকটা পার্টে সব সেম হবে ভাই, প্রত্যেকটা পার্টে সেম হবে। আপনি তো মাত্র দুইটা পার্ট দেখালেন, এই পাশ থেকেও একটু দেখান, তাহলে বিশ্বাস করবো। আসো এই পাশ থেকেও দেখাই। ধরো তুমি বললা যে ভাইয়া এখানে যে ছোট্ট এলিমেন্টাল পার্টটা আছে ডিএল, তার জন্য যে ছোট্ট চৌম্বক ক্ষেত্র তৈরি হবে ওখানে, ওইটা আমাকে বের করে দেখান। ওকে, দেখাচ্ছি, সমস্যা নাই। তাহলে আমার ডিএল কোন দিকে হবে? ডিএল হবে স্পর্শক বরাবর। ওকে, আর কোনটা হবে? আর হচ্ছে এই যে মিডল পয়েন্ট এবং এই বিন্দু, যে বিন্দু চৌম্বক ক্ষেত্র নির্ণয় করতে বলা হয়েছে, তার সংযোগ সরলরেখা, এটা হচ্ছে আর। এটা কি? এটা হচ্ছে আমাদের আর। আর এর মান আবারও ব্যাসার্ধের সমানই হবে, নতুন তো কিছু হওয়ার সুযোগ নাই। পরিধি থেকে সেন্টার পর্যন্ত দূরত্ব কত? ব্যাসার্ধের সমান। তাহলে এই হচ্ছে আমাদের আর ভেক্টর, এই হচ্ছে ডিএল ভেক্টর, দুজনের মধ্যবর্তী কোণ হচ্ছে থিটা, কত হবে? 90 ডিগ্রি। দেখো সব কিছু সেম। এবং তুমি ডিরেকশন বের করো, কারেন্ট গেছে এই বরাবর, দেখো তো কোন দিকে যাচ্ছে চৌম্বক ক্ষেত্র? তল বরাবর ভিতরের দিকে। সো আপনি যেই পয়েন্টেই এলিমেন্টাল পার্ট নেন না কেন, সেই ছোট্ট পার্টের জন্য চৌম্বক ক্ষেত্রের মান এটাই আসবে এবং চৌম্বক ক্ষেত্রের ডিরেকশনও তল বরাবর ভিতরের দিকে আসবে। তাহলে আমি যদি প্রত্যেকটা ছোট্ট ছোট্ট পার্টের জন্য চৌম্বক ক্ষেত্রের মান জানি, টোটাল চৌম্বক ক্ষেত্রের মান কেমনে বের করবো? আমার তো ছোট্ট পার্টের জন্য দরকার নাই, আমার লাগবে এই পুরা তারের জন্য বা এই পুরা লুপের জন্য সেন্টারে তৈরি হওয়া চৌম্বক ক্ষেত্র। সেটা কেমনে বের করবো? কন্টিনিউয়াস যে কোনো যোগ ইন্টিগ্রেশনের মাধ্যমে। এবং এখানে ইন্টিগ্রেশনের মাধ্যমে যোগ কেন করা যাচ্ছে? কারণ প্রত্যেকটা পয়েন্টে তৈরি হওয়া চৌম্বক ক্ষেত্র একই দিক কাজ করতেছে। যদি একই দিক কাজ না করতো তাহলে কিন্তু তুমি এভাবে ডিরেক্ট ইন্টিগ্রেশন করতে পারতা না। ভেক্টরকে ইন্টিগ্রেট তুমি তখনই করতে পারবা যখন সবগুলা ভেক্টর একই দিক কাজ করবে। ওকে, সো এখানে সবগুলা পার্টের জন্য তৈরি হওয়া চৌম্বক ক্ষেত্র কাজ করবে তল বরাবর ভিতরের দিকে, এর জন্য তাদেরকে আমরা ইন্টিগ্রেশনের মাধ্যমে যোগ করতে পারবো। তার মানে পুরা তারের জন্য টোটাল চৌম্বক ক্ষেত্র কত হবে? এই ডিবির ইন্টিগ্রেশন লেখো, টোটাল চৌম্বক ক্ষেত্র বি হবে হচ্ছে ইন্টিগ্রেশন অফ ডিবি। এখন দেখো তো ডিবির ভিতরে কি আছে? মিউ নট আই ডিএল ডিভাইডেড বাই 4 পাই আর স্কোয়ার। আচ্ছা, এখানে ভ্যারিয়েবল কোনটা? এল বাদে তো কোনো ভ্যারিয়েবলই নাই। মিউ নট কনস্ট্যান্ট, আই কনস্ট্যান্ট, 4 পাই কনস্ট্যান্ট, আরও এবার কনস্ট্যান্ট। কারণ তুমি যদি একবার এক এক বিন্দুতে যাও, তার জন্য কি আর এর মান এবার চেঞ্জ হচ্ছে না? তুমি যেই বিন্দুতেই যাও না কেন, সেখান থেকে কেন্দ্রের দূরত্ব তো ব্যাসার্ধের সমানই হবে। সো এখানে ডিএল বাদে বাকি সব কনস্ট্যান্ট, তাহলে সব কিছুকে বাইরে নিয়ে আসো। মিউ নট আই ডিভাইডেড বাই 4 পাই আর স্কোয়ার। ওকে, ভিতরে কি থাকবে? ভিতরে থাকবে হচ্ছে ইন্টিগ্রেশন অফ ডিএল। ওকে, ইন্টিগ্রেশন অফ ডিএল মানে কি? এই ছোট্ট ছোট্ট ডিএল গুলাকে যোগ করে পুরা পথ জুড়ে যদি ছোট্ট ছোট্ট ডিএল গুলাকে যোগ করো, তুমি কি পাবা? বৃত্তের পরিধি পাবা ভাই। এখানে একটু ডিএল নিছো, এখানে একটু, এখানে একটু, এখানে একটু, এভাবে পুরা তার জুড়ে নিছো, তাই না? সবগুলা ডিএল কে যোগ করো, কি পাবা? বৃত্তের পরিধি পাবা। বৃত্তের পরিধি কত? 2 পাই আর। তাহলে যদি ইন্টিগ্রেশনটা করি, আমরা পাবো হচ্ছে বৃত্তের পরিধি, ঠিক লাইন ইন্টিগ্রালও বলা হয়, আসবে কত? 2 পাই আর। ওকে, একদম সহজ। এখন জাস্ট কাটাকাটি করো, পেয়ে যাওয়া ফর্মুলা মিউ নট আই ডিভাইডেড বাই 2 কাটা পাই পাই কাটা আর, তার মানে 2 আর। এই হচ্ছে ফর্মুলা। এবং ডিরেকশন কোন দিকে? ডিরেকশন হচ্ছে তল বরাবর ভিতরের দিকে। ওকে, তল বরাবর ভিতর, আহারে তল, একটু সুন্দর করেই লেখো, এত সুন্দর একটা প্রমাণ, তল বরাবর ভিতরের দিকে। বুঝেছো? একদম সহজ। সেম জিনিসটা আমরা অ্যাম্পিয়ারের ল দিয়েও পড়বো, বাট সামনে, এখন আগে বায়োট-স্যাভার্ট ল দিয়ে পড়ে নিই। হ্যাঁ, এই জিনিসটা আমরা অ্যাম্পিয়ারের ল দিয়েও পড়বো, বুঝতে পারছেন? তা ডিরেকশন কোন দিকে হবে? তল বরাবর ভিতরের দিকে। একটা সার্কুলার লুপ যদি থাকে, তার জন্য সেন্টারে তৈরি হওয়া চৌম্বক ক্ষেত্র কত? মিউ নট আই ডিভাইডেড বাই 2 আর। এখানে কিন্তু পাই নাই। ওকে, আর আরটা কি? আর হচ্ছে বৃত্তাকার পথের ব্যাসার্ধ।
বুঝছো? এবং ডিরেকশন কি সবসময় তল বরাবর ভিতরের দিকে আসবে না, এখানে একটা মজার ব্যাপার আছে। দেখো কারেন্ট কোন দিক ঘুরতেছে, ক্লকওয়াইজ, তাই না? হালকা মাথায় একটু চক্কর দিতে পারে, বাট এটা বের করার নিয়ম খুব সহজ। কারেন্ট ঘুরতেছে কেমনে, বৃত্তাকার পথে। এবার তো কারেন্টটা সোজা পথে যাচ্ছে না, তো একটা কাজ করো, এবার কারেন্টকে হচ্ছে 4টা আঙ্গুল দিয়ে প্রকাশ করো, আর বুড়ো আঙ্গুলটা হবে হচ্ছে চৌম্বক ক্ষেত্রের ডিরেকশন। দেখো কারেন্ট বৃত্তাকার পথে ঘুরতেছে কোন দিকে, ক্লকওয়াইজ, ঘুরাও। দেখো তো বুড়ো আঙ্গুল কোন দিকে, তল বরাবর ভিতরের দিকে। তাহলে এবার চৌম্বক ক্ষেত্রের ডিরেকশন হবে তল বরাবর ভিতরের দিকে। তুমি আলাদা আলাদা ভাবেও চিন্তা করতে পারো, সেম ডিরেকশনে আসবে। তাহলে কেউ যদি তোমাকে এরকম একটা প্রশ্ন দেয়, লেট সাপোজ তোমাকে এরকম একটা প্রশ্ন দিছে, কিরকম প্রশ্ন ভাইয়া, ধরো এই দিয়া বলছে এটা একটা বৃত্তাকার তার, তার ব্যাসার্ধ হচ্ছে এ, ওকে, তার ব্যাসার্ধ কত, এ, এইটার মধ্যে দিয়ে একটা কারেন্ট ফ্লো করতেছে, বাট কোন দিকে, এইদিকে, 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 কারেন্টের মান হচ্ছে আই, ওকে। তোমাকে বলছে এই তড়িৎ প্রবাহের জন্য সেন্টারে কতখানি চৌম্বক ক্ষেত্র তৈরি হবে এবং তার ডিরেকশন কোন দিকে হবে, ওকে। সো প্রথম কথা আমরা এখানে ডিরেক্ট ফর্মুলা অ্যাপ্লাই করব, B ইজ ইকুয়ালস টু মিউ নট আই ডিভাইডেড বাই 2a। এখানে আসবে জাস্ট ব্যাসার্ধ, ব্যাসার্ধ যদি আর দিয়ে প্রকাশ করা থাকে সেক্ষেত্রে আর, ব্যাসার্ধ যদি এ দিয়ে প্রকাশ করা থাকে সেক্ষেত্রে এ, যেটা দিয়ে প্রকাশ করা থাকবে সেটাই, ওকে। ডিরেকশন কোন দিকে হবে, আমরা কি প্রত্যেকটা পার্টের জন্য ইন্ডিভিজুয়ালি করব, চাইলে করতে পারো, কোনো সমস্যা নেই, সবগুলোর ডিরেকশন সেমই আসবে। অথবা তুমি এভাবেও চিন্তা করতে পারো, কারেন্ট কোন দিক গেছে, অ্যান্টি ক্লকওয়াইজ, হাতের 4টা আঙ্গুলকে অ্যান্টি ক্লকওয়াইজ ঘোরাও, বুড়ো আঙ্গুল তল বরাবর বাইরের দিকে, তাহলে ম্যাগনেটিক ফিল্ডও হবে তল বরাবর বাইরের দিকে। সহজ, তল বরাবর বাইরের দিকে, বুঝছো? একদম সহজ। পারবো না বলো তো? পারবো? এই টাইপের প্রশ্ন যদি আসে কোনো কনফিউশন নাই। সেটা হচ্ছে একটা ফুল সার্কুলার লুপের জন্য। এখন সেম জিনিসটা আসতে পারে সেমি সার্কেলের জন্য, হ্যাঁ, যে না পুরা সার্কেল না, আসছে একটা সেমি সার্কেল, তার মানে অর্ধেক তার নাই, তখন কি করবো ভাই? দেখো কাজ একই, ঠিক আছে। যদি সেমি সার্কেলের জন্য চলে আসে, ফুল সার্কেল না এসে, তোমার কোনো এক্সট্রা কাজ করা লাগবে না, ওই একই কাজই করা লাগবে। সো ধরো তোমাকে এবার দিছে হচ্ছে এরকম কিছু একটা, তোমার লুপটা হচ্ছে এরকম, ঠিক আছে। এটা হচ্ছে একটা সেমি সার্কেল, তার একটা প্রান্ত আছে হচ্ছে এখানে, আর একটা প্রান্ত আছে হচ্ছে এখানে, কারেন্ট এই বরাবর ফ্লো করতেছে আই অ্যাম্পিয়ার, ঠিক আছে, কত, আই অ্যাম্পিয়ার। তোমাকে বলছে এই সেমি সার্কেলের যে সেন্টার, সবসময় তোমাকে সেন্টারেই বের করতে বলবে, চিন্তা করো না। সেমি সার্কেলের যে সেন্টার, এই সেন্টারে চৌম্বক ক্ষেত্রের মান নির্ণয় করো এবং চৌম্বক ক্ষেত্রের ডিরেকশনও নির্ণয় করো। একটা উপায় হচ্ছে আগের মতো কইরা করো, যে ভাইয়া আমার এখানে ছোট্ট একটু অংশ আমরা কাইটা নিলাম, দেখো এটা আমি দেখাই দিই, ছোট্ট একটু অংশ আমরা কাইটা নিলাম, সেটা কত, ডিএল, এবং সেই ডিএল কোন দিক কাজ করছে, এই দিকে, ওকে। এই ডিএল এর মাঝখান থেকে এই বিন্দুর সংযোজক সরল রেখা আঁকো, সেটা হবে হচ্ছে আর, অ্যাঙ্গেল কত হবে, অবশ্যই 90 ডিগ্রি হবে। এটা তো একটা সার্কেলেরই অংশ, তাই না, একটা অর্ধবৃত্ত বাট একটা বৃত্তেরই তো অংশ, তার যে কোনো পয়েন্টে অঙ্কিত স্পর্শক এবং ব্যাসার্ধের মধ্যবর্তী কোণ কত হবে, 90 ডিগ্রি হবে। তাহলে ছোট্ট অংশের জন্য এখানে তৈরি হওয়া ছোট্ট চৌম্বক ক্ষেত্র কত হবে, ছোট্ট চৌম্বক ক্ষেত্র ডিবি হবে হচ্ছে মিউ নট বাই 4 পাই ইন্টু আইডিএল সাইন থিটা ডিভাইডেড বাই আর স্কোয়ার। তাহলে আমি যদি পুরা তারের জন্য চাই, তাহলে পুরা তারকে ইন্টিগ্রেট করা লাগবে, তাহলে টোটাল চৌম্বক ক্ষেত্র হবে হচ্ছে ইন্টিগ্রেশন অফ ডিবি। কেন ইন্টিগ্রেশন করতে পারলাম, চৌম্বক ক্ষেত্র কিন্তু একটা ভেক্টর রাশি, তাও কেন ইন্টিগ্রেশন করতে পারলাম, কারণ প্রত্যেকটা পার্টের জন্য তৈরি হওয়া চৌম্বক ক্ষেত্র সেম ডিরেকশনে কাজ করতেছে। তুমি দেখো এই বরাবর গেছে হচ্ছে কি, ডিএল, তাই না, বা এই বরাবর আমার কারেন্ট গেছে, তাহলে চৌম্বক ক্ষেত্র তল বরাবর ভিতরের দিকে, এই যে তল বরাবর ভিতরের দিকে, তুমি যেখান থেকেই নাও, এখানেও যদি নাও তল বরাবর ভিতরের দিকে, এখানেও যদি নাও তল বরাবর ভিতরের দিকে। সো প্রত্যেকটা পার্টের জন্য এখানে তৈরি হওয়া চৌম্বক ক্ষেত্রের ডিরেকশন হবে তল বরাবর ভিতরের দিকে। এর জন্য টোটাল চৌম্বক ক্ষেত্র আমরা ইন্টিগ্রেশনের মাধ্যমে বা স্কেলার যোগের মাধ্যমে বের করতে পারতেছি, কারণ সবগুলা ভেক্টর একই দিক কাজ করতেছে, সেক্ষেত্রে ভেক্টর যোগটা কেমন হয়, স্কেলার যোগের মতোই তো হয়, ওকে। তাহলে আসেন এখানে যদি আমরা ইন্টিগ্রেশনটা কমপ্লিট করি, ওকে, এখানে আমাদের আছে হচ্ছে ইন্টিগ্রেশন মিউ নট বাই 4 পাই ইন্টু আই ডিএল, থিটার মান হচ্ছে 90 ডিভাইডেড বাই আর স্কোয়ার। দেখো ডিএল বাদে সব কনস্ট্যান্ট, বাইরে নিয়ে আসো, মিউ নট আই ডিভাইডেড বাই 4 পাই আর স্কোয়ার ইন্টিগ্রেশন ডিএল, সাইন 90 মান তো 1। আচ্ছা, এবার ইন্টিগ্রেট করবা কাকে, এই ছোট্ট 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 ডিএল গুলাকে, তাই না, ছোট ছোট ডিএল গুলাকে ইন্টিগ্রেট করবা। ইন্টিগ্রেট করলে কি পাবা, এই টোটাল তারের দৈর্ঘ্য, সেটা কি বৃত্তের অর্ধ পরিধির সমান। বৃত্তের পরিধি যদি 2 পাই আর হয়, অর্ধ পরিধি কত হবে, পাই আর, তার মানে এখানে ইন্টিগ্রেশনের রেজাল্ট আসবে মিউ নট আই ডিভাইডেড বাই 4 পাই আর স্কোয়ার্ড মাল্টিপ্লাইড বাই পাই আর, তার মানে মিউ নট আই ডিভাইডেড বাই 4 আর, কত, 4 আর। একদম সহজ। এবং ভাইয়া এটাকে আমি বৃত্ত দিয়ে কেমনে সলভ করতে পারতাম, দেখো তো, বৃত্তের ফর্মুলা জানো না, যদি বৃত্ত হয়
তখন সেন্টারে চৌম্বক ক্ষেত্র কত হবে মিউ নট আই বাই 2r। অর্ধবৃত্ত কি বৃত্তের কয় ভাগ অর্ধেক, তাহলে অর্ধবৃত্তের জন্য কি হবে বলো, বৃত্তের চৌম্বক ক্ষেত্র যেটা অর্ধবৃত্তের জন্য তার অর্ধেক, তার মানে মিউ নট আই বাই 2r মাল্টিপ্লাইড বাই হাফ, দ্যাট মিন্স মিউ নট আই বাই 4r। ঠিক আছে, একদম সহজ। তো তুমি এভাবে প্রমাণ করেও করতে পারো, অথবা তোমার যদি বৃত্তেরটা মনে থাকে অর্ধবৃত্ত হচ্ছে বৃত্তের অর্ধেক, জাস্ট ওটাকে হাফ দিয়ে গুণ করে দিবা, তাহলে রেজাল্ট বের হয়ে যাবে। ঠিক আছে, ডিরেকশন আগের মতো। দেখেন তো কারেন্ট গেছে কোন দিকে, কারেন্ট গেছে ক্লকওয়াইজ। যদি ক্লকওয়াইজ যায় চৌম্বক ক্ষেত্র তল বরাবর ভিতরের দিকে, যদি কারেন্ট এই দিকে যাইতো সেক্ষেত্রে অ্যান্টি ক্লকওয়াইজ, সেক্ষেত্রে চৌম্বক ক্ষেত্র হইতো তল বরাবর বাইরের দিকে। বুঝছো, গুড। এবার হচ্ছে কোয়াড্রেন্ট। কোয়াড্রেন্ট মানে হচ্ছে এক চতুর্ভাগ। যদি এরকম হয়, লেটস সাপোজ এগুলো তার না, জাস্ট জয়নিং লাইন, আর কিচ্ছু না। তার হচ্ছে এটা, ওকে, এতটুকু হচ্ছে তার, সুন্দর হয় নাই, এতটুকু এতটুকু হচ্ছে তার, কতটুকু, এই যে এতটুকু, এটা হচ্ছে তার। ওকে, এখন ধরো ওই তারের মধ্যে দিয়ে কি করছে, কারেন্ট ফ্লো করছে। ভাইয়া কি ফ্লো করছে, কারেন্ট। ভাইয়া কারেন্ট কেন ফ্লো করলো, করছে কোনো একটা কারণে করছে। তোমাকে বলছে এই তারের জন্য, ভাই তারে কারেন্ট ফ্লো করার জন্য এই যে সেন্টার, ওমা কি হলো, আচ্ছা না ঠিক আছে, এই যে সেন্টারটা, এই সেন্টারে কতখানি চৌম্বক ক্ষেত্র তৈরি হবে, কেমনে বের করবা? একটা উপায় হচ্ছে ছোট্ট পার্ট নাও, নিয়ে ওই ছোট্ট পার্টের জন্য চৌম্বক ক্ষেত্র বের করো, দেন ইন্টিগ্রেট করে টোটালটা করো, একই নিয়ম আগের মতোই। জাস্ট ডিএল যখন করবা এখানে আসবে হচ্ছে পাই আর ডিভাইডেড বাই 2। ওকে, কারণ একটা কোয়াড্রেন্টের লেন্থ কত হয়, পরিধির 4 ভাগের 1 ভাগ, সো 2 পাই আর ডিভাইডেড বাই 4 মানে হচ্ছে পাই আর বাই 2, সেম রেজাল্টই আসবে। আর এখানে আমাদের ব্যাসার্ধ হচ্ছে আর। অথবা তুমি এভাবে চিন্তা করতে পারো, যদি বৃত্ত হয় সেক্ষেত্রে ম্যাগনেটিক ফিল্ড হচ্ছে মিউ নট আই ডিভাইডেড বাই 2r। কোয়াড্রেন্ট কি, বৃত্তের 4 ভাগের 1 ভাগ, টোটাল বৃত্তের 4 ভাগের 1 ভাগ হচ্ছে একটা কোয়াড্রেন্ট, তাই না? তাহলে একটা কোয়াড্রেন্টের জন্য কি হবে, বি হবে হচ্ছে মিউ নট আই ডিভাইডেড বাই 2r মাল্টিপ্লাইড বাই 1/4, দ্যাট মিন্স মিউ নট আই ডিভাইডেড বাই 8r। এই হচ্ছে কোয়াড্রেন্টের জন্য ফর্মুলা। সো বৃত্তেরটা মনে থাকলে আসলে বৃত্তাকার যে কোনো শেপেরটা খুব ইজিলি বের করে ফেলা সম্ভব। ওকে, তাহলে মনে থাকবে, খুব সহজ। হ্যাঁ, এগুলো কিন্তু এমসিকিউ এর জন্য খুবই গুরুত্বপূর্ণ। যে কোনো জায়গায় এমসিকিউতে আসতে পারে, রিটেনে আসার কথা না, এত সহজ প্রবলেম আসলে রিটেনে দিবে না, কারণ তোমার বৃত্তেরটা জানা থাকলে তুমি অন্য যে কোনোটা বের করতে পারতেছো। এগুলো এমসিকিউ এর জন্য বেশি ইম্পর্টেন্ট। পারবো, শিওর, গুড। আর একটা কেস আছে, সেটা হচ্ছে আর্কের জন্য। আর্ক মানে হচ্ছে একটা বৃত্ত চাপের জন্য। ধরো তোমাকে এরকম কিছু একটা দিছে, যেমন একটা বৃত্ত চাপ আছে, কি আছে, এরকম একটা বৃত্ত চাপ। ওকে, এখানে হচ্ছে তার কেন্দ্র, এটা হচ্ছে বৃত্তচাপের কেন্দ্র। আর বৃত্তচাপ কোনটা, বৃত্তচাপ হচ্ছে এই যে এইটা ভাইয়া, এইটা বলছে বৃত্তচাপের মধ্যে দিয়ে আই পরিমাণ কারেন্ট ফ্লো করছে, এবং এই বৃত্তচাপের যে অ্যাঙ্গেল, সেই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা। এই অ্যাঙ্গেল হচ্ছে থিটা। তোমাকে বৃত্তচাপের ব্যাসার্ধ দিয়ে দিছে, এই যে এটা হচ্ছে আর, এটা হচ্ছে আর, একই কথা। তোমাকে বলছে এই বৃত্তচাপের মধ্যে দিয়ে, বা বৃত্তচাপের মতো দেখতে যে তারটা, তার মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহের জন্য এই পয়েন্টে চৌম্বক ক্ষেত্রের মান কত, কেমনে করবা? দেখো, একটা উপায় হচ্ছে ইন্টিগ্রেট করে করা, ওটা তুমি করতে পারো, কোনো সমস্যা নেই, অথবা তুমি অন্যভাবেও করতে পারো। খেয়াল করে দেখো তো, একটা বৃত্ত এভাবে কত ডিগ্রি কোণ উৎপন্ন করে? একটা বৃত্ত হচ্ছে 2 পাই ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাই না? 2 পাই রেডিয়ান কোণ উৎপন্ন করে, অথবা তুমি হচ্ছে এটাকে 360ও লিখতে পারো যদি ডিগ্রিতে হিসাব করতে প্যারা হয়। সেক্ষেত্রে একটা বৃত্ত হচ্ছে 360 ডিগ্রি কোণ উৎপন্ন করে, এভাবে চারদিকে একবার ঘুরে আসে। ওকে, আমাদের আর্ক কতটুকু ডিগ্রি, কত কোণ উৎপন্ন করছে? আমাদের আর্ক হচ্ছে থিটা কোণ উৎপন্ন করছে, তাই না? তাহলে থিটা কোণ যদি উৎপন্ন করে, সে বৃত্তের কত ভাগ হবে? থিটা ডিভাইডেড বাই 360। ভাইয়া বুঝি নাই, বুঝাচ্ছি। যদি বৃত্ত হয়, তার মানে সে যদি 360 ডিগ্রি কোণ উৎপন্ন করে, সেক্ষেত্রে চৌম্বক ক্ষেত্র কত হয়? চৌম্বক ক্ষেত্র হয় মিউ নট আই ডিভাইডেড বাই 2r। ওকে, যখন এরকম একটা আর্ক হবে বা একটা বৃত্তচাপ হবে, সেই বৃত্তচাপ অবশ্যই 360 ডিগ্রি কোণ উৎপন্ন করবে না। সে কত ডিগ্রি কোণ উৎপন্ন করছে? থিটা ডিগ্রি কোণ। সে যদি থিটা ডিগ্রি কোণ উৎপন্ন করে, সেক্ষেত্রে চৌম্বক ক্ষেত্রের মান হবে মিউ নট আই বাই 2r। জাস্ট ঐকিক নিয়ম, আর কিচ্ছু না। উপরে হচ্ছে থিটা, নিচে হচ্ছে 360।
ওকে, এক্ষেত্রে থিটাটা বসবে ডিগ্রিতে, এটাই ফর্মুলা। ওকে, 360 ডিগ্রির জন্য চৌম্বক ক্ষেত্র হচ্ছে এটা। তোমার লুপটা যদি 360 ডিগ্রি ঘুরে আসে তখন তার জন্য চৌম্বক ক্ষেত্র এত, বাট ধরো 360 ডিগ্রি ঘুরে নাই, ঘুরছে হচ্ছে থিটা ডিগ্রি। ওকে, সেক্ষেত্রে কত হবে? সেক্ষেত্রে হবে হচ্ছে থিটা ডিগ্রি ডিভাইডেড বাই 360, এটা দিয়ে গুণ করে দেওয়া লাগবে। সেম জিনিসই কিন্তু করছিলাম, তুমি যখন সেমি সার্কেল পড়তেছিলা তখন এই থিটার মান ছিল 180, সো 180 ডিভাইডেড বাই 360, এটা হয়ে গেছিল হাফ। যখন কোয়াড্রেন্ট পড়তেছিলা তখন এই অ্যাঙ্গেলটা ছিল হচ্ছে 90, সো 90 ডিভাইডেড বাই 360 হয়ে গেছিল 1/4। এখন তোমাকে কোনো রেগুলার শেপ দেয় না, একটা নর্মাল বৃত্তচাপ দিছে যে কিনা থিটা কোণ উৎপন্ন করছে, তার জন্য কি হবে? থিটা ডিগ্রি ডিভাইডেড বাই 360 দিয়ে গুণ, বৃত্তের জন্য যেটা হইতো মাল্টিপ্লাইড বাই থিটা ডিগ্রি ডিভাইডেড বাই 360। ওকে, সো খুবই সিম্পল, একটা আর্কের জন্য চৌম্বক ক্ষেত্র হবে হচ্ছে মিউ নট আই ডিভাইডেড বাই 2r, যেখানে আরটা হচ্ছে এই বৃত্তচাপ যে বৃত্তাকার পথের অংশ তার ব্যাসার্ধ, মাল্টিপ্লাইড বাই থিটা ডিগ্রি ডিভাইডেড বাই 360, অথবা তুমি যদি রেডিয়ানে হিসাব করো মিউ নট আই ডিভাইডেড বাই 2r থিটা রেডিয়ান ডিভাইডেড বাই 2 পাই রেডিয়ান। ওকে, যেভাবে আপনি কমফোর্টেবল। তার মানে আপনার যদি বৃত্তেরটা জানা থাকে, বৃত্তাকার পথেরটা যদি তোমার কাছে ক্লিয়ার হয়, অন্য কোনোটা বের করাই আসলে তোমার জন্য প্যারা না। দেখো বুঝছো কিনা, যদি বুঝে থাকো আমরা হচ্ছে এখন ছোট্ট একটা 5 মিনিটের ব্রেক নিব, ব্রেকের পর এসে আমরা ব্যাক টু ব্যাক 7টা ম্যাথ সলভ করবো। আছে টোটাল 7টা ম্যাথ আছে আরো নতুন নতুন, এবং এই ম্যাথগুলো হচ্ছে তোমার কনসেপ্টটাকে আর একটু বেটার করে দিবে। সো এই যে 5 মিনিটের ব্রেক, 5 মিনিটের ব্রেকের মধ্যে তোমার কি কি করা লাগবে সেটা আমি একটু বলি। তোমার হচ্ছে এই কয়েকটি একটু ডিভাইস দেওয়া লাগবে। প্রথমত হচ্ছে সেমি ইনফাইনাইট ওয়্যার। ওকে, আমি কিন্তু একদম সরাসরি এখন ফর্মুলা অ্যাপ্লাই করব, ঠিক আছে, কারণ এগুলো আমি তোমাদের সব পড়ায় আসছি। এখন কিন্তু আমি আবার সেমি ইনফাইনাইট ওয়্যারের জন্য ডিরাইভেশন করব না। সেমি ইনফাইনাইট ওয়্যারের জন্য কি ছিল? মিউ নট আই ডিভাইডেড বাই 4 পাই, আমি কিন্তু সরাসরি অ্যাপ্লাই করব। বৃত্তাকারের জন্য মিউ নট আই ডিভাইডেড বাই 2a বা হচ্ছে 2r, এগুলো কিন্তু সরাসরি অ্যাপ্লাই করব। সেগুলো একটাবার দেখে নাও। সেমি ইনফাইনাইট ওয়্যারের জন্য চৌম্বক ক্ষেত্র কি হয়, বৃত্তাকার পথের জন্য চৌম্বক ক্ষেত্র কি হয়, এবং হচ্ছে সেমি সার্কেলের জন্য কি হয়। ওকে, এই তিনটা হচ্ছে তোমরা একটু দেখবা, এবং এইটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে নাকি সেটা একটু বলবা। আর ওই যে যখন ব্রেকটা চলবে এই তিনটা ফর্মুলা আরেকটাবার আমরা দেখবো ডিরেকশন সহ। ডিরেকশন কেমনে করে বের করতেছিলাম, ডিরেকশনটা ইম্পর্টেন্ট। যেমন এখানে যদি ডিরেকশন বের করে কারেন্ট কোন দিক গেছে, কারেন্ট গেছে হচ্ছে ক্লকওয়াইজ, তাহলে ক্লকওয়াইজ গেলে চৌম্বক ক্ষেত্র তল বরাবর ভিতরের দিকে। যদি কারেন্ট এই দিকে আসতো অ্যান্টি ক্লকওয়াইজ, সেক্ষেত্রে চৌম্বক ক্ষেত্র হইতো তল বরাবর বাইরের দিকে। ওকে, এমন হইতেই পারে একটা পয়েন্টে মাল্টিপল ম্যাগনেটিক ফিল্ড কাজ করতেছে, ধরো দুইটা চৌম্বক ক্ষেত্র ভিতরের দিকে, একটা চৌম্বক ক্ষেত্র বাইরের দিকে। সেক্ষেত্রে আমরা দেখবো কোন দিকে চৌম্বক ক্ষেত্রের মান বেশি, বড় থেকে ছোটকে মাইনাস করতে হবে, ভেক্টর যোগ যেভাবে করতাম ঠিক সেইভাবে। চৌম্বক ক্ষেত্র কি ভেক্টর রাশি না, সো ভেক্টরের মতো করে যোগ বের করতে হবে বা হচ্ছে লব্ধি নির্ণয় করা লাগবে। ঠিক আছে গাইস, সো দেখেন এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে কিনা। যদি ক্লিয়ার হয় তাহলে আমরা ছোট্ট একটা ব্রেক নিব, কারণ আপনাদের মাথাটা একটু ঠান্ডা করা লাগবে। এখন আমরা একটু ম্যাথে যাবো, ম্যাথগুলো হচ্ছে একটু চিন্তা করার মতো ম্যাথ। ওকে, আর ম্যাথের আগে হচ্ছে এই তিনটার ফর্মুলাটা আরেকবার আপনারা একটু রিভিউ করবেন, খাতাটা খুলেন, আশা করি নোট করছেন। যদি নোট নাও করে থাকেন ক্লাসটা একটু পিছিয়ে হইলেও একটাবার একটু তিনটা ফর্মুলা দেখেন। যাদের এখনো সমস্যা রয়ে গেছে আমাকে জানান, বুঝাই দিয়ে হচ্ছে ব্রেকে যাচ্ছি। ওকে, ছুটি দিবেন কখন? ম্যাথ করানোর পরে ভাই। ভাইয়া বইয়ের বিয়ে সূত্রে দেওয়া আছে মিউ নট আই ডিভাইডেড বাই 2 পাই, কোনটাই দেওয়া আছে মিউ নট আই ডিভাইডেড বাই 2 পাই, মানে কোনটার কথা বলতেছো, কোনটা? মিউ নট আই বাই 2 পাই তো ইনফাইনাইট ওয়্যারের জন্য আসছে। ইনফাইনাইট ওয়্যারের জন্য তো আমাদের এটাই আসছে। তুমি হয়তো বা ইনফাইনাইট ওয়্যারেরটা দেখছো, এইটা দেখছো নাকি তুমি? দাঁড়াও, তুমি মনে হয় যে এটা দেখছো, এটা তো মিউ নট আই বাই 2 পাই। হ্যাঁ, এটা হচ্ছে অসীম দৈর্ঘ্যের তারের জন্য। তুমি যেটা পড়ছো এটা হচ্ছে একটা স্পেসিফিক কেস, সেটা শুধুমাত্র অসীম দৈর্ঘ্যের তারের জন্য অ্যাপ্লিকেবল, অন্য কোনো কেসের জন্য না। ঠিক আছে, ছুটি আর একটু পরে ভাইয়া, মাত্র 1 ঘন্টা ক্লাস নিছি, এখনই যদি ছুটি করো সেকেন্ড পেপার কেমনে শেষ করবো? সিলেবাস অনেক বড়, এখন বড় হইছো, সেকেন্ড ইয়ার উঠছো, এখন পড়াশোনার প্রতি এত অনীহা কেন থাকবে? আর ইন কেস হচ্ছে তোমাদের যদি মানে ধরো, আচ্ছা এগুলো তো সব দেখাই দিছি না, আয় হায় সেমি সার্কেল আবার কই থেকে আসলো? আচ্ছা সমস্যা নেই, এ পর্যন্ত হইছে। কথা হচ্ছে এখন দেখো এগুলো ছুটি করো না প্লিজ, এখন তো একটু পড়া লাগবে। 1 ঘন্টা ক্লাস করার পর তোমরা যদি বলো ভাইয়া ছুটি দেন, এখন সেকেন্ড ইয়ার উঠছো বা কারো সামনে ইয়ার ফাইনাল, এখন পড়ালেখা না করলে আর কবে করবা বলো? এখন আমি যদি ছুটি দিই আমার তো সমস্যা নাই, আমার ওই একই জিনিসই পড়াইতে হবে, পরের দিনে এসে পড়াইতে হবে, বাট সিলেবাস শেষ করতে টাইম লাগবে। তখন তোমরাই বলবা ভাইয়া সিলেবাস কেন শেষ হয় না? সো আমি যদি আগে সিলেবাসটা শেষ করে দিতে পারি, তখন তোমার যদি পড়া জমেও থাকে তুমি পড়াটা শেষ করার টাইম পাবা, তুমি চাইলে স্পিড বাড়ায় হইলেও ক্লাস দেখতে পারবা। বাট আমি যদি লেট করি তখন তোমার আরও লেট হবে। ঠিক আছে, সো আমার স্পিডটা অ্যাটলিস্ট ঠিক রাখা লাগবে যেন তুমি পড়তে মোটিভেটেড ফিল করো। আর তোমরাই যদি এভাবে আমাকে পিছায় দাও তাহলে তো আসলে সিলেবাস নিয়ে আমি আগাইতে পারবো না। ঠিক আছে, দেখেন হ্যাঁ কয় ক্লাস লাগবে এখনো বলতে পারতেছি না কয়েক ক্লাস লাগবে। কেস 3টা হচ্ছে একটা কোয়াড্রেন্ট। হ্যাঁ, কোয়াড্রেন্ট মানে হচ্ছে দেখো, কোয়াড্রেন্ট মানে হচ্ছে টোটাল বৃত্তের 4 ভাগের 1 ভাগ।
একটা বৃত্তের মধ্যে বা একটা সার্কেলের মধ্যে কয়টা কোয়াড্রেন্ট থাকে? 4টা। এই একটা, এই পাশে একটা, এই পাশে একটা, এই পাশে একটা। সো একটা কোয়াড্রেন্ট হচ্ছে টোটাল সার্কেলের 4 ভাগের 1 ভাগ। তো সার্কেলের জন্য যদি মিউ নট আই বাই 2r হয়, তাহলে একটা কোয়াড্রেন্টের জন্য কি হবে? তার 4 ভাগের 1 ভাগ। সো সার্কেলের জন্য যেটা মাল্টিপ্লাইড বাই 1/4। বা তুমি এভাবে হিসাব করতে পারো, একটা কোয়াড্রেন্ট মানে হচ্ছে এখানে 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়েছে। কত? 90 ডিগ্রি কোণ। সো টোটালটা হচ্ছে একটা সার্কুলার লুপে 360 ডিগ্রি। তাহলে 360 ডিগ্রির জন্য এটা, 90 ডিগ্রির জন্য কত হবে? উপরে 90, নিচে 360, মানে হচ্ছে 1/4। বুঝছো? একদম সহজ। পারবো? বুঝছি ভাইয়া, ইনফিনিটির ক্ষেত্রে, হ্যাঁ ওটা হচ্ছে ইনফিনিটির ক্ষেত্রে। আমি আর্কাইভ দেখে 7, 8, 9 করছি, পরবর্তীতে শুধু স্লাইড দেখলে হবে? হ্যাঁ হ্যাঁ, পরবর্তীতে শুধুমাত্র স্লাইড দেখলেও হবে, সমস্যা নেই কোনো। তাহলে গাইস আপনাদের একটা 5 মিনিটের ব্রেক দেই, আমরা হচ্ছে আবার 55তে শুরু করি, তারপরে আমরা 30 মিনিটের মতো পড়াশোনা করব, দ্যাট উইল বি এনাফ ফর টুডেজ ক্লাস। সো আমরা 8:55 PM এ আবার শুরু। আমি যে 3টা ফর্মুলা একটু রিভিশন দিতে বলছি, সেই 3টা হচ্ছে একটু রিভিশন দাও। একটা হচ্ছে ইনফাইনাইট, একটা হচ্ছে ইনফাইনাইট বলি নাই, সার্কেল, সেমি সার্কেল, আর হচ্ছে সেমি ইনফাইনাইট। এই 3টা রিভিশন দেন, এসে হচ্ছে আমরা ম্যাথ করতেছি। ওকে?
গাইস হ্যালো, তোমাদের কি রিভিশন দেওয়া হয়েছে? চলো আমরা আবার পড়াশোনা শুরু করে দেই। নো মোর ডিলে, নো মোর ব্রেক। এবার হবে অনলি পড়াশোনা। কিছু ম্যাথ সলভ করবো আমরা। গর্জিয়াস ম্যাথ, অবশ্যই ম্যাথ মাত্রই গর্জিয়াস। সরি, ব্যাচ এলিটসে চলে গেছিলাম, ব্যাচ ফ্লেমস হবে। হোয়ার ইজ ব্যাচ ফ্লেমস? লেকচার নাম্বার 5। হ্যালো, হাই, লেটস গো। আমরা হচ্ছে বাকি অংশ শুরু করে দেই। আই গেস তোমাদের রিভাইজ দেওয়া কমপ্লিট। এবার হচ্ছে আমাদের নতুন একটা ফাইল ডাউনলোড করা লাগবে। ম্যাথগুলো হচ্ছে আমি আরেকবার টাইপ করাইছি আরেক দফায়। ওকে, আই গেস ঠিকঠাক। লেটস গো। এখানে হচ্ছে আমরা নতুন করে ইম্পোর্ট করি। ইম্পোর্ট ফাইল লেকচার 5, এটাই তো মনে হয় না? হ্যাঁ, লেকচার 5, ঠিক আছে। ওকে, সো এখান থেকে আমাদের ম্যাথ শুরু। 1 2 ঠিকঠাক আছে। ওকে, 3 4 5, হ্যাঁ ঠিক আছে। ওকে, আসো ম্যাথ করি, চলো 1 থেকে শুরু। খেয়াল করে দেখো কি বলছে, যে এগুলো হচ্ছে ইম্পর্টেন্ট। হ্যাঁ, এগুলো এইচএসসির জন্য, এগুলো খুব বেসিক ম্যাথ, এগুলো নিয়ে খুব বেশি সমস্যা হবে না। এগুলো এইচএসসির জন্য, খুব বেশি কঠিন ম্যাথ না। আচ্ছা, কি আছে আমাদের কাছে? হচ্ছে দুইটা সার্কিউলার লুপ আছে। দেখো, এটা হচ্ছে একটা সার্কিউলার লুপ এবং এটা হচ্ছে আর একটা সার্কিউলার লুপ। বাট মজার ব্যাপার হচ্ছে এই সার্কিউলার লুপে কারেন্ট গেছে যেই দিকে, এই সার্কিউলার লুপে কারেন্ট গেছে তার উল্টা দিকে। এবং দুইটা সার্কেলের সেন্টার হচ্ছে একই জায়গায়, ও পয়েন্টে। বাইরের যে সার্কিউলার লুপ তার ব্যাসার্ধ হচ্ছে R1 এবং ভিতরে যে সার্কিউলার লুপ তার ব্যাসার্ধ হচ্ছে R2। তোমাকে বলছে সেন্টারে তৈরি হওয়া নিট চৌম্বক ক্ষেত্রের মান বের করতে। তাহলে আসেন, এবং ডিরেকশনও বের করা লাগবে আমাদের। সো প্রথমত আমরা বের করি এই যে ভিতরের বা বাইরেটা দিয়ে প্রথমে চিন্তা করি। বাইরের যে সার্কিউলার লুপটা তার জন্য চৌম্বক ক্ষেত্র। বলো বাইরের লুপের জন্য এই পয়েন্টে চৌম্বক ক্ষেত্র কত হবে? একটা বৃত্তাকার লুপের জন্য চৌম্বক ক্ষেত্র কত হয়? μ0I ডিভাইডেড বাই 2R। তার মানে বাইরের যেটা লুপ, এটা ধরলাম লুপ 1, এটা হচ্ছে লুপ 2। তাহলে লুপ 1 এর জন্য চৌম্বক ক্ষেত্র, লুপ 1 বা সার্কিউলার লুপ 1 এর জন্য চৌম্বক ক্ষেত্র B1 হবে হচ্ছে μ0, কারেন্ট গেছে কতখানি? কারেন্ট গেছে I1 পরিমাণ। তার মানে এখানে আসবে μ0I1 ডিভাইডেড বাই 2 ইনটু R1। R1 কি? R1 হচ্ছে এইটার ব্যাসার্ধ। ওকে, ডিরেকশন কোন দিকে হবে? কারেন্ট গেছে ক্লকওয়াইজ ডিরেকশনে, তাহলে ঘোরাও চৌম্বক ক্ষেত্র তল বরাবর ভিতরের দিকে। বুঝছো? কারেন্ট গেছে কোন দিকে? এই যে ক্লকওয়াইজ, তাহলে চৌম্বক ক্ষেত্র তল বরাবর ভিতরের দিকে। ক্লিয়ার? ভেরি গুড। তার মানে কারেন্ট যখন স্ট্রেট লাইনে যাবে, শুনো খুবই সহজ, অনেকে কনফিউজ হয়ে যায় কখন এইটা চৌম্বক কখন এটা কারেন্ট। কারেন্ট যখন স্ট্রেট লাইনে যাবে তখন এটাকে ধরবা কারেন্ট, এটা হবে হচ্ছে চৌম্বক। কারেন্ট যখন বৃত্তাকার পথে যাবে তখন এইটাকে ধরবা কারেন্ট, এইটা হবে হচ্ছে চৌম্বক। ঠিক আছে? কারেন্ট যখন স্ট্রেট লাইনে যাবে তখন এটা কারেন্ট, এটা চৌম্বক। যখন কারেন্ট বৃত্তাকার পথে যাবে তখন এইটা কারেন্ট, এই হচ্ছে চৌম্বক। ক্লিয়ার গাইস? ভেরি গুড। সো কারেন্ট বৃত্তাকার পথে যাচ্ছে, এটা আমাদের কারেন্ট, তাহলে চৌম্বক ক্ষেত্র হবে তল বরাবর ভিতরের দিকে। তাহলে আসেন, এই তারের জন্য বা বাইরের যে লুপটা তার জন্য চৌম্বক ক্ষেত্র কোন দিকে হবে? তল বরাবর ভিতরে। ওকে, ভিতরে। ক্লিয়ার গাইস? লুপ 2 এর জন্য কি হবে? লুপ 2, লুপ 2, লুপ 2, বলো বলো বলো। লুপ 2 এর জন্য চৌম্বক ক্ষেত্র কত হবে বলো? এটাও কি একটা সার্কিউলার লুপ? কারেন্ট যাচ্ছে I2 পরিমাণ, ব্যাসার্ধ কত? R2। তাহলে চৌম্বক ক্ষেত্র হবে B2 is equals to μ0I2 divided by 2R2। ভাই ডিরেকশন কোন দিকে? চিন্তা করো, সেম ডিরেকশন হবে না, কারেন্ট উল্টা দিক গেছে, অ্যান্টি ক্লকওয়াইজ। এই যে কারেন্ট চৌম্বক ক্ষেত্র তল বরাবর বাইরের দিকে, এই যে কারেন্ট চৌম্বক ক্ষেত্র তল বরাবর বাইরের দিকে, তাহলে চৌম্বক ক্ষেত্র কোন দিকে হবে? তল বরাবর বাইরে। আর কোনো চৌম্বক ক্ষেত্র আছে না ভাই? আর চৌম্বক ক্ষেত্র কোথায়? চৌম্বক ক্ষেত্র তো দুইটাই আছে। তো দুইটা চৌম্বক ক্ষেত্র আছে এই পয়েন্টে, নিট চৌম্বক ক্ষেত্র কোন দিকে হবে? দেখো দুইটাই ভেক্টর রাশি, একটা ভেক্টর কাজ করছে তল বরাবর ভিতরে আর একটা ভেক্টর কাজ করছে তল বরাবর বাইরে। তাহলে দুইটা ভেক্টর যদি পরস্পরের বিপরীতে কাজ করে, লব্ধি ভেক্টর কেমনে বের করো? বড় ভেক্টর মাইনাস ছোট ভেক্টর। সো এখানে যেহেতু মান আমাদের দেওয়া নাই, তার মানে যদি B1 এর মান গ্রেটার দ্যান B2 হয়, সেক্ষেত্রে নিট চৌম্বক ক্ষেত্র হবে হচ্ছে বড় ভেক্টর B1 মাইনাস B2। দ্যাট মিনস μ0 বাই 2 I1 বাই R1 মাইনাস I2 বাই R2। ডিরেকশন কোন দিকে হবে বলো তো? বড় ভেক্টরের দিকে। বড় ভেক্টর কোনটা? B1। B1 এর ডিরেকশন কোন দিকে? তল বরাবর ভিতরের দিকে। তার মানে B1 যদি বড় হয়, সেক্ষেত্রে নিট চৌম্বক ক্ষেত্রের ডিরেকশন হবে তল বরাবর ভিতরে। বুঝতে পেরেছো? আর যদি এমন হয় যে না ভাইয়া B1 বড় না, বড় হচ্ছে B2, B2 কিন্তু বড় হইতে পারে। যদি B2 বড় হয়, যে ভাইয়া B2 ইজ গ্রেটার দ্যান B1, সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে নিট চৌম্বক ক্ষেত্র হবে B net ইজ ইকুয়ালস টু বড়টা মাইনাস ছোটটা। তাহলে μ0 বাই 2 হচ্ছে কমন নাও, ভিতরে আসবে I2 ডিভাইডেড বাই R2 মাইনাস I1 ডিভাইডেড বাই R1।
ওকে, ডিরেকশন কোন দিকে হবে? বড় চৌম্বক ক্ষেত্রের দিকে। সো B2 যদি বড় হয় ডিরেকশন অবশ্যই হবে তল বরাবর বাইরের দিকে। ওকে, সো মান দেখে বোঝা লাগবে কোনটা বড় কোনটা ছোট। তল বরাবর বাইরের দিকে। ওকে, একদম সহজ। কঠিন বলো তো? এইসব ফর্মুলা কিন্তু সরাসরি অ্যাপ্লাই করতে পারবা, কোনো সমস্যা নেই, এগুলো তোমার বইয়ের মধ্যেই আছে, সেগুলো তুমি ডিরেক্ট অ্যাপ্লাই করতে পারো, কোনো প্যারা নাই। পারবো শিওর, কোনো কনফিউশন নেই, এগুলো এইচএসসির জন্য গুরুত্বপূর্ণ। সেকেন্ড ম্যাথ দেখেন, আসেন আসেন, এটাও এইচএসসির জন্য গুরুত্বপূর্ণ। এটাও কিসের জন্য? এইচএসসির জন্য। আচ্ছা দেখো, এখানে হচ্ছে একটা লুপ ক্রিয়েট হয়েছে। লুপটা কিরকম? এখানেও লুপটা হবে, আমি একটু দেখাই দিই। লুপটা হচ্ছে এরকম, এটা হচ্ছে লুপ এই, ওকে, এখান থেকে এইটা হচ্ছে লুপ, আহারে, এখান থেকে হচ্ছে এরকম, এটা লুপ, এখান থেকে এতটুকু পর্যন্ত এটাও লুপ, আবার এখান থেকে হচ্ছে এতটুকু পর্যন্ত, এই পুরাটা হচ্ছে লুপ। তার মানে লুপটা দেখতে হচ্ছে এরকম, এইটা হচ্ছে লুপ। ওকে, আর এগুলা হচ্ছে জাস্ট জয়নিং ওয়্যার, আর কিছু না, মানে আমরা দাগ দিয়ে দেখাইছি, আর কিছু না। ওকে, তাহলে এটা হচ্ছে আমাদের লুপ। সো লুপটা যদি আমি আরেকবার দেখাই, যাদের বুঝতে সমস্যা হচ্ছে, এই যে এইটা হচ্ছে লুপ, এই এতটুকু হচ্ছে তার, এগুলা কিন্তু তার না, মাঝখানের এগুলো তার না। ওকে গাইস, ভেরি গুড। তাহলে এখন খেয়াল করেন, আপনাকে বলতে হচ্ছে এই তারের জন্য বা এই কুণ্ডলীর জন্য চৌম্বক ক্ষেত্র নির্ণয় করতে। আচ্ছা, এখানে কয়টা তার আছে? দেখো এখানে 4টা তার আছে, আমরা 4টা ভাগে ভাগ করে করব। প্রথমত এইটা হচ্ছে আমাদের 1 নাম্বার তার, হ্যাঁ, এটা কি? এটা আমাদের 1 নাম্বার তার। এটাকে প্রকাশ করতেছি 1 দিয়ে। কি কালার দিব বলো তো? এই কালার দিচ্ছি, এটা হচ্ছে 1। ওকে, যে এটা হচ্ছে 1। 2 কোনটা? 2 হচ্ছে এটা, এই যে এইটা হচ্ছে 2 নাম্বারটা, এটা হচ্ছে 2 নাম্বার তার। ওকে, 3 কোনটা? 3 হচ্ছে এইটা, কোনটা ভাই? এই যে এইটা হচ্ছে 3, এই যে এটা হচ্ছে আমাদের 3 নাম্বার তার। এবং ফাইনালি 4 কোনটা? 4 হচ্ছে বাইরের বড়টা, এইটা হচ্ছে 4 নাম্বারটা, এই যে এটা হচ্ছে 4। আচ্ছা, কোনটার মধ্যে কারেন্ট কোন দিক গেছে খেয়াল করে দেখো। প্রথমে এই ডিরেকশনগুলো হচ্ছে প্রপারলি আইডেন্টিফাই করে নিবা। দেখো কারেন্ট সেম কারেন্ট গেছে সবার মধ্যে দিয়ে, আই পরিমাণ কারেন্ট এইভাবে ঘুরছে আর কি, বুঝছো? কারেন্ট যেভাবে ঘুরতেছে। ওকে, সো প্রথম তারের মধ্যে দিয়ে কারেন্ট গেছে এই দিকে, আই। সেকেন্ড তারের মধ্যে দিয়ে কারেন্ট গেছে এই দিকে, এটাও আই। থার্ড তারের মধ্যে দিয়ে কারেন্ট গেছে এই দিকে, এটাও আই। এবং ফোর্থ তারের মধ্যে দিয়ে কারেন্ট গেছে এই দিকে, এটাও আই। সো আমার দেখা লাগবে 4টা তারের জন্য কতখানি চৌম্বক ক্ষেত্র তৈরি হয়েছে, কোন পয়েন্টে? এই যে সেন্টারে। আচ্ছা, তোমাকে এখান থেকে এই ডিসটেন্সটা দিয়ে রাখছে হচ্ছে R1 এবং এখান থেকে এই ডিসটেন্সটা দিয়ে রাখছে হচ্ছে R2। তাহলে আসো প্রথম তারের জন্য, কার জন্য? প্রথম তার বা লুপ 1 লেখো। লুপ না, এটা তো একটা তার। সো ওয়্যার 1, প্রথম তারের জন্য চৌম্বক ক্ষেত্র কত হবে? 0। কি ভাইয়া 0 কেন হবে? একটু বুদ্ধি খাটাও তো, 0 কেন হবে? দেখো, তুমি কোন পয়েন্টে চৌম্বক ক্ষেত্র নির্ণয় করবা? এই পয়েন্টে, সেন্টারের এই পয়েন্টে। এই পয়েন্টটা কি এই প্রথম তার বরাবর আছে না? যেই তারের জন্য তুমি চৌম্বক ক্ষেত্র নির্ণয় করবা, পয়েন্ট যদি সেই তার বরাবর হয়, চৌম্বক ক্ষেত্রের মান কত হবে? 0। সো এই প্রথম তারের জন্য এই পয়েন্টে চৌম্বক ক্ষেত্র হবে 0, কারণ পয়েন্টটা প্রথম তার বরাবর আছে। ওকে, এবার আসো সেকেন্ড তারের জন্য, ওয়্যার 2। সেকেন্ড তারের জন্য চৌম্বক ক্ষেত্র কত হবে? এবারও কি 0 হবে? না, সেকেন্ড তারটা কি? সেকেন্ড তারটা হচ্ছে একটা সেমি সার্কেল। সেমি সার্কেলের জন্য চৌম্বক ক্ষেত্র কত হয়? সার্কেলের জন্য মিউ নট আই ডিভাইডেড বাই 2r এবং সেমি সার্কেলের জন্য মিউ নট আই ডিভাইডেড বাই 4r, সার্কেলের অর্ধেক। তো এটা আমার একটা সেমি সার্কেল, তার ব্যাসার্ধ কত? এই যে ব্যাসার্ধ হচ্ছে r1, তাই তো বুঝতেছো? ব্যাসার্ধ কত? এই যে এইটুকু হচ্ছে r1। ওকে, তার জন্য চৌম্বক ক্ষেত্র কত হবে? মিউ নট আই ডিভাইডেড বাই 2r1। ডিরেকশন কোন দিকে হবে? কারেন্ট কোন দিক গেছে? কারেন্ট গেছে হচ্ছে ক্লকওয়াইজ, তাহলে ডিরেকশন তল বরাবর ভিতরের দিকে। ওকে, দেখো ডিরেকশন লেখো সাইডে, ডিরেকশন হবে হচ্ছে তল বরাবর ভিতরে। ওকে, তল বরাবর ভিতরে। ক্লিয়ার? এবার আসেন ওয়্যার 3 নাম্বার তারের জন্য। কার জন্য? 3 নাম্বার তার, ওয়্যার 3। দেখো 3 নাম্বার তারের জন্য কত হবে? যদি বুদ্ধিমান হয়ে থাকো 3 নাম্বার তারের জন্য হবে 0। কেন ভাইয়া 0 হবে? বুঝলাম না তো। দেখো তো 3 নাম্বার তার যার জন্য তুমি চৌম্বক ক্ষেত্র নির্ণয় করবা, সেই পয়েন্টটা কি ওই তার বরাবরই আছে না? এই যে তুমি এই পয়েন্টে চৌম্বক ক্ষেত্র নির্ণয় করবা, এই পয়েন্টটা তো 3 নাম্বার তার বরাবর। সো তার বরাবর যে কোনো পয়েন্টে চৌম্বক ক্ষেত্রের মান কত হবে? অলওয়েজ 0। সো 3 নাম্বার তারের জন্য এই পয়েন্টে তৈরি হওয়া চৌম্বক ক্ষেত্র কত হবে? 0 হবে। এবার আসেন 4 নাম্বার তারের জন্য, ওয়্যার 4। ওয়্যার 4 এর জন্য কত হবে? B4। দেখো এটা বের করি, B4 কি 0 হবে? না, ওয়্যার 4 কি? ওয়্যার 4 হচ্ছে আরেকটা সেমি সার্কেল।
অর্ধবৃত্ত দেখো এই যে আরেকটা, এখান থেকে এই পর্যন্ত আরেকটা সেমি সার্কেল, তার ব্যাসার্ধ কত? তার ব্যাসার্ধ হচ্ছে এইটুকু, দেওয়াই আছে কোশ্চেনে R2। কারেন্ট গেছে কতখানি? ওই একই কারেন্ট, I পরিমাণ কারেন্টই ফ্লো করছে। চৌম্বক ক্ষেত্রের মান কত হবে? মিউ নট I ডিভাইডেড বাই 2, না এখানে হবে হচ্ছে 4। আমি 2 দিছি কেন তোমরা বলবা না, এটা 4 হবে গো। কি হবে? 4 R1। সেমি সার্কেল না, সেমি সার্কেলের জন্য 4, টোটাল সার্কেল হলে হচ্ছে 2 হইতো। ওকে, তাহলে এখানেও সেম কাহিনী, এখানে কত হবে? মিউ নট I ডিভাইডেড বাই 4। এই অর্ধবৃত্তের ব্যাসার্ধ সেটা হচ্ছে R2। ডিরেকশন কোন দিকে হবে? চিন্তা করে দেখেন তো, ডিরেকশন কোন দিকে হবে? কারেন্ট কি এই দিক গেছে? না, কারেন্ট আসছে এই দিকে, অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে ডিরেকশন তল বরাবর বাইরের দিকে। ওকে, সো এটার জন্য চৌম্বক ক্ষেত্র পাবো হচ্ছে তল বরাবর বাইরের দিকে, বরাবর বাইরের দিকে। ওকে, একদম সহজ। তাহলে দেখো এখানে আসলে আমরা দুইটা চৌম্বক ক্ষেত্র পাচ্ছি, যদিও চারটা তার আছে, এই দুইটার জন্য তো কোনো চৌম্বক ক্ষেত্র নাই, এই দুজনের জন্য হচ্ছে আমরা চৌম্বক ক্ষেত্র পাচ্ছি। তাহলে নেট চৌম্বক ক্ষেত্র কত হবে? দেখেন দুইটা ভেক্টর পরস্পর বিপরীতে কাজ করতেছে, একটা তারের জন্য চৌম্বক ক্ষেত্র তল বরাবর ভিতরে, আর একটা তারের জন্য চৌম্বক ক্ষেত্র তল বরাবর বাইরে। লব্ধি কি হবে? বড় ভেক্টর মাইনাস ছোট ভেক্টর। দেখো এখান থেকে বোঝাই যাচ্ছে বড় ভেক্টর কোনটা হবে। R2 এর মানটা বড় না, R1 এর মান ছোট, বাকি সব তো সেম, অবশ্যই B2 এর মানটা বড় হবে। দেখেই বোঝা যাচ্ছে কি B2 ইজ গ্রেটার দেন B4, কারণ এখানে R1 এবং R2 বাদে বাকি সব তো সেম। সো R1 R2 ভাগ আকারে আছে, R1 এর মানটা ছোট, R2 এর মানটা বড়। সো ছোট জিনিস দিয়ে ভাগ করলে রেজাল্ট বড় আসবে, এবং বড় জিনিস দিয়ে ভাগ করলে রেজাল্ট ছোট আসবে। সো B2 এর মান হবে B4 এর চেয়ে বড়। সো আলটিমেটলি তোমার যে নিট চৌম্বক ক্ষেত্র সেটা হবে হচ্ছে বড় চৌম্বক ক্ষেত্র মাইনাস ছোট চৌম্বক ক্ষেত্র। তাহলে দেখো সবই কমন আসবে, মিউ নট I ডিভাইডেড বাই 4, ভিতরে থাকবে 1/R1 মাইনাস 1/R2। ডিরেকশন কোন দিকে হবে? বড় ভেক্টরের দিকে। বড় কোনটা? B2, তার মানে হচ্ছে তল বরাবর ভিতরের দিকে। কোন দিকে? তল বরাবর ভিতরে। বুঝছো? একদম সহজ। আই গেস এখানে না পারার কিছুই নাই, খুবই সহজ। তো আমরা প্রত্যেকটা তারের জন্য হচ্ছে আলাদা আলাদাভাবে ক্যালকুলেট করব, দেন দেখবো এখানে কয়টা চৌম্বক ক্ষেত্র আছে, তাদের ভেক্টর লব্ধি নির্ণয় করব, তাইলেই কাজ শেষ। পারবো? কনফিউশন নাই? শিওর? 2 নাম্বার ম্যাথ। ওকে, নেক্সট ম্যাথ ভাইয়া 3 নাম্বার ম্যাথ। কি বলছে? বলছে ও বিন্দুতে নিট চৌম্বক ক্ষেত্রের মান নির্ণয় করো। দেখো তো পারবা না, চেনা চেনা লাগে নাকি লাগে না। এখানে তার কোনটা? তার হচ্ছে যে এটা, দেখো এটা হচ্ছে একটা তার। ওকে, এটার নাম দিলাম ওয়্যার 1। ওকে, এটা হচ্ছে একটা তার, এটা হচ্ছে ওয়্যার 1। এটা হচ্ছে আর একটা তার, কোনটা? এই যে এইটা, এটা হচ্ছে আর একটা তার, এটা হচ্ছে ওয়্যার 2। ওকে, এইটা হচ্ছে আর একটা তার, কোনটা? এই যে এইটা, এইটা হচ্ছে ওয়্যার 3। এবং এখানে আর একটা তার আছে, কোনটা ভাইয়া? এই যে এটা। কোন কালার দিয়ে দেখাই বলো তো? এই কালার দিয়ে দেখাই। এইটা, এটা হচ্ছে ওয়্যার 4। এই টোটাল চারটা তার। ভাই এইটা তার না, না এটা হচ্ছে অ্যাঙ্গেল। ঠিক আছে, এখানে যেটা বোঝা রয়েছে এটা হচ্ছে অ্যাঙ্গেল। তাহলে এখানে তার কোনটা? তার হচ্ছে যেটা, এই 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 এতটুকু হচ্ছে আমাদের তার, এইটা হচ্ছে আমাদের কুণ্ডলী, এবং এইটা হচ্ছে অ্যাঙ্গেল। ওকে, এটা কিন্তু কোনো তার না, বা এগুলোও কিন্তু কোনো তার না, এগুলো হচ্ছে জাস্ট লাইন জয়েন করে ব্যাসার্ধটা দেখানো হয়েছে যে হ্যাঁ এই যে এইটুকু যে অংশ আছে বা এতটুকু যে আর কাছে, তার ব্যাসার্ধ হচ্ছে এ, কারণ এটা তার সেন্টার। সো সেন্টার থেকে এই পর্যন্ত দূরত্বটাই তার ব্যাসার্ধ। সো প্রথম যে আর্কটা বা ভিতরের সাইডের যে আর্কটা, তার ব্যাসার্ধ হচ্ছে এ, এবং বাইরের সাইডের যে আর্কটা, তার ব্যাসার্ধ হচ্ছে বি। বুঝছেন? একদম সহজ। তাহলে আসেন চারটা তারের জন্য হচ্ছে আমরা একটা চৌম্বক ক্ষেত্র নির্ণয় করব। তাহলে আসেন প্রথম ওয়্যারের জন্য। ও মাই গড, দুঃখিত গাইস। কার জন্য? প্রথম ওয়্যারের জন্য। আসো, ফর ওয়্যার 1 বলো, ওয়্যার 1 এর জন্য চৌম্বক ক্ষেত্র কত হবে? 0। হ্যাঁ ভাইয়া 0 কেন? দেখো তোমার প্রথম তার হচ্ছে এইটা, তুমি কোন পয়েন্টে চৌম্বক ক্ষেত্র নির্ণয় করতে চাও? ও পয়েন্টে। দেখো তো পয়েন্টটা তার বরাবর না, তার বরাবর যে কোনো পয়েন্টে চৌম্বক ক্ষেত্র সব সময় শূন্য। ওকে, এবার আসেন ওয়্যার 2, সেকেন্ড তার, ওয়্যার 2। 2 নাম্বার তার কোনটা? 2 নাম্বার তার হচ্ছে এইটা। এটার মধ্যে কতটুকু কারেন্ট গেছে? কারেন্ট গেছে হচ্ছে I পরিমাণ। তাহলে I পরিমাণ কারেন্ট যদি একটা আর্কের মধ্যে দিয়ে ফ্লো করে, যার অ্যাঙ্গেল হচ্ছে থিটা, অ্যাঙ্গেল কত? থিটা, তার জন্য চৌম্বক ক্ষেত্র কত হবে? তার জন্য চৌম্বক ক্ষেত্র হবে হচ্ছে B2। একটা বৃত্তের জন্য হইলে মিউ নট I ডিভাইডেড বাই 2 ইন্টু ব্যাসার্ধ। ব্যাসার্ধ কত? এই বড় আর্কটার, বড় আর্কের ব্যাসার্ধ হচ্ছে B। সো যদি এটা বৃত্ত হইতো, এইটা হইতো তার চৌম্বক ক্ষেত্র। বাট এটা কি বৃত্ত? না, এটা 360 ডিগ্রি না। কত ডিগ্রি? থিটা ডিগ্রি। 360 ডিগ্রি হইলে এটা হইতো, তাহলে থিটা ডিগ্রির জন্য কত হবে? মাল্টিপ্লাইড বাই থিটা ডিভাইডেড বাই 360। এটা অবশ্যই ডিগ্রিতে বসবে। রেডিয়ানে নিলে নিচে 2 পাই লিখবা। বুঝতে পারছো? ডিরেকশন কোন দিকে হবে? কারেন্ট হচ্ছে ক্লকওয়াইজ, তার মানে তল বরাবর ভিতরের দিকে।
ক্লিয়ার? তাহলে ম্যাগনেটিক ফিল্ডের ডিরেকশন হবে হচ্ছে তল বরাবর ভিতরে। বুঝেছো? একদম সহজ। গুড ভাইয়া, বুঝে গেছি ভাইয়া। নেক্সট ভাইয়া, নেক্সট ওয়ার 3। বলো ওয়ার 3 এর জন্য কত হবে? তুমি বললা ভাইয়া থামেন, ওয়ার 3 এর জন্য তো 0 হবে। কেন 0 হবে? কারণ 3 নাম্বার তারের জন্য দেখো পয়েন্টটা কি তার বরাবর না, তার যেই বরাবর আছে পয়েন্টটাও সেই বরাবর, তাহলে তারের বরাবর যে কোনো পয়েন্টে চৌম্বক ক্ষেত্র কত? 0। সো 3 নাম্বার তারের জন্য আমরা এই পয়েন্টে কোনো চৌম্বক ক্ষেত্র পাবো না। ফাইনালি আসো 4 নাম্বার তারের জন্য ওয়ার 4। বলো 4 নাম্বার তারের জন্য কত হবে? B4। এটাও কি? এটাও তো একটা আর্ক, তার ব্যাসার্ধ আলাদা, অ্যাঙ্গেল সেম। এই আর্কের অ্যাঙ্গেলও ছিল থিটা, এই আর্কের অ্যাঙ্গেলও কত? থিটা, বাট ব্যাসার্ধ আলাদা। এটার ব্যাসার্ধ ছিল B, এটার ব্যাসার্ধ হচ্ছে A। তাহলে এই আর্কের জন্য সেন্টারে চৌম্বক ক্ষেত্র কত হবে? খুবই সহজ। দেখো যদি বৃত্ত হইতো তাহলে μ0I ডিভাইডেড বাই 2 ইনটু এটার ব্যাসার্ধ A, বাট এটা তো বৃত্ত না, এটা একটা আর্ক, মানে 360 ডিগ্রি কোণ যদি হইতো তখন এটা হইতো, বাট এর অ্যাঙ্গেল কত? থিটা, তার মানে গুণ হবে থিটা ডিভাইডেড বাই 360 দিয়ে এখানে অবশ্যই ডিগ্রি। ডিরেকশন কোন দিকে হবে? কারেন্ট আসছে অ্যান্টি ক্লকওয়াইজ, তার মানে তল বরাবর বাইরের দিকে হবে হচ্ছে চৌম্বক ক্ষেত্র। দেখো কোন দিকে? তল বরাবর বাইরের দিকে, তল বরাবর বাইরে। ক্লিয়ার? একদম সহজ। তাহলে দেখেন এই পয়েন্টে কয়টা চৌম্বক ক্ষেত্র আছে? 2টা, বাকি দুটো তো শূন্য, ওই দুটো চিন্তা করে লাভ নাই। তাহলে এই একটা আছে, এই একটা আছে। আমরা দেখেই বুঝতেছি এর মান তো ছোট, তাই না? এর মান হচ্ছে B এর মানের চেয়ে ছোট। তাহলে এর মান যদি ছোট হয় অবশ্যই B4 এর মানটা B2 এর মানের চেয়ে বড় হবে। বাকি সব তো সেম, পার্থক্য হচ্ছে এখানে B এখানে A। এর মানটা ছোট, B এর মানটা বড়। তাহলে ছোট জিনিস দিয়ে ভাগ করলে রেজাল্ট বড় আসবে, বড় জিনিস দিয়ে ভাগ করলে রেজাল্ট ছোট আসবে। তার মানে এবার B4 এর মানটা হবে হচ্ছে B2 এর মানের চেয়ে বড়। ওকে, যদি B4টা বড় হয় নিট চৌম্বক ক্ষেত্র কত হবে? নিট চৌম্বক ক্ষেত্র হবে হচ্ছে B4 মাইনাস B2। ভাই মাইনাস কেন করলেন? কারণ দুইটা ভেক্টর পরস্পর বিপরীতে কাজ করতেছে। লব্ধি কেমনে বের করবা? বড় ভেক্টর মাইনাস ছোট ভেক্টর, এবং লব্ধির ডিরেকশন কোন দিকে হবে? অবশ্যই বড় ভেক্টরের দিকে। তো যদি আমরা বিয়োগ করি দেখবা সবকিছুই কমন আসতেছে। μ0I ডিভাইডেড বাই 2 ইন্টু থিটা ডিগ্রি ডিভাইডেড বাই 360, ভিতরে আসবে হচ্ছে 1/a মাইনাস 1/b। শেষ। ডিরেকশন কোন দিকে হবে? বড় ভেক্টরের দিকে। বড় ভেক্টর হচ্ছে B4 এবং তার ডিরেকশন কোন দিকে? তল বরাবর বাইরের দিকে। তাহলে লেখো ডিরেকশন হবে তল আহারে সেম কালারই তো হয়ে গেল। ডিরেকশন হবে হচ্ছে তল বরাবর বাইরে। ওকে, তল বরাবর বাইরের দিকে। একদম সহজ। পারবো? আশা করি কারো কোনো কনফিউশন হওয়ার জায়গা নাই। সো প্রত্যেকটা তারের জন্য হচ্ছে আমরা ইন্ডিভিজুয়ালি চৌম্বক ক্ষেত্র বের করব, সেখান থেকে হচ্ছে আমরা নিট ম্যাগনেটিক ফিল্ড বের করব এই পয়েন্টটায়। দেখেন তো এই তিনটা ম্যাথ নিয়ে কারো কোনো কনফিউশন আছে কিনা? এখন আমরা আরেকটু কমপ্লেক্স ম্যাথে যাব। এগুলো হচ্ছে এইচএসসির জন্য গুরুত্বপূর্ণ, যে প্রথম তিনটা ম্যাথ করাইলাম। সো এইচএসসিতে যদি হালকা একটু প্যাচাইতে চায় তোমাকে এই টাইপের প্রশ্ন দিতে পারে, যদি আরেকটু প্যাচাইতে চায় তার জন্য হচ্ছে পরবর্তী টাইপের প্রশ্নগুলো, যেগুলো আবার অ্যাডমিশনের জন্য খুব গুরুত্বপূর্ণ। দেখো এই পর্যন্ত বুঝছো কিনা? তাহলে হচ্ছে সামনে আগাবো। আইসা বলতেছে ছুটি, ছুটি না, ছুটি না, কিসের ছুটি? ম্যাথ এখনো বাকি আছে। এই এই তোমরা খেলে আগে খেলে ছুটি ছুটি করো, আর একটা বা দুইটা ম্যাথ করাই দাও, তারপর হোমওয়ার্ক দিয়ে ছুটি দিচ্ছি আমি, সমস্যা নাই। 3 নাম্বার ম্যাথটা বুঝি নাই, এটা বুঝো নাই? আচ্ছা, প্রথম কথা হচ্ছে দেখো এই যে তোমার এটা হচ্ছে প্রথম তার, এই প্রথম তারের জন্য এই পয়েন্টে চৌম্বক ক্ষেত্র কত হবে? 0 হবে, কারণ তার বরাবর যে কোনো পয়েন্টে চৌম্বক ক্ষেত্র 0। তাহলে এটা গেল 0। এবার 2 নাম্বার তারটা কি? 2 নাম্বার তারটা হচ্ছে একটা আর্ক বা একটা বৃত্তচাপ। বৃত্তচাপের জন্য চৌম্বক ক্ষেত্র বের করে আমরা একটু আগে শিখে আসলাম না? বৃত্ত হচ্ছে 360 ডিগ্রি। যদি 360 ডিগ্রি হয় বা একটা বৃত্তাকার লুপ হয়, সেক্ষেত্রে চৌম্বক ক্ষেত্র হয় হচ্ছে μ0I ডিভাইডেড বাই 2r, যেখানে আর হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। একটা আর্ক কি 360 ডিগ্রি না? সে হচ্ছে থিটা ডিগ্রি। তাহলে থিটা ডিগ্রির জন্য কত হবে? ঐকিক নিয়ম B is equals to μ0I ডিভাইডেড বাই 2r মাল্টিপ্লাইড বাই থিটা ডিগ্রি ডিভাইডেড বাই 360। এই ফর্মুলাটাই বারবার অ্যাপ্লাই করা হয়েছে। আর এর জায়গায় হচ্ছে যখন যে আর্কটা নিছি তার ব্যাসার্ধ বসাইছি। যেমন যখন আমি বাইরের আর্কটা নিছি 2 নাম্বারটা বা 2 নাম্বার বৃত্তচাপটা নিছি, তার ব্যাসার্ধ হচ্ছে B, তার জন্য এখানে B আসছে। আর যখন ভিতরের আরেকটা নিছি তার ব্যাসার্ধ হচ্ছে A, তার জন্য এখানে A আসছে। ওকে, সো এই ফর্মুলা আমরা একটু আগে প্রমাণ করে আসছি, ওই ফর্মুলাটাই হচ্ছে এখানে বসানো হয়েছে। ওকে, দেখেন ক্লিয়ার কিনা? ক্লিয়ার হলে হচ্ছে আমরা আরো একটা দুইটা ম্যাথ করি, তারপর আপনাদের হোমওয়ার্ক দিয়ে ছুটি দিচ্ছি। ইজি, হ্যাঁ একদম ইজি, ভেরি গুড, বুঝছি ভাইয়া, ক্লিয়ার। ওকে ঠিক আছে, নেক্সট। ওকে, এটা কি ভাইয়া? দেখো এটা হচ্ছে একটা সেমি ইনফাইনাইট ওয়্যার, তার মানে যে এই পাশটা হচ্ছে ইনফিনিটি। ওকে,
সিমিলারলি এটা হচ্ছে একটা সেমি ইনফাইনাইট ওয়্যার, তার মানে যে এই পাশটা হচ্ছে ইনফিনিটি, এবং এটা হচ্ছে একটা সেমি সার্কেল। তোমার বলছে এই সেন্টারের এই পয়েন্টে চৌম্বক ক্ষেত্র কত, বলো কত হবে? দেখো আমরা তিনটা ভাগে ভাগ করে নিব। এটা হচ্ছে আমাদের 1 নাম্বার তার, সেমি ইনফাইনাইট ওয়্যার, তার মানে যে এই পর্যন্ত হচ্ছে 1 নাম্বার তার। ওকে, দেন এই সেমি সার্কেলটা হচ্ছে আমাদের 2 নাম্বার তার, এখান থেকে এই পর্যন্ত হচ্ছে আমাদের 2 নাম্বার তার, এবং এখান থেকে এই পাশের ইনফিনিটি পর্যন্ত হচ্ছে আমাদের 3 নাম্বার তার। আমাদের কি লাগবে? এই যে সেন্টারে চৌম্বক ক্ষেত্র লাগবে। আচ্ছা, তাহলে প্রথমে আসো 1 নাম্বার তারের জন্য। কার জন্য? 1 নাম্বার তার ওয়্যার 1। ওকে, ওয়্যার 1। আচ্ছা, বলো তার জন্য চৌম্বক ক্ষেত্র কত হবে? ভাইয়া সেমি ইনফাইনাইট ওয়্যারের জন্য চৌম্বক ক্ষেত্র কত হয়? মিউ নট আই ডিভাইডেড বাই 4 পাই এ। এইটা হচ্ছে সেমি ইনফাইনাইট ওয়্যারের জন্য চৌম্বক ক্ষেত্র, যেখানে এটা কি? এটা হচ্ছে যেই পয়েন্টে চৌম্বক ক্ষেত্র নির্ণয় করতে বলছে সেই পয়েন্ট থেকে তারের উপর লম্ব দূরত্ব। ওকে, তো দেখো তো আমার পয়েন্টটা কি? তারের ফাইনাইট প্রান্ত বরাবর আছে না? এই ফর্মুলা একটু আগে প্রমাণ করে আসছি না? এই যে দেখো, যারা ভুলে গেছো, যাদের মনে হচ্ছে যে না ভাইয়া এই জিনিস তো পড়ি নাই, এই যে এটা কি ছিল, এটা এই যে এইটাই তো ফাইনাইট প্রান্ত বরাবর একটা বিন্দুতে যে চৌম্বক ক্ষেত্র নির্ণয় করতে বলে একটা সেমি ইনফাইনাইট ওয়্যারের, তার জন্য চৌম্বক ক্ষেত্র হয় মিউ নট আই ডিভাইডেড বাই 4 পাই এ, যেখানে এটা হচ্ছে পয়েন্ট থেকে তারের উপর লম্ব দূরত্ব। ওকে, সো সেম কাহিনী আমরা এখানেও অ্যাপ্লাই করতেছি, একটু আগে শিখে আসা ফর্মুলাই, নতুন কিছু না। ওকে, এখানে আসেন। তাহলে প্রথম কথা, ফর্মুলা হচ্ছে মিউ নট আই ডিভাইডেড বাই 4 পাই এ। এ কোনটা? এ হচ্ছে যে এই পয়েন্টটা থেকে এই তারের উপর লম্ব দূরত্ব। ওকে, যে এইটা হচ্ছে এ। ওকে, এই যে এতটুকু হচ্ছে কি এ। তুমি যদি খেয়াল করো, এটাই কিন্তু তোমার সেমি সার্কেলের ব্যাসার্ধ। হ্যাঁ, এটাই কি আবার? সেমি সার্কেলটার ব্যাসার্ধ। সেমি সার্কেলটা এমনভাবে আঁকা হয়েছে যেন এই ব্যাসার্ধ বা এই দূরত্বটা ব্যাসার্ধের সমান হয়। ওকে, সো এই যে ডিসটেন্সটা, লম্ব দূরত্বটা, এটা কিন্তু আবার সেমি সার্কেলের ব্যাসার্ধের সমান, মাথায় রাখেন। তাহলে এখানে আসবে হচ্ছে মিউ নট আই ডিভাইডেড বাই 4 পাই। ডিরেকশন কোন দিকে হবে? কারেন্ট কোন দিক গেছে? কারেন্ট গেছে এই দিকে। কারেন্ট কি একটা সরল রেখায় চলছে না? তাহলে বুড়ো আঙ্গুল দিয়ে কারেন্টকে প্রকাশ করো, এবং দেখো তো এই যে বাঁকা আঙ্গুলগুলো কোন দিকে যাচ্ছে? তল বরাবর ভিতরে, তল বরাবর ভিতরে। তাহলে এই তারের জন্য এই পয়েন্টে চৌম্বক ক্ষেত্র হবে তল বরাবর ভিতরের দিকে। ক্লিয়ার? তার ডিরেকশন তল বরাবর ভিতরে, তল বরাবর ভিতরের দিকে। ওকে, ভিতরের দিকে, একদম সহজ। আচ্ছা, এটা হচ্ছে ওয়্যার 1 এর জন্য। এবার ভাই ওয়্যার 2 এর জন্য কি হবে? 2 নাম্বার তারের জন্য ভাইয়া এটা কেমনে বের করব? দেখো, B2 ইজ ইকুয়ালস টু মিউ নট, আরে ফর্মুলা কেন আগেই লিখতেছি। 2 নাম্বার তারটা কি? 2 নাম্বার তার হচ্ছে একটা সেমি সার্কেল। সেমি সার্কেলের সেন্টারে তোমার চৌম্বক ক্ষেত্র নির্ণয় করা লাগবে। কারেন্ট গেছে হচ্ছে এই দিক বরাবর, দুঃখিত, এই কারেন্টটাই ফ্লো করছে, এখান দিয়ে আসছে, এখান দিয়ে আসছে, তারপর আবার এখান দিয়ে চলে গেছে। আচ্ছা, কারেন্ট গেছে এই দিক বরাবর, এবং তার সেন্টার আমাকে চৌম্বক ক্ষেত্র নির্ণয় করতে বলছে। একটা সেমি সার্কেলের সেন্টারে চৌম্বক ক্ষেত্র কত হয়? মিউ নট আই ডিভাইডেড বাই 4 এ। এখানে কিন্তু পাই আসবে না। ওকে, সার্কেলের ফর্মুলা একটু আগে শিখে আসছি। তাহলে কত হবে? মিউ নট আই ডিভাইডেড বাই 4 এ। যদি বৃত্ত হইতো তাহলে আসতো মিউ নট আই বাই 2 এ, বাট এটা কি অর্ধবৃত্ত, বৃত্তের অর্ধেক, এর জন্য 2 দিয়ে ভাগ, মিউ নট আই বাই 4 এ। ডিরেকশন কোন দিকে হবে? দেখো এবার কারেন্ট একটা সার্কেলে মুভ করছে, তাহলে কারেন্টকে প্রকাশ করবা এই 4টা আঙুল দিয়ে, করছো চৌম্বক ক্ষেত্র তল বরাবর ভিতরের দিকে। ওকে, সরি, চৌম্বক ক্ষেত্র কোন দিকে? তল বরাবর ভিতরের দিকে। ওকে, ভিতরের দিকে। বুঝতে পেরেছো? একদম সহজ। ভাইয়া 3 নাম্বার আরো একটা তার আছে। হ্যাঁ, 3 নাম্বার তারটা তো আছে, বাট এই 3 নাম্বার তারের জন্য চৌম্বক ক্ষেত্র হবে 0। হ্যাঁ ভাইয়া, 0 কেমনে হয়? এটা তো ভাই একটা সেমি ইনফাইনাইট ওয়্যার, তার জন্য চৌম্বক ক্ষেত্র 0 হতে পারে? অবশ্যই হতে পারে, একটু আগে বলে আসছি না? তার বরাবর যে কোনো পয়েন্টে চৌম্বক ক্ষেত্র 0। দেখো আমার তার আছে এই বরাবর, এই পয়েন্টটা কি তার বরাবর অবস্থিত না? বরাবর অবস্থিত, তাহলে অবশ্যই এই পয়েন্টে চৌম্বক ক্ষেত্র কত হবে? 0 হবে এই 3 নাম্বার তারের জন্য। বুঝছেন? তাহলে প্রথম তারের জন্য চৌম্বক এইটা বা চৌম্বক ক্ষেত্র এইটা, দ্বিতীয় সেমি সার্কেলটার জন্য চৌম্বক ক্ষেত্র এইটা, এবং আরেকটা যে সেমি ইনফাইনাইট ওয়্যার আছে তার জন্য চৌম্বক ক্ষেত্র 0 হয়ে যাবে, কারণ আমি যে বিন্দুতে চৌম্বক ক্ষেত্র নির্ণয় করতেছি সে তার বরাবর আছে। বুঝছেন? তাহলে দেখেন দুইটা চৌম্বক ক্ষেত্র এবার সেম ডিরেকশনে কাজ করছে, তাহলে নিট চৌম্বক ক্ষেত্র কি হবে? সিম্পলি তাদের মানের যোগফল, কারণ দুইটা ভেক্টর যদি একই দিক কাজ করে লব্ধি হয় সিম্পলি তাদের মানের যোগফল। তাহলে নিট চৌম্বক ক্ষেত্র হবে B1 প্লাস B2। সো আমরা যদি দুটো যোগ করি কমন পাবো কি? মিউ নট আই ডিভাইডেড বাই 4a। এখানে আসবে হচ্ছে 1 বাই পাই, এখানে আসবে হচ্ছে প্লাস
1 ওকে এবং ডিরেকশন কোন দিকে হবে ডিরেকশন হবে হচ্ছে যেহেতু দুটো ভেক্টর একই দিকে কাজ করছে লব্ধিও সেই দিকেই কাজ করবে তল বরাবর ভিতরের দিকে ওকে তল বরাবর ভিতরের দিকে বুঝেছো একদম সহজ পারবা না বলো তো এই টাইপের প্রবলেম যদি পরীক্ষায় আসে পারবো শিওর একদম সহজ প্রবলেম মানে এখানে খুব বেশি কমপ্লেক্স কিছু নাই একদম ইজি পারবো তাহলে ওকে 4 নাম্বারটা ক্লিয়ার আসেন 5 নাম্বারটা 5 কি বলছে বলছে ও বিন্দুতে নির্চৌম্বক ক্ষেত্রের মান নির্ণয় করো ও বিন্দু কোনটা এই যে এইটা হচ্ছে ও বিন্দু খেয়াল করে দেখো এটা হচ্ছে একটা সেমি ইনফাইনাইট ওয়্যার তার মানে এই পাশটা ইনফিনিটি সিমিলারলি এটাও একটা সেমি ইনফাইনাইট ওয়্যার তার মানে এই পাশটাও ইনফিনিটি এবং এই যে এইটাই যে এই পার্টটা এখান থেকে এতটুকু এইটা হচ্ছে একটা কোয়াড্রেন্ট খেয়াল করছো এটা কি একটা এটা হচ্ছে একটা কোয়াড্রেন্ট ওকে কোয়াড্রেন্ট একটা মানে পুরা বৃত্তের 4 ভাগের 1 ভাগ কারেন্ট কেমনে ফ্লো করছে কারেন্ট হচ্ছে এখান থেকে এখানে আসছে ওকে সো আমরা ইনফিনিটি থেকে এই পর্যন্ত ধরলাম 1 নাম্বার তার এই কোয়াড্রেন্টটাকে ধরলাম হচ্ছে 2 নাম্বার তার এবং এখান থেকে নিচের অংশটাকে ধরলাম আর একটা সেমি ইনফাইনাইট ওয়্যার সেটা হচ্ছে 3 নাম্বার তার ওকে তার জন্য আমার কি করা লাগবে যে কোয়াড্রেন্টের যে সেন্টারটা আছে এই সেন্টারে হচ্ছে আমার চৌম্বক ক্ষেত্র নির্ণয় করা লাগবে তাহলে আসেন প্রথম তারের জন্য ভাইয়া প্রথম তারের জন্য কত হবে বলো 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 প্রথম তারের জন্য চৌম্বক ক্ষেত্র B1 এটা কি একটা সেমি ইনফাইনাইট ওয়্যার সেমি ইনফাইনাইট ওয়্যারের যে ফাইনাইট প্রান্ত সেই বরাবর পয়েন্টে তোমার চৌম্বক ক্ষেত্র নির্ণয় করতে বলছে ফর্মুলা কি ফর্মুলা হচ্ছে মিউ নট আই ডিভাইডেড বাই 4 পাই এ দেখো যে লম্ব দূরত্বটা দেওয়াই আছে এ ওকে এটা আবার কোয়াড্রেন্টের ব্যাসার্ধের সমান ওকে ডিরেকশন কোন দিকে হবে দেখেন কারেন্ট গ্যাসের ফিক্সড একটা তারের মধ্যে দিয়ে মানে একটা সোজা তারের মধ্যে দিয়ে সেক্ষেত্রে আমরা বুড়ো আঙ্গুল দিয়ে কারেন্টকে প্রকাশ করব এবং বাঁকা আঙ্গুলগুলো হচ্ছে চৌম্বক ক্ষেত্রের ডিরেকশন তাহলে কারেন্ট গ্যাসে এই দিকে চৌম্বক ক্ষেত্র এই যে দেখো এই পাশে তল বরাবর ভিতরের দিকে এই দিক কারেন্ট গ্যাসে চৌম্বক ক্ষেত্র তল বরাবর এই পাশে ভিতরের দিকে তাহলে ডিরেকশন হবে হচ্ছে তল বরাবর ভিতরে তল বরাবর ভিতরে বুঝতে পেরেছো এবার আসো 2 নাম্বার তার 2 নাম্বার তারটা কি যে এই তারটা হচ্ছে একটা কোয়াড্রেন্ট কোয়াড্রেন্টের মধ্যে কারেন্ট গেছে কোন দিকে কারেন্ট গেছে হচ্ছে এই যে সেম ডিরেকশনে এই দিকেই গেছে এই কারেন্ট আবার এখান দিয়ে এদিকে গেছে আচ্ছা একটা কোয়াড্রেন্টের জন্য সেন্টারে চৌম্বক ক্ষেত্র কত হয় কোয়াড্রেন্ট হচ্ছে 90 ডিগ্রি পুরো বৃত্ত হচ্ছে 360 ডিগ্রি তার মানে একটা কোয়াড্রেন্ট হচ্ছে বৃত্তের 4 ভাগের 1 ভাগ তার মানে যদি এখানে একটা বৃত্ত থাকতো বৃত্তের জন্য আমরা এখানে যে চৌম্বক ক্ষেত্রটা পাইতাম কোয়াড্রেন্টের জন্য তার 4 ভাগের 1 ভাগ চৌম্বক ক্ষেত্র পাবো বৃত্ত থাকলে কত পাইতাম মিউ নট আই ডিভাইডেড বাই 2 এ কোয়াড্রেন্ট থাকলে তার 4 ভাগের 1 ভাগ মানে মিউ নট আই ডিভাইডেড বাই 8 এ তাহলে বলেন কোয়াড্রেন্টের জন্য চৌম্বক ক্ষেত্র কত হবে B2 is equals to mu naught I divided by 8a ডিরেকশন কোন দিকে হবে ভাইয়া কারেন্ট গেছে এই দিকে এই যে বৃত্তাকার পথে চৌম্বক ক্ষেত্র তল বরাবর ভিতরের দিকে কোন দিকে হবে তল বরাবর ভিতরের দিকে লেখো তল বরাবর ভিতরে বুঝতে পেরেছো ভেরি গুড এবার 3 নাম্বার তারের জন্য কার জন্য ভাই 3 নাম্বার তার 3 নাম্বার তারটা কি আরেকটা সেমি ইনফাইনাইট ওয়্যার এবং তার যে ফাইনাইট প্রান্ত সেই বরাবর একটা পয়েন্ট আছে সেই পয়েন্টে তোমাকে চৌম্বক ক্ষেত্র নির্ণয় করতে বলছে সেম ফর্মুলা B3 is equals to mu naught I divided by 4 pi a ডিরেকশন কোন দিকে হবে দেখো কারেন্ট গেছে হচ্ছে এই দিকে তাহলে চৌম্বক ক্ষেত্র এইভাবে ওই দিকে বাইরে এই দিকে ভিতরে ওকে তার মানে এই তারের জন্য কারেন্ট গ্যাসের নিচের দিকে বা তুমি এইভাবে চিন্তা করতে পারো কারেন্ট গ্যাসের নিচের দিকে তাহলে এই পাশে চৌম্বক ক্ষেত্র তল বরাবর ভিতরের দিকে ওকে তাহলে চৌম্বক ক্ষেত্রের ডিরেকশন হবে হচ্ছে তল বরাবর ভিতরে ওকে তল বরাবর ভিতরে তাহলে দেখেন আমরা 3টা চৌম্বক ক্ষেত্র পাইছি এবং 3টা চৌম্বক ক্ষেত্রই তল বরাবর ভিতরের ডিরেকশনে কাজ করতেছে তো 3টা ভেক্টর যদি একই দিক কাজ করে লব্ধি ভেক্টর কি হবে বলেন তো লব্ধি ভেক্টর হবে সবার যোগফল ভাইয়া তার মানে নেট চৌম্বক ক্ষেত্র হবে B1 প্লাস B2 প্লাস B3 ওকে তার মানে মিউ নট I ডিভাইডেড বাই 4 পাই a প্লাস মিউ নট I ডিভাইডেড বাই 8a প্লাস মিউ নট I ডিভাইডেড বাই 4 পাই a সবগুলোকে যোগ করে দিবা তাইলেই কাজ শেষ ডিরেকশন কোন দিকে হবে 3টা ভেক্টর একই দিক কাজ করতেছে লব্ধি তো সেই দিকেই কাজ করবে তার মানে ডিরেকশন হবে হচ্ছে তল বরাবর ভিতরে বুঝেছো সহজ তল বরাবর ভিতরের দিকে ক্লিয়ার গাইস একদম ইজি
পারবো। দেখেন এই পর্যন্ত যদি ক্লিয়ার হয় তাহলে মোটামুটি আমাদের আজকে শেষ। আরো দুইটা ম্যাথ আছে, বাট সেই দুইটা ম্যাথ হচ্ছে আপনাদের হোমওয়ার্ক। ওকে, এই পর্যন্ত যদি বুঝে থাকেন তাহলে মোটামুটি হয়ে গেছে। আমি আসতেছি, এগুলো যদি কারো প্রবলেম থাকে বলো আমাকে, আমি একটু হোমওয়ার্কগুলো দেখাই। দেখো এটা হচ্ছে একটা 3D প্রবলেম, হ্যাঁ এতক্ষণ ধরে 2D দেখতেছিল, এখন আবার একটু 3D প্রবলেম আসছে। এইটা হচ্ছে হোমওয়ার্ক নাম্বার 1। আচ্ছা, এখানে একটু বুদ্ধি খাটাইতে হবে, একটু মাথা খাটাবে ভালো মতো। এটা হচ্ছে হোমওয়ার্ক নাম্বার 1। আচ্ছা, এখানে কি বলছে দেখো, এখানে তিনটা তার আছে। একটা হচ্ছে এই পাশের সেমি ইনফাইনাইট ওয়্যার, যেটা হচ্ছে এক্স অক্ষ বরাবর। ওকে, এটা হচ্ছে একটা তার, এটা এটা এই পর্যন্ত আসছে, একদম অসীম পর্যন্ত। কোন পর্যন্ত? ইনফিনিটি পর্যন্ত। এটা হচ্ছে একটা তার, এই তারটা হচ্ছে এক্স অক্ষ বরাবর। দেন এই তারটা এখানে একটা কুণ্ডলী পাকাইছে, এবং এই কুণ্ডলীটা হচ্ছে ওয়াইজেড তল বরাবর। কোন বরাবর? ওয়াইজেড তল। যাদের হচ্ছে বুঝতে সমস্যা হচ্ছে আমি বলি, এইটা হচ্ছে ওয়াই অক্ষ, ওকে, এইটা হচ্ছে জেড অক্ষ, এবং তুমি এখানে একটু হা করো, তোমার মুখ বরাবর যে অক্ষটা আসবে সেটা হচ্ছে এক্স অক্ষ। ঠিক আছে, তাহলে আমার এই যে কুণ্ডলী, এই কুণ্ডলী আছে হচ্ছে এই বরাবর, ঠিক আছে, এই যে ওয়াই জেড তলে। এবং তুমি হা করো, একটা তার এই বরাবর আর একটা তার এই বরাবর, এখানে দুটো তার দেখতেছো না? কুণ্ডলী আছে হচ্ছে ধরো বোর্ডের প্লেন, এটা ওয়াই অক্ষ, এটা জেড অক্ষ। এক্স অক্ষ কোন বরাবর? এই বরাবর। তাহলে একটা তার আসছে এখান থেকে এই দিকে, আর একটা তার আসছে এখান থেকে এই দিকে। ওকে, সো তিনটা তার আছে, একটা এই বরাবর, মানে এই বরাবর ইনফাইনাইট তার, এই বরাবর আরেকটা ইনফাইনাইট তার, মানে সেমি ইনফাইনাইট, ওই পাশটা তো ফাইনাইট, আর এখানে আছে হচ্ছে একটা হাফ সার্কেল বা একটা সেমি সার্কেল। আপনাকে বলছে হচ্ছে এই পুরো সিস্টেমের জন্য এই যে সেন্টারটা, কোথায় সেন্টার? এই যে এই সেন্টারে চুম্বক ক্ষেত্র নির্ণয় করতে। ওকে, তাহলে তার কয়টা? তার কিন্তু তিনটা। এখানে হচ্ছে একটা আছে এই বরাবর সেমি ইনফাইনাইট, এখানে আছে একটা সেমি সার্কেল, এবং এই বরাবর আছে আর একটা সেমি ইনফাইনাইট। ওকে, এটাও হচ্ছে সেমি ইনফাইনাইট। এই তিনটা তারের জন্য সেন্টারে তোমাকে চুম্বক ক্ষেত্র নির্ণয় করতে বলছে। এই ডিসটেন্সটাও এ, স্বাভাবিক, দুই পাশের ব্যাসার্ধ সমানই হবে, এই ডিসটেন্সটাও এ। এটা তোমাদের হোমওয়ার্ক, ঠিক আছে? কারেন্ট গেছে কিভাবে? কারেন্ট গেছে হচ্ছে এই যে এই 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 এই। ক্লিয়ার গাইস? এটা হোমওয়ার্ক নাম্বার 1। এই সেন্টারে চুম্বক ক্ষেত্র বের করা লাগবে। আর একটা খুবই সুন্দর প্রবলেম আছে, এই প্রবলেম এটা অ্যাডমিশনের জন্য, হ্যাঁ এগুলো কিন্তু এইচএসসি তে আসবে না, যে এইটা, এগুলো এইচএসসির জন্য না, এগুলো অ্যাডমিশনের জন্য। ওকে, এবং সিমিলারলি তারপরের যে প্রবলেমটা, এটাও অ্যাডমিশনের জন্য। আচ্ছা, এখানে একটা মজার ব্যাপার আছে, এই ইকুয়েশনটা আমি তোমাদের অ্যান্সার বলে দিব, আমি দেখবো তোমরা কেউ অ্যান্সারটা মিলাইতে পারো কিনা, ট্রাই করে আমি এটা অ্যান্সার বলে দিচ্ছি। আচ্ছা, এখানে সিস্টেমটা কিরকম দেখো, এখানে হচ্ছে সেন্টার ও, এটা হচ্ছে একটা সার্কিউলার লুপ। ওকে, এটা কি একটা সার্কিউলার লুপ, বাট এখানে একটা ব্যাপার আছে, এই বরাবর একটা তার আসছে, ঠিক আছে, এই তারের মধ্যে দিয়ে আই পরিমাণ কারেন্ট আসছে। ওকে, সার্কিউলার লুপটা এই পাশে গেছে কিছুটা, আবার এই পাশে আমি দুইটা কালার দিয়ে দেখাই, এই পাশে গেছে হচ্ছে কিছুটা। সো এইটা একটা সার্কিউলার লুপ, পুরোটা না, একটা আর্কের মতো, এবং এই পাশটা হচ্ছে আরেকটা সার্কিউলার লুপ। কোনটা? এই পাশটা। এই পাশটা হচ্ছে আরেকটা সার্কিউলার লুপ, এবং দুইটা মিলে আবার মিলিত হয়েছে কোথায়? দুইটা মিলে আবার মিলিত হয়েছে হচ্ছে এখানে, এই বরাবর আরেকটা লাইন গেছে। তাহলে এখান দিয়ে আই পরিমাণ কারেন্ট আসছে, সেই কারেন্টের একটা অংশ I1 গেছে হচ্ছে এখান দিয়ে। দুইটা দেখো প্যারালালি যুক্ত, কিন্তু খেয়াল করছো দুইটা কিন্তু সমান্তরালে যুক্ত। সো কারেন্ট সেখানে দুই ভাগে ভাগ হয়েছে। এটা কিন্তু তার না, এটা জাস্ট লাইন, মানে আমরা লাইন দিয়ে দেখাইছি, জয়েন করে দেখাইছি, এটা কোনো তার না, তার হচ্ছে এইটা। সো এই টোটাল কারেন্ট আসছে আই, এখানে দুইটা দিক আছে, কারেন্টের একটা অংশ I1 গেছে এই দিকে, আর একটা অংশ I2 গেছে হচ্ছে এইদিকে। এটা I3 হবে না রে বাবা, এটা I2 হবে। এই কাজটা, এটা হচ্ছে I2। সো কারেন্টের একটা অংশ গেছে হচ্ছে এইদিকে, আর একটা অংশ গেছে হচ্ছে এইদিকে। ওকে, দেখো এই I1 ঘুরে ঘুরে এখানে আসছে, ওকে, I2 ও ঘুরে ঘুরে এখানে আসছে, দুইজন মিলে আবার I হয়ে এখান দিয়ে বের হয়ে চলে গেছে। এবার প্রশ্ন হচ্ছে, এই যে চৌম্বক ক্ষেত্রের সেন্টার, বা এই যে আমার সার্কেলের সেন্টার, এই সেন্টারে চৌম্বক ক্ষেত্র কত হবে? আমি উত্তরটা বলে দিচ্ছি। এই প্রশ্নের উত্তর হবে হচ্ছে নিট চৌম্বক ক্ষেত্র আসবে 0। কেমনে 0 আসে সেটা তোমার বের করা লাগবে, ঠিক আছে? এটার অ্যান্সারটা 0 আসবে, কিভাবে 0 আসবে সেটা বের করাটা হচ্ছে আপনার কাজ। উত্তর বলেই দিলাম, এটা হোমওয়ার্ক নাম্বার 2, সলভ ইট ইফ ইউ ক্যান। ঠিক আছে, দেখো আগের দুইটা নিয়ে কারো কোনো কনফিউশন আছে কিনা? ওকে ভাইয়া, সেমি ইনফাইনাইট ওয়্যারে যখন একটা পয়েন্ট বরাবর বিন্দু থাকে তখন তো কোনো অ্যাঙ্গেল না হিসাবে না, তাই না? বুঝলাম না, কখন কোনো অ্যাঙ্গেল না হিসাবে, তাই না? তখন হচ্ছে অ্যাঙ্গেলটা তোমার 0 ডিগ্রি আসবে, এক পাশে 0 ডিগ্রি, আর এক পাশে হচ্ছে 90 ডিগ্রি, যেমনটা আমরা প্রমাণে দেখে আসছিলাম। মানে তোমাকে যদি একদম ফাইনাইট প্রান্ত বরাবর পয়েন্ট দেয়, সেক্ষেত্রে একটা অ্যাঙ্গেল মানে φ2টা কাউন্ট হবে 0, এবং φ1টা কাউন্ট হবে হচ্ছে 90 ডিগ্রি, এতটুকুই। ওকে,
বুঝছি 6 নম্বরের অ্যান্সার বলে দেওয়া সম্ভব না, 6 নম্বরের অ্যান্সার ক্যালকুলেট করে বলা লাগবে এবং 6 নাম্বারটা একটা ভেক্টর ফরম্যাটে বের হবে, কারণ এখানে এক একটা মানে এখানে এমন হবে না যে চৌম্বক ক্ষেত্র একটা একটার বিপরীতে কাজ করতেছে, এরকম হবে না। চৌম্বক ক্ষেত্র এক একটা এক ডিরেকশনে কাজ করবে, এটা ভেক্টর দিয়ে বের করা লাগবে। চিন্তা করলে পেরে যাবা। ওকে, এই চ্যাপ্টারটা অনেক মজার। হ্যাঁ, এই চ্যাপ্টারটা হচ্ছে সেই মজার, বেসিক ক্লিয়ার দাদা। ওকে, এইগুলা ভেরি ইজি, আপনার আগেই কইরা ফেলাইছি, ঠিক আছে? তাহলে তো সেরা সেরা সেরা। এটাও একটু সলভ কইরো, ঠিক আছে? এটা একটু সলভ কইরো, এটা একটু সলভ কইরো যে কিভাবে লব্ধি চৌম্বক ক্ষেত্রটা শূন্য আসে। বাট আমার যেটা মনে হয় মানে অ্যাডমিশনে এর চেয়ে কঠিন প্রশ্ন আসা ইটস নট পসিবল। এর চেয়ে কঠিন প্রশ্ন দিবে না ভাই, এর চেয়ে কঠিন প্রশ্ন কই থেকে বানাবে? ওকে, সো এগুলো যদি তুমি পারো, এখন তুমি একটু বইটা খুইলা দেখো, দেখার পর তোমার যদি মনে হয় তোমার বইয়ে বায়োট-স্যাভার্ট লর যেসব অ্যাপ্লিকেশন দেওয়া আছে ওগুলার একটাতেও যদি তুমি আটকাও, তারপরে এসে আমাকে বলে যে ভাইয়া এটা তো নতুন কিছু, এরকম কিছু তো আপনি ক্লাসে করার নাই, তারপর বইলো, ঠিক আছে? বা কুয়েশন ব্যাংক খুইলো, যাদের মানে আত্মবিশ্বাস পাচ্ছ না, কুয়েশন ব্যাংক খুলো, সমস্যা নাই। কুয়েশন ব্যাংকগুলো দেখো ম্যাগনেট থেকে কি কি প্রশ্ন আসছিল, এরকম তারের জন্য যে চৌম্বক ক্ষেত্রগুলো বের করতে বলছে কারেন্ট ক্যারিং ওয়্যারের জন্য, তুমি এর চেয়ে ডিফারেন্ট কিছু পাও কিনা, পাইলে হচ্ছে বইলো। আমাদের এখনো যদিও পড়া বাকি আছে, আমরা অ্যাম্পিয়ার্স ল পড়বো, আরও বেশ কিছু জিনিস বাকি আছে। চ্যাপ্টার যখন কমপ্লিট হবে তখন মনে হয় এটা বলা আরেকটু জাস্টিফাইড হবে। এখনো হয়তো বা দুই একটা জিনিস বাইরে থাকতে পারে, কারণ অন্যান্য কনসেপ্ট আছে এখনো, বাট ওগুলো আমরা শিখে ফেলবো, সমস্যা নাই। যখন চ্যাপ্টার কমপ্লিট হয়ে যাবে তখন আসলে আর কিছুই বাকি থাকবে না, ঠিক আছে? ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। ভাইয়া সাথে সেমি ইনফাইনাইটের জন্য 0 আসবে, সাথে সেমি ইনফাইনাইটের জন্য 0 আসবে। সাথে সাথে সেমি ইনফাইনাইট কই? এটার কথা বলতেছো? ও হ্যাঁ হ্যাঁ, এটার জন্য তো 0ই আসবে, এটার জন্য 0 আসবে, এটার জন্য 0 আসবে। তুমি এইটা আর এটার জন্য ক্যালকুলেট করো, ঠিক আছে? করে কিভাবে নিটটা শূন্য আসে এটা আমাকে বের করে দেখাও, তাইলেই হবে। কাজ খুব সহজ, বাট বুদ্ধি খাটাইতে হবে, বুদ্ধি না খাটাইলে এটা টাফ হয়ে যাবে। ওকে, পারবা আই গেস, খুব বেশি কঠিন না, একটু চলতরিতের কনসেপ্ট কাজে লাগাইলেই পেরা যাবা। ওকে, তাহলে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে বাচ্চারা। আমাদের নেক্সট ক্লাস হচ্ছে রবিবার। তার আগে আমি তোমাদের একটা এক্সট্রা ক্লাস নিব বলছিলাম, সো এক্সট্রা ক্লাসটা হচ্ছে কালকে নেওয়ারও একটা সম্ভাবনা আছে। আমি জানাই দিব, কালকেও নিতে পারি, আবার শনিবারও নিতে পারি। শনিবার আমার একটু প্রেশার কম থাকে, সেক্ষেত্রে শনিবারও হওয়ার একটা সম্ভাবনা আছে, বা কালকেও নিতে পারি। আই উইল লেট ইউ পিপল নো। ওকে, তাহলে আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার নেক্সট ক্লাসে। বাসায় একটু প্র্যাকটিস করে, এগুলো খালি পড়াই দিচ্ছি শুধুমাত্র, তুমি খাতার মধ্যে তুলে লিখলে কিন্তু হবে না, একটু বুঝে বুঝে পড়া লাগবে, বাসায় একটু প্র্যাকটিস করা লাগবে। যখন তুমি নিজে প্র্যাকটিস করবা তখন আন্ডারস্ট্যান্ডিংটা আরও প্রপার হবে, তোমার আটকানোর সম্ভাবনা আরও কমে যাবে। তাহলে পড়তে থাকেন ভালো মতো, নেক্সট ক্লাসে দেখা হচ্ছে। টিল দেন টেক কেয়ার, আজকের মতো বিদায়, টাটা।